আসসালামু আলাইকুম আনিস ভাই। আসসালামু আলাইকুম দোস্ত আনোয়ার, কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভালো আছো? তাই তো, ভেরি গুড, স্মার্ট। You looking also smart. Always smart. তোমার বা- বন্ধুদেরকে ফোন দিছিল কে? ডক্টর আব্দুর রহমান। ও কেন? ওই মাঝে মাঝে দেয়, ফোন দেয়, খোঁজ খবর নেয়, ছোট ভাইয়া তো পিয়ারেলে যাচ্ছে আর কি, তো ওটা চাইল। হ্যাঁ, আগামী মাসে তো এলপিআর এ যাচ্ছে। এলপিআর না পিআরএল? ওই পিআরএল। আসসালামু আলাইকুম। আমরা মানে শুরু করতে পারি নাকি? এই তোমার ইয়ে কই, স্টুডেন্টরা আছে নাকি? না, স্টুডেন্ট আমরা একটু নিজেরা আলাপ করে তারপর স্টুডেন্টদের ঢোকাবো আর কি। ও, আচ্ছা। আর কে বাকি আছে আমাদের? আচ্ছা, আমি সবাইকে মার্কিং করার জন্য একটা শীট পাঠাইছি। হ্যাঁ, সবাই তো পাওয়া গেছে নাকি? শীট পাঠাইছো? হ্যাঁ হ্যাঁ, ওটা অবশ্য খেয়াল করে দেখিনি, দেখতে হবে। আপনার মেলে দিছি, আগে দেখেন। আচ্ছা, দেখতে হবে তাহলে, আবার দেখি। আজকেও দিছি। না, মার্কিং আগে যেটা দিছিল সেটা তো দিছি, পরে আবার দিছো? হ্যাঁ হ্যাঁ, আজকের জন্য, আজকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য। না, বুঝতে পারছি, সেটা অবশ্য দেখিনি, দেখি। উম, এরশাদ, কথা বলা যাবে নাকি? জি বলেন। আসসালামু আলাইকুম। পাইছো? শীটটা পাইছো? হ্যাঁ 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 পাইছি। আচ্ছা, থ্যাংক ইউ।
রাশেদ রাশেদ পাইছো নাকি? আসসালামু আলাইকুম রাশেদ। রাশেদের মিউট হয়ে আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালাম। হ্যাঁ, আমি দুইটা শিটই পেয়েছি, একটা হোয়াটসঅ্যাপে আর আজকে একটা পেয়েছি। দুই শিট কি একই নাকি? হ্যাঁ একই 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 sheet। আচ্ছা ঠিক আছে, তাহলে পেয়েছি আমি। আচ্ছা তাহলে এখন আমরা যেটা চিন্তা করতেছি একজন একজন করে স্টুডেন্ট যে গ্রুপ আছে এক গ্রুপ থেকে একজনকে আমরা নিতে চাচ্ছি আর কি। এই শিটই তো, তাই না? এটাই তো শিট। হ্যাঁ 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 এটাই। ওকে। হুম। আর কারো কোনো ইয়ে আছে মানে কোনো মন্তব্য অথবা পরামর্শ? না, আমরা আসলে কতজন মার্কিং করব? আচ্ছা আপনারা সবাই মার্কিং করবেন? না মানে সবাই কি উপস্থিত হয়েছে? সবার মধ্যে আমি তো সবাইকে ইনফর্ম করছি। এখন যারা উপস্থিত হওয়ার মতো তার মধ্যে আমি আব্দুল হামিদ শুধু আসে নাই, ও বলছে যে আমি যারা আসছি। যারা নাই তাদের কাছে রেকর্ডেড ভার্সন পাঠিয়ে দিবেন। হ্যাঁ এই যে আব্দুল এই যে হামিদ হামিদ already- জয়েন করতেছে, হামিদ জয়েন Correct. করতেছে। আমার মনে হয় তো শুরু করেন তার। হ্যাঁ, আর আমাদের যে রিঙ্কু আছে হাজি আমি দানেশ থেকে, কিন্তু- ও সম্ভবত অসুস্থ, ওকে কয়েকবার ট্রাই করছি, আমি রিচ করতে পারিনি এখনো। আমার মনে হয় রেকর্ড হচ্ছে, রেকর্ডেড ভার্সন পাঠিয়ে দিলে তারা দেখে আবার করে দিবে, অসুবিধা নেই। হুম। আসসালামু আলাইকুম। হুমায়ুন ভাই, আসসালামু আমি আলাইকুম একটু আব্দুল সহজ হামিদ। করতে চাচ্ছি জিনিসটা। এখন হয় কি না, হুমায়ুন ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যালো, আপনি তো এই যে মার্কিং করেছেন আগে যে ইভালুয়েশন শিট, সেখানে এক্সিলেন্ট, গুড বা রিজনেবল এইভাবে, হ্যাঁ কিন্তু আবার ব্র্যাকেটে যে মার্ক দিয়েছেন সেগুলো 10 20 10 20 এইভাবে। 10 20 10 20 ওটার আন্ডারে করলে একটু মার্কিং করা ইজি হয়। না কি রকম আমার একটু বলতা। না রাশেদ, আমি একটু ক্লিয়ার করি। সেটি হলো যে এই যে তুমি যে ফর্মেই কনভার্ট করো, মানে ফাইনালি তখন যারা তুমি ধরো যে কাউকে যদি 80% মার্কস দিতে চাও বা 81%, তুমি 81% বা 85 এর ঘরে 85% দিয়ে রাখো। দেন এটা হুমায়ুন ভাইয়েরা কনভার্ট করবে যে এটা 10-এ কনভার্ট করবে না 20-এ কনভার্ট করবে। সেভাবেও করতে পারো, কিংবা মানে যে কোনো ফর্মেই করো তুমি ওখানে। মানে যদি কেউ রিজনেবল 41 থেকে 60% হয়, কাউকে যদি 45 নম্বর দিতে চাও বা 45%, তুমি সেটা উল্লেখ করতেই পারো, অসুবিধা নেই। পরবর্তীতে ওনারা এটা 10-এ কনভার্ট করে ফেলবে। আমার মনে হয় আমরা 100-র মধ্যে নাম মার্কিং করি, প্রত্যেকটা পয়েন্টে 100, তাইলেই সহজ হয়ে গেল। হ্যাঁ করতে পারে। 100-র ভিতরে ওই যে পাশে যেটা লেখা আছে এক্সিলেন্ট, গুড, ওখানে হ্যাঁ, তো সেটা পার্সেন্টেজ দেওয়া আছে, যে রেঞ্জের ভিতরে পড়ে ওই রেঞ্জে মার্কস ওই দিয়ে দেয়। রঞ্জের মধ্যে শুধু লিখে পরে দিলে তো হবে, এটা হুমায়ুন ভাই কনভার্ট করতে পারবে, কনভার্ট তাই না? করে নিবে। সেটা আমরা 100-র মধ্যে মার্কিং করব। ডেলিভারিতে 100, যে আমি 78 দিলাম, তাহলে যে গ্রুপে পড়ছে সেখানে আমি ওটা বসায় দিলাম। কারেক্ট, এটা সবচেয়ে সহজ হয় কারণ আমি এক জায়গায় 20 দিয়ে রাখছি আর এক জায়গায় 10 দিয়ে রাখছি, তাই না? যদি হুম, 100 এর মধ্যে মার্কিং করা হয় তাহলে আমার কনভার্ট করাটা খুব ইজি হয়ে যায়। জি। ঠিকই আরেকটা আছে। বিষয়, শুধু স্টুডেন্টদের গাইডলাইন যেটা দেওয়া হয়েছে, এটা কি ফুল টাইম আমরা ইংলিশ কনভারসেশন করব? কোশ্চেন আনসারিং কি ইংলিশে নাকি বাংলিশ? ইংলিশ বাংলা বোধ। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় তাহলে শুরু করে দেন। আচ্ছা আরেকটা জিনিস, আমাদের এই মিটিংটা কিন্তু এখন অনলাইনে চলতেছে আর কি। হ্যাঁ, ফেসবুকে এবং ইউটিউবে অন করা আছে আর কি। কারো কোনো আপত্তি নাই তো? অলরেডি স্টার্টেড না? হ্যাঁ স্টার্টেড। তাহলে তো ইনফর্মাল আলোচনা হয়ে গেল অনেকগুলো। আচ্ছা অসুবিধা নেই, এটা আমরাই তো, অসুবিধা কি? তুমি এমন কিছু বলো নাই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ছাত্র নিব। জি, শুরু করেন। ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা, প্রথম জন কিন্তু নাই, প্রথম যিনি আছেন এইটা কিন্তু নাই, হ্যাঁ, 002 সে অ্যাবসেন্ট, আর বাদ বাকি সবাই উপস্থিত। প্রথম জনের টাইটেল কি ছিল? প্রথম জনের টাইটেল ছিল পাওয়ার টিলার অপারেটেড পটেটো হারভেস্টার। এখন যিনি আসতেছেন তার টাইটেল হলো ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অফ সেমি পাওয়ার উইডার রাইস ট্রান্সপ্লান্টার। সেমি পাওয়ার্ড। সেমি পাওয়ার্ড রাইস ট্রান্সপ্লান্টার। বিষয়বস্তু। তোর প্রথম জন যেহেতু নাই, দ্বিতীয় জনকে ইনভাইট করেন। হ্যাঁ, অলরেডি সে আসতেছে। আসসালামু আলাইকুম, আমিরুল ইসলাম, আপনাকে ওয়েলকাম। আসসালামু আলাইকুম, আমিরুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আপনার পাওয়ার পয়েন্টটা শেয়ার করি। জি জি, Okay. আমি কি এখন প্রেজেন্টেশন দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। আমিরুল কি ভিডিও অন করবে না অফ থাকবে? স্যার অন করছি স্যার। অন করতে পারেন আপনি, অন করতে পারেন। আপনি শুরু করেন। স্লাইড শো দাও। স্যার আমি কি শেয়ার দেব আমার এখান থেকে? আমি অলরেডি দিছি, দেখা যাচ্ছে না? না না, আমি দেখতে পাচ্ছি না। না, আসে নাই। হ্যাঁ? না, আপনি পাওয়ার পয়েন্ট টাইটেলটা করেন নাই। হুমায়ুন ভাই কে PowerPoint নিলে open শেয়ার করেন করলে নাই। ভালো না, সেই তো অপারেট করবে। হ্যাঁ, ফটো যে ডেলিভার সেই ভিউ ক্যান্ডিডেট করলে ভালো আপনি হতো। তাকে টাইমিং আচ্ছা, Share- আপনার কাছে যদি থাকে তাহলে আপনি হ্যাঁ। ওপেন করেন, আপনি একটা শেয়ার করেন। জি জি। ও হোস্ট করে দেন। Assalamu alaikum sir. Today's welcome to my presentation. Today's my presentation topics is about design and development of semi-powered rice transplanter. Okay. Now, transplanting means move or transfer rice seedlings from seedbed to field. It is done rather than direct sown to maximize yield and quality. Until 1970s, the transplanting was done by manually by hand, and then mechanical rice transplanter is being introduced gradually. And still in Bangladesh, transplanting is done in traditional method and in mechanical rice transplanting. Mechanical rice transplanting is we are in early stage of adapting mechanical rice transplanter. On the basis of power requirement, mechanical rice transplanter can be divided in two ways: power operated rice transplanter and manual operated rice transplanter. Rice transplanter is becoming popular in Bangladesh for its multidimensional advantages, and for some inconsistencies, power operated rice transplanter is less suitable to our farmers, and hence we need a small and manual operated rice transplanter is required in the socio-economic condition of Bangladesh. Recently, a group of researchers in Bangladesh have developed a manual operated rice transplanter that is laborious in operation, and main problem was to lack of power shortage in seedling picking. Basically, for power shortage in seedling picking, the machine gave a lower performance, lower capacity. So that's why this experiment aims to design an additional power source in this manual rice transplanter that can improve the performance and capacity. So why we call this semi-powered rice transplanter? Small and low-cost engine will be attached with the manual operated rice transplanter. As a result, picking of seedling performs satisfactorily. Good transplanting can be obtained, and most importantly,
It is a beneficial point for operator while operating the transplanter. The logic behind of this experiment: price of imported transplanter is beyond the reach of small farmers. It is required more skill because of complex design, and some recent studies showed in manual operated rice transplanter that gave lower performance, lower capacity in compared to mechanical rice transplanter. The most problem was showed the power shortage in picker mechanism, hence the in pulling or pushing type in the power source is ground wheel, but this ground wheel doesn't provide sufficient energy for picker. That's why this experiment has been taken under the following objectives, like to design an additional power source for picker mechanism, to assess the field performance of semi-powered rice transplanter, to compare the yield and yield contributing parameter, and to compare the economics of the rice transplanter under different rice establishment methods. So, while implementing this experiment, the following manual operated rice transplanter will be selected, having probable specification below. A 4-row pull type transplanter, that is which power source is ground wheel, line to line spacing will be 200 millimeter, effective width will be 800 millimeter, 2 persons will be required, and the power train will be power source, ground wheel, and then to main gearbox, then divided in two-way picker gearbox and tray holder, and finally picker from picker gearbox. And when we will add the power, small and low cost power, in all segment, power will increase and picker will get good energy and a good transplanting can be obtained. In design consideration, cost and effectiveness, seedling spacing, simple operation mechanism will be considered for operator and farmers. And in design steps, a belt pulley arrangement will be designed to connect the engine with wheel arm. A gear will be designed with variable radius to transmit the supportive power, and power requirement will be calculated. So while selecting the belt, a classical V belt will be selected, considering some points like type of machine and transmitted power, running period, large shape, speed and speed ratio, interim center distance of two shape. And this is some empirical equations for calculating design belt pulley arrangement, shape, size selection, belt length determination, required number of belts, and some design parameters will be calculated using the following empirical equations. And then while gear design will be conducted, all the probable parameters will be considered, and after designing the gear, strength analysis of the gear will be done in terms of torque analysis, transitional dynamic load analysis, limit analysis, etc. Power requirement will be calculated in 3 different segments. Power requirement in picker mechanism, that is denoted by P1. Power requirement in bell shaft arrangement, that is and gear, that is denoted by P2. And power requirement to moving the machine on its forward speed, it is denoted by P4. And power losses will also be calculated for precise calculation. And then all the power segments will be made summation and will be divided by power transmission efficiency, and finally we will get the requirement power in kilowatt. And this developed machine will be lab test of the developed machine will be done by trial basis in the lab. After completion of the development, while field evaluation will be conducted, the following data will be taken, like seedling per hill, missing hill, walking speed, field capacity, field efficiency, break-even analysis, etc. And it will be compared with, it will be conducted in 3 different treatments, like semi-power rice transplanter, power operated rice transplanter, and farmers practice. And all the collected data will be analyzed with using statistics program. A 12 months period, if proper steps are taken, 12 months period is enough to complete this experiment. The whole segments are shown here: literature survey, raw materials, design, development, laboratory activities, and field evaluation will take the maximum period, then data analysis, and finally dissemination of the findings through workshop and seminar, etc. This is the approximate cost
A total of 1,38,000 taka will be required to complete this whole experiment, while field research, laboratory expense, and supplies will take a major part, that is more than 60%, and all other segments are shown here. It is a cost analysis along with payback period. It's a probable tentative cost analysis, while the machine purchase will be 45,000, while salvage value will be taken 10% of purchase price. Working life will be considered 5 years and 6 hours working per day. 40 days of working period in a year will be considered, and operator cost, labor cost, and other costs will be considered as the present status of Bangladesh. And 1.30 hectare will be the probable break-even point of this semi-powered rice transplanter. That means if the usage of the machine is less than 1.30 hectare in a year, the cost of the transplanter operation will be more than traditional operation. Output is considered as the findings just after completion of the experiment. This transplanter will save too much energy and cost, and this experiment will give an output output on the suitability of this semi-powered rice transplanter in terms of cost and effectiveness, and it will show the comparative performance with self-propelled rice transplanter and traditional transplanting method. An outcome, that means the long-term effect of this machine in the farmer society. That means this sensitivity information generated that will fill the technology gap and helps the farmers in selecting the best option. And also this will ensure a sustainable crop practice in Bangladesh. We are very early stage and adapting the mechanical rice transplanter, and we have a big population, growing population. We need a sustainable practice to feed the growing population. We think the design semi-powered rice transplanter may solve all surviving problems in transplanting and be supportive for small and marginal farmers. After completion, this experiment may have some recommendation, like the development of rice transplanter need to be evaluated under different seedling mat thickness, wheel size, floor size, and fraction wheel depth. It need to be evaluated under different tillage operations and field condition. It need to be replicated in different season and with all the available types of treatments, and to observe the yield and yield contributing parameters in different soil types under the different tillage options. This reference from where some information are taken, and thank you. আচ্ছা, কোশ্চেন করতে পারেন আমাদের যারা আছেন সম্মানিত বিচারক মণ্ডলী, আপনারা কোশ্চেন করতে পারেন পার্টিসিপেন্টকে। আচ্ছা, আমি একটু বলি। Thank you, Mr. Amirul Islam. Thank you for your presentation. Basically, you have mentioned some outcome and output. So far, I think these are not basically the outcome and output. You have to mention in different ways, but this is my opinion. These are not basically outcome and output. On the other hand, as you know, the rice transplanter technology proven, which are already imported from different countries in Bangladesh, but acceptance level in our country at the farmers level are not so good. Less than 3% or less than 5% farmer currently using rice transplanter. In that case, how do you think your new innovation and we guess the technology in our country, especially the manufacturing process, are not so robust mechanically? How do you think your innovation farmer will accept easily? So basically, while field experiment, we saw some problems in farmers. Basically, the financial problems, the traditional mind. Basically, the financial problem is the major problem. And in Bangladesh, the present rice transplanter take
almost 2 lakh or more than 2 lakh price after the subsidy from government. This developed machine will take price less than 40 to 50,000 taka only. And if government gives subsidy, this will price approximately 20 or 25,000 only. That's why I think it's acceptable technology for our farmers. Anyway, it will be better if you show your design part, especially drawing of your new portion, semi-powered section. Then it will be more visualized. Basically, I did not find any design of this section. Okay, anyway, that's all of my opinion. Thank you. Thank you, Aminul. I have one question to you. Yes, sir. Thank you very much for your excellent presentation and very fluent. Yes, sir. I have one Yes, sir. question. Yes, sir. Why you say it is semi-powered, and which portion of this rice transplanter you want to convert manual to power? Yes, we are calling it semi-powered because we are going to attach a আচ্ছা small তুমি and low. তুমি বাংলায় বলো এই রাইস ট্রান্সপ্লান্টারের সেমি পাওয়ার বলছো কোন অংশটাকে তুমি পাওয়ার করতে চাচ্ছ? স্যার বেসিক্যালি আমরা যেসব ম্যানুয়াল অপারেটেড রাইস ট্রান্সপ্লান্টার দেখেছি এগুলোতে স্যার পাওয়ার সোর্সটা থাকে গ্রাউন্ড হুইল। এই হুইল থেকে রোটেশনের মাধ্যমে পাওয়ারটা ফাইনালি পিকারে পৌঁছে। তো এজ এ রেজাল্ট বেশ কিছু প্রবলেম হয়। তো আমি চাচ্ছি এই হুইল আর্মের মধ্যে আমি একটা ইঞ্জিন পাওয়ার অ্যাটাচ করতে চাচ্ছি বেল শেফটের মাধ্যমে বা গিয়ার শেফের মাধ্যমে একটা পাওয়ার যদি আমি অ্যাটাচ করতে পারি তাহলে সে একাধারে অপারেটরের কম্পিউট হতে পারে এবং এই পাওয়ারটা পিকারে আরো বেশি পাওয়ার সাপ্লাই দিতে পারে। গ্রাউন্ড হুইল থেকে যে এনার্জিটা আসবে এবং আমি ইঞ্জিন থেকে যে এনার্জিটা যাবে দুইটা মিলে গ্রাউন্ড হুইলে পিকারে খুব ভালো মতো এনার্জি সাপ্লাই দিতে পারবে। তো এই জন্য আমি মূলত এটাকে সেমি পাওয়ার বলছি। আমার প্রশ্নটা হয় নাই, প্রশ্নটা হচ্ছে তোমার এই পাওয়ার কি তাহলে ট্রাকশন হুইল এবং পিকার দুই অংশেই যাবে না যে কোনো একটা অংশে যাবে? স্যার দুইটা অংশেই যাবে। দুইটা অংশেই যাবে, তার মানে তোমার যে পুল করতেছো সেটাকে কিছুটা হেল্প করবে। জি স্যার, জি স্যার। এখন কিছুটা যদি হেল্প করে জি স্যার সেই ক্ষেত্রে পিকারের রোটেশন কি হুইলের রোটেশনের সাথে সিনক্রোনাইজ থাকবে না ফরওয়ার্ড ওটা ইন্ডিভিজুয়ালি এটা চলতে থাকবে? না, হুইলের রোটেশনের সাথে স্যার সিনক্রোনাইজ থাকবে। সিনক্রোনাইজড থাকবে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ আমিরুল এবং ডক্টর আনোয়ার ভাই। আনোয়ার ভাই তো রাইস ট্রান্সপ্লান্টারের এক্সপার্ট। আমরা হ্যাপি যে আরো একজন এক্সপার্ট আসতেছে, আমিরুল। গুড। থ্যাংক ইউ স্যার। কিন্তু আমার যেটা বুঝতে সমস্যা, আমি রাইস ট্রান্সপ্লান্টারের এক্সপার্ট না, আমি মাঠের কর্মী হিসেবে বুঝতে যে সমস্যা হলো, চাকায় যদি আপনি আলাদা পাওয়ার দেন, চাকার ফরওয়ার্ড স্পিড এবং পিকারের স্পিডের পার্থক্য কিন্তু অনেক বেশি। এই জায়গায় পাওয়ার ডিভাইডেশনের যে ধরনের গিয়ার বক্স ব্যবহার করা প্রয়োজন হবে বা যদি পুলি দিয়ে করি তাহলে তো এটা হরিবল। আমার মনে হয় যদি এখানে গিয়ার বক্সের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে মেশিনের ওজন কিন্তু অনেক বাড়াবে বলে আমি মনে করছি। সেইটা একটা বিরাট চ্যালেঞ্জিং অবস্থায় চলে যেতে হবে। আদারওয়াইজ যদি চাকার ফরওয়ার্ড স্পিড আমি অটো করে দেই যে পাওয়ার থেকেই নিবে, তখন চাকা কিন্তু ঘুরতেই থাকবে। এটা স্যার একটা লেভার থাকবে এনগেজ ডিসএনগেজ করার জন্য, কঠিন হয়ে যাবে। কিন্তু এই জন্য আমার মনে হয় যেহেতু আমরা সেমি অটোমেটিক বলছি, যে কোনো যে জায়গাটায় প্রবলেম হচ্ছে, চাকায় টানতে সমস্যা নাকি পিকারে পিক করতে সমস্যা, সেই জায়গাটা আইডেন্টিফাই করে শুধু সেই জায়গায় পাওয়ার অ্যাড বা পাওয়ার সাপোর্ট দেওয়ার জন্য চিন্তা করলে আমার মনে হয় ভালো হবে। এক নাম্বার, এটা আমার অপিনিয়ন থাকলো। আর আমার একটা জানার জন্য একটা বিষয়, সেটা হলো আমার কাছে মনে হয়েছে যে বাজেট, এই বাজেটের মধ্যে এত বড় কাজ করাটা খুব টাফ হবে। আরো বেশি এটা কিভাবে ম্যানেজ করবেন একটু আমাকে জানাইলে ভালো হতো। স্যার অ্যাকচুয়ালি আমরা ম্যানুয়াল ট্রান্সপ্লান্টের যেগুলো দেখেছি ইন্ডিয়াতে ডেভেলপ হয়েছে বা বাংলাদেশের রিসার্চারে ডেভেলপ করার চেষ্টা করছেন, সেগুলো স্যার অলমোস্ট 30 থেকে 35,000 টাকার মধ্যেই কমপ্লিট হয়ে এটা হচ্ছে আফটার ফিনিশিং ফেব্রিকেশন কস্ট। ইয়েস স্যার।
তো আমি চিন্তা করেছি আমি যদি এর মধ্যে ইঞ্জিন লাগাইতে যাই বা আরো কিছু অ্যাক্সেসরিজ কস্ট আছে, তো সবকিছু মিলিয়ে এটা 45 থেকে 50-এর মধ্যে অ্যাপ্রক্সিমেট একটা ধারণা করেছি। এবং এটা আসলে স্যার অ্যাকচুয়ালটা তো কাজে করেই বোঝা যাবে, কিছু তো স্যার এদিক সেদিক হতে পারে। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে একটু বললে ভালো হয়। আমার কিছু জিজ্ঞাসা করা আছে, ভেরি সিম্পল। Sure. Thank you so much, Mr. Muhammad Amirul Islam, for a nice presentation. থ্যাংক ইউ স্যার। Informative. Really, the presentation for agricultural mechanics, especially for the sustainable agriculture, is very important. If you think about the farmer condition of Bangladesh, especially economic condition. So if you will develop such kinds of machine, I hope it will be invited our Bangladesh in case of agricultural mechanics. So to know that the rice transplanter have the line-to-line distance. So Yes, sir. you say here the design and development of the semi-power rice transplanter. So I have a question. You completely develop this machine, or Sorry, sir. you Sorry, will sir. modify some portion of the imported machine? For one, if এটা কি মানে বাহির থেকে যে আমাদের রাইস ট্রান্সপ্লান্টার গুলো নিয়ে আসা হচ্ছে সেটার মধ্যে কোনো ডেভেলপ করা হবে না সম্পূর্ণ মেশিনটাই তৈরি করা হবে? স্যার, কারণ বাংলাদেশের ফার্মারদের একটা জায়গার মধ্যে ভয় যে বিদেশে যে মেশিন গুলা হয় 20 থেকে 25 সেন্টিমিটার লাইন টু লাইন ডিস্টেন্স হয়, এতে তাদের মনে হয় যে ইকোনমিক লস হচ্ছে। আমরা যদি কি বলে এটা ম্যানুয়াল ট্রান্সপ্লান্টিং এ যাই, হাতের মাধ্যমে করি, তাহলে তাদের একটা হ্যালো। আমার মনে হয় ডক্টর রাশেদ ডিসকানেক্টেড। ও আমার মনে হয় সেটা জানতে চেয়েছে যে লাইন টু লাইন ডিস্টেন্স কত থাকবে, আর বিদেশ বা বাইরে যেগুলো অ্যাভেলেবল আছে তার মধ্যেই পার্শিয়ালি মডিফিকেশন করবেন নাকি পুরোটাই নতুন করে তৈরি করবেন? এই দুটো প্রশ্ন আমি বুঝতে পেরেছি। আমি কি আনসার দিব স্যার? জি জি। আচ্ছা স্যার, অ্যাকচুয়ালি ম্যানুয়াল রাইস ট্রান্সপ্লান্টারের উপর আমি আমার মাস্টার্সের একটা কাজ করেছি এবং তখন এই কাজের সুবাদে আমরা ল্যাবে একটা ম্যানুয়াল রাইস ট্রান্সপ্লান্টার ডেভেলপ করেছি। তো এবং কাজের সময় আমি বেশ কিছু প্রবলেম ফেস করেছি। এই জন্য স্যার মেইন প্রবলেমটা ছিল স্যার এনার্জি শর্টেজ, পাওয়ার শর্টেজ ছিল। এবং আমি চাচ্ছি যে আমার এই সিনপসিসটা মূলত আমার যে মাস্টার্সের কাজের একটা আপগ্রেড বলা যেতে পারে, যেখানে আমরা পাওয়ার অ্যাড করতে চাচ্ছি নতুন করে। মেশিনটা থাকবে, সেখানে আমরা নতুন করে পাওয়ার অ্যাড করব। গুড। আর লাইন টু লাইন ডিসটেন্স কত থাকবে? লাইন টু লাইন ডিসটেন্স স্যার সেটা ফিক্সড থাকবে। যদি আমি 20 সেন্টিমিটার ফিক্সড করে দিই, ফিক্সড এখন যেটা আছে সেটাতে কতটা আছে? এটাতে স্যার 20 সেন্টিমিটার আছে। আচ্ছা, তার মানে এটা চেঞ্জ করা যাবে 20, 25, 30। জি স্যার। আর কোনো কোশ্চেন কি আছে? কোশ্চেন বলতে এটা একটাই শুধু সবচেয়ে জটিল অংশ হবে, সেটা হচ্ছে যে প্রথমত যে কোশ্চেনটা ডক্টর এরশাদ করছে, হুইল তো ঘুরতেই থাকবে। জি স্যার। তার মানে এটাকে একটা স্মুথ এনগেজ এন্ড ডিসএনগেজ সিস্টেম লাগবে। জি স্যার। আমার হাতের মধ্যেই থাকবে, আমি সুইচ দিলাম, ডিসএনগেজ হয়ে গেল, এনগেজ হয়ে গেল, প্রথম। জি স্যার। সেকেন্ড হচ্ছে যে আমার পিকারের সাথে এই হুইলের স্পিডের সিনক্রোনাইজ করা। কিভাবে সিনক্রোনাইজ করা? দেখা যাবে এখানে স্লিপ হচ্ছে, স্কিড হচ্ছে, তোমার স্পিড বেশি হচ্ছে, কম হচ্ছে। এইটার জন্য বেল্ট পলিতে একটা হবে না, একটা সিম্পল ছোট স্মার্ট মাল্টি গিয়ারের একটা গিয়ার বক্স লাগবে, যেখানে হচ্ছে ওয়ার্ম গিয়ার, বিভেল গিয়ার সহ কম্প্রাইজ করে এটা করতে হবে। জি স্যার। আমি মনে করি এই কাজটা ভালো করতে পারলে, কিন্তু চ্যালেঞ্জ আছে অনেক। I hope for the best. Thank you. আমিও তাই মনে করি যে কাজটা নেসেসারি, কিন্তু খুবই চ্যালেঞ্জিং। আর বিশেষ করে আমি খুবই ভয়ে আছি যে বাজেট নিয়ে। এই অল্প বাজেট এবং এই 1 বছর সময়ের মধ্যে গিয়ার বক্স ডিজাইন করা, আবার সেই যে সিনক্রোনাইজেশনের যে বিষয়টা,
ডক্টর আনোয়ার ভাইয়েরও এক্সপিরিয়েন্স আছে, আমাদেরও কিছু এক্সপিরিয়েন্স আছে। আমরা ইউএসজি অ্যাপ্লিকেটরকে পাওয়ার করার জন্য বেশবার ট্রাই করেছিলাম যে সিম্পল পাওয়ার করা যায় কিনা। দেখেছি যে এটা খুবই টাফ। ওই আনোয়ার ভাই যেটা বললো রাইটলি, যে তখন এই আমাদের যে ড্রাইভ হুইল, আমিরুল যে ছবিটা দেখিয়েছে, আমাদের গুটি ইউরিয়া অ্যাপ্লিকেটর, বিড়িবাড়ির গুটি ইউরিয়া অ্যাপ্লিকেটরের হুইলটা কিন্তু একই রকমের মোস্টলি। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এইটাকে কন্ট্রোল করা এবং সিনক্রোনাইজ করা টাফ হবে। যদি হয় তাহলে আমার মনে হয় এটা খুবই ইনোভেটিভ একটা কাজ হবে, তবে খুবই চ্যালেঞ্জিং। আমি বিশেষ করে মনে করতেছি যে যদি করা যায় তাহলে খুবই ডেভোটেড হতে হবে। আসলে ওই মাস্টার ডিগ্রি কাজের মতন করে করলে হবে না। গবেষক যদি হওয়া যায় দিনে রাত্রে লেগে, গবেষক হওয়ার ইচ্ছা থাকলে তাহলে 1 বছরের গবেষণায় হয়তো একটা কিছু আসতে পারে। আর যদি চাকরি করার বা মাস্টার ডিগ্রি করার টেন্ডেন্সি থাকে তাহলে আমি কিন্তু হোপলেস। আমি মনে করবো এই এফোর্টটা 1 বছরে কিচ্ছু হবে না, তাহলে আরো ছোট করে নিয়ে আসতে হবে, ন্যারো করে নিয়ে আসতে হবে, বা পার্সিয়াল কাজে নিয়ে আসতে হবে। আমি আশা করি যে আমিরুল একজন ভালো গবেষক হোক। ইনশাআল্লাহ স্যার, দোয়া করবেন স্যার। ভালো কামনা করছি, মঙ্গল কামনা করছি। দোয়া করবেন স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, থ্যাংক ইউ হুমায়ুন। আমি একটু আমিরুলকে প্রশ্ন করি, প্রশ্ন এবং কোয়েরি আসলে সেটা হলো, আমি যেটা বুঝতে পারছি সেমি পাওয়ার বলতে আসলে পাওয়ারকে ইনকর্পোরেট করতে চায় যেখানে শর্টেজ আছে, সেটা পিকারে হতে পারে অথবা ওখানে সে হুইলের। আমার মনে হয় যেটা আনোয়ার ভালোভাবে সে মেনশন করছে এবং আমাদের এরশাদও এটা ফাইন্ড আউট করছে, যেহেতু ওরা আসলে ফিল্ড লেভেলে এই লাইনের ওরা এক্সপার্ট, ওরা ভালোই বলছে, ঠিকই বলছে। আমার মনে হয় যে কোনো একটা জায়গায় যদি ও ইনকর্পোরেট করে, সে জায়গায়ও ও যদি আমিরুল যদি এখানে ভালো একটা স্মার্ট পাওয়ার গিয়ার বক্স ডেভেলপ করতে পারে, অথবা কিন্তু পাওয়া যায় ছোট যদি সেরকম পাওয়া যায়, তো সেক্ষেত্রে ওখানে অবশ্যই ইনগেজ ডিসএনগেজের জন্য ওখানে ওর ক্লাস সিস্টেমটাকে পারা যাবে না এমন নয়। ও যেটা বলছে, এরশাদ যেটা বলছে, অবশ্যই এখানে ডিভোটেড হয়ে কাজ করতে হবে। এবং আসলে ওই R&D যেটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের অ্যাকচুয়াল কস্টটা আসলে এটা ভেরি মাস্ট টাফ টু মেনশন। এটা আসলে কাজে নেমেই বোঝা যায় যে আসলে কত কষ্ট হয়েছে। তবে একটা আইডিয়ার ও যেটা করছে, আমার মনে হয় যে একটা আইডিয়ার উপরে করছে, শুরু করতে পারবে। বাকি ওইটাই যে ফাইনাল কথা এমন নয়, আসলে কস্ট আরো অনেক বেশি লেগে যায়। তবে অ্যাকচুয়াল কস্ট আসলে এস্টিমেট করাটাও অনেক কঠিন, কারণ এটা অ্যাকচুয়ালি হয় না ওইভাবে। কাজ করতে গেলে অনেক সময় এরর হয়, সেটা আবার সমাধান করতে হয়। সেক্ষেত্রে আমার মনে হয় যদি ডিভোটেড কাজটা করতে পারে, কাজটা খুবই চ্যালেঞ্জিং এবং করা যাবে না এমন নয়, অবশ্যই করা যেতে পারে। এবং রিসার্চারদের মধ্যে নেগেটিভ কিছু নাই, সবসময় পজিটিভলি সে অ্যাটিটিউড নিয়ে সে অ্যাডভান্স করবে। আমার মনে হয় যে 1 বছরে সে যদি খুব ডিভোটেড হয়ে ওয়ার্কশপে রাত দিনে খেটে কাজ করতে চায় বা ইয়ে করে, তো পারবে। সেক্ষেত্রে অবশ্যই আলিম ইন্ডাস্ট্রিকে তাকে একটু ফেসিলিটি দিতে হবে, যে ও যে এখানে বাজেটের যেটা শো করছে, অবশ্যই এই বাজেট আসলে সাফিসিয়েন্ট হবে না বলে মনে হয়, কিন্তু কাজটা করা যাবে। সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন হয় অতটুকু যদি সাপোর্ট দেয়, সেক্ষেত্রে আমি উভয়কেই পজিটিভ ইয়ে নিয়ে আমি আগানোর জন্য আমি অনুরোধ করতেছি। তো এই মোটামুটি আমার সংক্ষেপ কোয়েরি ছিল এবং তার সাজেশন আর কি। আর কারো কোনো সরি, কোশ্চেন? আমার এখানে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। আমার যেটা প্রশ্ন ছিল আমিরুলের কাছে, যে আমরা বাইরে থেকে যে মেশিন গুলা নিয়ে আসি ট্রান্সপ্লান্টার, তার লাইন টু লাইনে একটা ডিসটেন্স থাকে, সেটা কোরিয়ানের একটা রকমের, চাইনিজের একটা রকমের, জাপানিজের একটা। তো আপনি যে মেশিন ডেভেলপ করবেন, সেটা কি ইম্পোর্টেড মেশিন কে ফেব্রিক মানে মডিফাই করবেন, না নিজেই সম্পূর্ণ মেশিনটা তৈরি করবেন? বেসিক্যালি আমি ম্যানুয়াল রাইস ট্রান্সপ্লান্টের উপর আমি আমার মাস্টার্স ডিগ্রিটা করতেছি। তো করার সময় আমি ম্যানুয়াল রাইস ট্রান্সপ্লান্ট যখন অপারেট করছি, পুল করছি, তখন আসলে মেইন প্রবলেমটা ফেস করছি। তো আমি তখন চিন্তা করেছিলাম যে আমি যদি এটার মধ্যে একটা পাওয়ার ডিজাইন করতে পারি, তাহলে স্যার এটা খুবই ইনোভেটিভ হবে এবং খুবই ইজি হয়ে যাবে অপারেটরের জন্য, এবং ক্যাপাসিটি অনেক বেশি হয়ে যাবে। তো এই জন্যই মূলত আমাদের একটা মাস্টার্সের কাজের সুবিধাতে একটা ম্যানুয়াল রাইস ট্রান্সপ্লান্ট ডেভেলপ আছে। তো আমি চিন্তা করছি সেটার মধ্যেই স্যার করবো, আমাদের নিজেদের হাতে ডিজাইন করা এরকম একটা মিশন। আচ্ছা, এখন এটা ফুল টাইম ফরওয়ার্ড মোশন, ফুল টাইম? ইয়েস স্যার, ফুল টাইম। এখানে আমাদের রাইডিং এবং ওয়ার্কিং ট্র্যাক ট্রান্সপ্লান্টার আছে। আমরা
যে আমাদের গার্জারি কমানোর জন্য আমরা যত পারছি লাগানো আছে, আপনার কোন টাইপের ক্ষেত্রে কি ফার্মারটা কত অ্যাকসেপ্টেবল মনে করছে? কারণ এটা এক ধরনের পরিশ্রম। সরি স্যার, আমাদের যে রাইস ট্রান্সপ্লান্টার গুলো আছে, তাই না, কিছু আছে ওয়ার্কিং টাইপ বিহাইন্ড দ্য মেশিন, আবার কিছু আছে রাইডিং টাইপ, তাই না? আপনারটা হচ্ছে পুল টাইপ, এটা আমি দেখতেছি ফরওয়ার্ড মোশন পুল টাইপ ম্যানুয়াল রাইস ট্রান্সপ্লান্টার। এটার অ্যাকসেপ্টেবিলিটি কিরকম হবে আপনি মনে করেন? আমরা তো সবসময় সহজ জিনিসের প্রতি বা যেটা পরিশ্রম করবো সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পছন্দ করি। এই ক্ষেত্রে যেহেতু ফুল টাইপ, সেই ক্ষেত্রে ফার্মারটার রেসপন্সটা কিরকম হবে? স্যার আশা করতেছি ফার্মারের তরফ থেকে খুব ভালো রেসপন্স আসবে, কারণ আমরা যখন এখানে পাওয়ার অ্যাড করব তখন আসলে পুল টাইপ হলেও সেই পাওয়ারটা পুলিং এও অনেকটা হেল্প করবে, এবং ফার্মারের জন্য আসলে খুব শক্তি দিয়ে পুল করতে হবে না, সেটা খুব ইজিলি সে পুল করতে পারবে। যাই হোক, আপনি ড্রবার পাওয়ার বাইর করে নেওয়া উচিত মনে হয় যে আলটিমেটলি একজন ফার্মারের উপর কতটা এটা ইমপ্যাক্ট করবে পুলিং এর। থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমার মনে হয় আমরা এখানে শেষ করতে পারি, আর যদি কোনো কোশ্চেন না থাকে শেষ করা যায় এখন। আচ্ছা, আমি মিস্টার আনোয়ার, আপনি এখান থেকে বের হলে ভালো হয়, প্লাস আপনি এটা শেয়ারটা আপ করেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার একটা ছিল, আমাদের সময় খুব স্বল্প, সুতরাং সবাই কোশ্চেন যদি খুব স্পেসিফিক এবং উত্তরটা যদি ওইভাবে নেওয়া হয় তাহলে ভালো হয়, নইলে আমাদের টাইম আমরা কোনোভাবে ম্যানেজ করতে পারবো না কিন্তু। হ্যাঁ, নেক্সটটা শুরু করেন। হ্যাঁ, নেক্সট যিনি আসতেছেন তার টপিক হলো অটোমেটিক সোলার পাওয়ার এয়ারেটর কাম ফিশ ফিডার। এটা হলো আমাদের কোড নাম্বার হলো 004। আসসালামু আলাইকুম মিস্টার নাফিস, আপনি আপনার প্রেজেন্টেশন শুরু করেন এবং আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন, সমস্যা নেই, এবং আপনার ক্যামেরা অন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। ওকে স্যার। স্যার আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? হ্যাঁ, শিওর। স্যার আমি কি স্টার্ট করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু করেন। আসসালামু আলাইকুম। আমাদের আজকের প্রজেক্টে ছিল অটোমেটিক সোলার পাওয়ার্ড এয়ারডর কাম ফিশ ফিডার, এবং আমাদের প্রজেক্ট টাইটেলটি হচ্ছে AEIC 21 আলিম 004। আমাদের প্রজেক্টের ইন্সপিরেশন মেইনলি হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার। আমরা কম বেশি সবাই জানি যে কম্বাইন্ড হারভেস্টার এমন একটা মেশিন যে মেশিনটি একই সাথে তিনটা কাজ করে: কাটিং, থ্রেশিং এবং প্যাকেজিং। তো আমাদের প্রজেক্টটি হচ্ছে এরকম একটা কম্বাইন্ড মেশিনের আইডিয়া, যে হচ্ছে এবং এটা হবে অ্যাকুয়াকালচার মেশিনারি হিসেবে একটা মেশিন, যেটা একই সাথে পন্ড ওয়াটারকে এয়ারেশনের কাজ করবে এবং ফিশ ফিডিং এর কাজ করবে, এবং যেটা হবে একটা কম্বাইন্ড মেশিন। আর আমার যে প্রজেক্ট রেশনালের দিকে তাকাই, আমরা প্রজেক্টটি কেন করলাম, আমাদের প্রজেক্টের পিছনে যদি যুক্তি দেখাতে চাই, তাহলে আমাদেরকে ফিশ ফার্মিং এর ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের সিনারিও দেখতে হবে। আমরা বর্তমানে ফিশ ফার্মিং এ ওয়ার্ল্ডে 5th পজিশনে রয়েছি, এবং আমাদের ন্যাশনাল এনিম্যাল প্রোটিন 60% আসতেছে ফিশ ফার্মিং থেকে। আর আমরা যেভাবে কন্ট্রিবিউশন দেখি, আমাদের ন্যাশনাল জিডিপির 3.69 এবং এগ্রিকালচারাল জিডিপির 25.3% আসছে ফিশ ফার্মিং থেকে। কিন্তু যে আমরা ফিশ ফার্মিং এর ফিশ কালচার যদি বর্তমানে দেখি, যে আমাদের এখনো কনভেনশনাল উপায়ে আমাদের ফিশ কালচার হচ্ছে, এখনো আমাদের
হাত দিয়ে মাছকে খাবার দেওয়া হচ্ছে। যদিও আমাদের কিছু মডার্ন টেকনোলজি রয়েছে, এয়ারটর, ফিশ ফিডার বক্স, কিন্তু টেকনোলজি হয়তো এতটা ভাবে বিস্তার লাভ করেনি, বা আমার চাষি ভাইদের কাছে এতটাও হয়তো বা পৌঁছতে সক্ষম হয়নি। তাই আমরা যদি ফিশ ফার্মিং এ ওয়ার্ল্ড এর লিড করতে চাই, তাহলে আমাদের অবশ্যই আরো মডার্ন টেকনোলজি দরকার, এবং হতে পারে এমন একটা ম্যাজিক টেকনোলজি যার মাধ্যমে আমরা সেই টেকনোলজির মাধ্যমে পন্ড ওয়াটারকে এয়ারেশনের কাজ করতে পারবো, আবার একই সাথে ফিডিং এর কাজ করতে পারবো। যেমনটি ভাবে আমাদের কম্বাইন্ড হারভেস্টার আমাদের কৃষক ভাইদের মনে একটা ম্যাজিক মেশিনে জায়গা করে নিয়েছে। তো আমাদের প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে এরকম যে আমরা যাতে খামারি ভাইদের মনে একটা ম্যাজিক মেশিনে জায়গা করে নিতে পারি। তো আমাদের জেনারেল অবজেক্টিভ থাকবে মেইনলি যে আমরা প্রোডাকশন কস্টটা রিডিউস করব এবং আমাদের ফিশ প্রোডাকশনটা বাড়াবো, এবং সেটা হবে একটা অটোমেটিক স্মার্ট এয়ারটর কাম ফিশ ফিডার মেশিনের মাধ্যমে। আমাদের স্পেসিফিক অবজেক্টিভে থাকবে আমরা ফার্স্ট স্টেপ আমরা মেশিনটার এই এয়ারটর কাম ফিশ ফিডার মেশিনটা ডিজাইন করব। এরপর আমরা যে আমাদের প্রোগ্রামটা থাকবে, যে প্রোগ্রামটার উপর বেস করে আমাদের মেশিনটার অটোমেশন হবে, সেই প্রোগ্রামটা ডিজাইন করব। এবং এরপর আমাদের মেশিনটা ফিজিক্যালি রূপ দেওয়ার পর আমাদের ফিল্ড এক্সপেরিমেন্ট এবং ল্যাবরেটরি টেস্ট করতে হবে। এরপর আমরা ফাইনালি যেই ডেটাগুলো পাবো, আমরা সেই বর্তমান যে এয়ারটর টেকনোলজি এবং ফিডার টেকনোলজি রয়েছে সেগুলোর সাথে ডেটাগুলো কম্পেয়ার করতে হবে আমাদের। আমরা যে মেথোডলজি দেখতে পাচ্ছি আমরা, আমাদের এই যে অটোমেশনটা হবে, এই অটোমেশনটা হবে মাইক্রো কন্ট্রোলার বেস, এবং আমাদের মাইক্রো কন্ট্রোলার যে প্রোগ্রামটা থাকবে সেই প্রোগ্রামটা অনুযায়ী আমাদের এই ফিশ ফিডার এবং আমাদের এয়ারটর মেশিনটি রান হবে। এবং আমাদের পাওয়ার সাপ্লাই হবে সোলার এনার্জি থেকে, আমরা সান পাওয়ার থেকে আমাদের মেশিনটার পাওয়ার সাপ্লাই হবে। এবং এই মেশিনটার যে দুইটা ফাংশন থাকবে, এই দুইটা ফাংশন কখনো একই সাথে রান হবে না। যখন এয়ারটর রান হবে তখন আমাদের ফিডারটা স্টপ থাকবে, ফিডারটা রান হবে তখন এয়ারটরটা স্টপ থাকবে, এবং এটা একজন অপারেটরই রান করতে সক্ষম হবে। আর আমরা আমাদের মেশিনটা একটা 3D ভিজুয়ালাইজেশন করা ট্রাই করেছি যে আমাদের মেশিনটা এরকম হতে পারে। আমরা দেখতে পাচ্ছি আমরা যে ইয়েলো কালার যে প্যাডেল হুইল দেখতে পাচ্ছি, এটা হবে আমাদের মেইনলি প্যাডেল হুইল এয়ারটর বা এয়ারেশন মেকানিজম। আর আমরা দেখতে পাচ্ছি এটা হবে আমাদের ফিডিং মেকানিজম। আর আমার সোলার প্যানেল থাকবে আমাদের এই ইয়েলো কালার যে আমাদের ফ্লো চার্টে আমরা দেখি যে আমরা আমাদের এই দুই রকম ফাংশন থাকে, একটা হবে ম্যানুয়াল, একটা হবে অটো। আমরা যদি ম্যানুয়াল সিলেক্ট করি তাহলে আমরা ম্যানুয়ালি এয়ারটর এবং ফিডার রান করতে পারবো। আর আমরা যদি অটোমেট করতে চাই তাহলে আমাদেরকে ইনপুট দিতে হবে, আমরা দিনে কতবার এয়ারটর রান করতে চাই এবং কতক্ষণ এয়ারটর রান করতে চাই, এবং দিনে কতবার ফিডার রান করতে চাই এবং ফিডারটা আমরা কতক্ষণ রান করাতে চাই। সেই ইনপুট দিয়ে দিলে আমাদের ইনপুট অনুযায়ী মাইক্রো, এবং আমরা এর মাঝখানে একটা টাইম ব্রেক রেখেছি যে আমরা ফিডার স্টপ হওয়া এবং এয়ারটর রান হওয়ার মাঝখানে আমরা 2 ঘন্টা ব্রেক রেখেছি, কারণ দিবে এই খাবারটা মাছগুলো খেয়ে নিতে এবং যাতে খাবারগুলো নষ্ট না হয়, তাই আমরা এই ফিডার স্টপ হওয়া এবং এয়ারটর রান হওয়ার মাঝখানে 2 ঘন্টা ব্রেক রেখেছি। স্টপ হওয়া এবং ফিডার অন হওয়ার মাঝখানে আমরা 15 মিনিট বিরতি রেখেছি, কারণ ফিডারটা যখন আমাদের এয়ারটরটা যখন চলবে তখন আমাদের পানিতে প্রচুর ঢেউ হবে, তো খাবারগুলো একেবারে কোনায় চলে যেতে পারে, তাই যাতে নষ্ট না হয়, তাই আমরা একটা 15 মিনিট বিরতি রেখেছি, যদিও এই সময়গুলো চেঞ্জ করা পসিবল। আর আমরা ফ্লো চার্টে আমাদের এবার সার্কিট ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে মাইক্রো কন্ট্রোলার থাকবে। এই মাইক্রো কন্ট্রোলারে আমাদের মেইন প্রোগ্রামটা থাকবে, এবং আমরা যে ইনপুট দিব কন্ট্রোল বাটনের মাধ্যমে, আমরা যে ইনপুটটা দিব সেই ইনপুট এবং রিয়েল টাইম ক্লক থেকে আমাদের যে টাইমটা আসবে, এই দুইটা জিনিস প্রসেস হয়ে আমাদের এই ড্রাইভার আইসির মাধ্যমে আমাদের এয়ারটর এবং ফিডারটা কনসিকিউটিভলি রান হতে থাকবে। আর আমরা একটা এক্সিকিউশন পিরিয়ড আমরা একটা অ্যাজিউম করেছি যে আমাদের ডিটেইল ডিজাইন থেকে শুরু করে মেশিন ফেব্রিকেশন এবং আমাদের ফাইনাল যে আমরা টেকনিক্যাল রিপোর্টটা যে পাবো, এর টোটাল সময় আমাদের দরকার হতে পারে 1 বছর। 1 বছরের মধ্যে আমরা ইনশাল্লাহ মেশিনটি মার্কেটিং লেভেল নিয়ে যেতে সক্ষম হবো। আর আমরা হচ্ছে কস্ট যে এস্টিমেশন করেছি একটা অ্যাপ্রক্সিমেট, সেখানে আমরা রেখেছি হচ্ছে সোলার প্যানেল 200 ওয়াটের দুইটা ডিসি ব্যাটারি, 2 হর্স পাওয়ার এসি মোটর, যে এসি মোটর হবে আমাদের এয়ারটরের মোটর হিসেবে, এবং 12 ভোল্টের ডিসি মোটর থাকবে দুইটা, যেটা হবে আমাদের ফিডারের মোটর হিসেবে, এবং আরডুইনো পিআইসি, এগুলো থাকবে হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর জন্য। তো আমাদের হচ্ছে টোটাল আমরা একটা অ্যাপ্রক্সিমেট কস্ট বের করেছি যে এটার দাম হতে পারে আনুমানিক 1 লাখ টাকা।
আর আর আমরা হচ্ছে যে কস্ট অ্যানালাইসিসের মাধ্যমে যে পে ব্যাক পিরিয়ডটা থিওরিটিক্যাল আমরা একটা পে ব্যাক পিরিয়ড পেয়েছি, এটা আমরা হচ্ছে একটা থিওরিটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে যে গ্রোস বেনিফিট পেয়েছি সেটার মাধ্যমে একটা পে ব্যাক পিরিয়ড পেয়েছি 6 মাস। যদিও এটার জন্য আমাদের বাস্তব মান দরকার আছে, এটা একটা জাস্ট থিওরিটিক্যাল মান যে আমাদের পে ব্যাক পিরিয়ডটা হতে পারে 6 মাস। আর আমাদের এই আমাদের প্রজেক্টের মাধ্যমে আউটকাম কি হতে পারে, আমরা যে একটা নিউ কম্বাইন মেশিন পাবো, এটা একেবারেই আমার নতুন মেশিন হচ্ছে যা এর আগে হয়তো ছিল না আমাদের বাংলাদেশে। আর আমরা যে এই যে মেশিনটা ডেভেলপ করার মাধ্যমে আমরা স্টেক হোল্ডারদের মাঝখানে নিউ টেকনিক্যাল স্কিল ডেভেলপ করতে পারবো, এবং আমাদের ফিউচার মডার্নাইজেশনের ক্ষেত্রে অনেক ভূমিকা থাকবে। এবং আমাদের মেইনলি বেনিফিটেড হবে আমাদের চাষি ভাইরা, তাদের আমাদের ফিশ প্রোডাক্টিভিটি বাড়তেছে, এর মাধ্যমে মেইনলি বেনিফিট হবে তারাই। আর আমার যে কমপ্লিট যে আমরা টেকনিক্যাল রিপোর্টটা পাবো, এই রিপোর্টের মাধ্যমে আমরা ভবিষ্যৎ যে আমাদের এই অ্যাকুয়াকালচার মেশিনারি আমাদের গবেষণার ক্ষেত্রে অনেক সহায়ক হবে। আর ইন কনক্লুশন আমরা বলতে পারি যে আমরা যে নিউ কম্বাইন মেশিনটা আমরা লঞ্চ করতে সক্ষম হবো ইনশাল্লাহ, তার মাধ্যমে আমরা যে বর্তমান যে ইন্ডিভিজুয়াল দুইটা মেশিন আছে এয়ারটর এবং ফিডার, এই দুইটা মেশিনকে আমরা রিপ্লেস করতে সক্ষম হবো এই একটা কম্বাইন মেশিন দিয়ে। এবং এই মেশিনটা আমরা যে একই সাথে যেহেতু আমাদের পন্ড ওয়াটারকে এয়ারেশন করবে এবং ফিশকে ফিডিং কাজ করবে এবং যেটা হবে অটোমেটিক, তাই আমাদের লেবার কস্ট ছাড়াই আমরা এটা রান করতে সক্ষম হবো ইনশাল্লাহ। এবং আমাদের বর্তমান বিশ্ব যে হচ্ছে সাস্টেইনেবল এগ্রিকালচার দিকে এগিয়ে যাচ্ছে বা গ্রিন এনার্জির দিকে এগিয়ে যাচ্ছে, সেই ক্রাইটেরিয়াটাও আমাদের এই প্রজেক্টের মাধ্যমে ফুলফিল হচ্ছে আমরা সোলার এনার্জি ইউজ করার মাধ্যমে। আর আমরা রিকমেন্ডেশনে 5টা পয়েন্ট রেখেছি যে আমাদের সোলার প্যানেলটা আমরা ফিক্স পজিশনে রাখবো না, আমাদের গ্রীষ্ম বর্ষা শীত যখন আমাদের সান পজিশন যেই অনুযায়ী থাকবে সেই অনুযায়ী আমরা টিল করবো যাতে আমরা ম্যাক্সিমাম সান পাওয়ার ইউজ করতে পারি। আর আমরা স্মার্টফোন অ্যাপস এর মাধ্যমে আমরা ইনপুটের সিস্টেম রাখতে পারি ভবিষ্যতে, যদি আমরা এটা আরো যদি মডিফাই করি। আর আমাদের ইউজারের যদি ব্যাকআপ পাওয়ার যদি আরো বেশি দরকার হয়, তাহলে আমরা আরো ব্যাটারি অ্যাড করার সিস্টেম রাখবো। আর আমাদের কোনো ইউজারের যদি প্যাডেল হুইল এয়ারেটর যে আমরা মেকানিজমটা রেখেছি এটা যদি তার পছন্দ না হয়, বা সে যদি অন্য মেকানিজম রাখতে চায়, সার্জ এয়ারেটর, জেট ওয়াটার এয়ারেটর বা ডাবল স্পিড এয়ারেটর, সেগুলো আমরা প্যাডেল হুইল এয়ারেটর রিপ্লেস করে সেই মেকানিজমটা আমরা সেট করতে পারবো। আর আমার যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, যেমন আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, আমাদের অবশ্যই অল্টারনেটিভ ব্যাকআপ পাওয়ার রাখতে হবে। That's all about our project, sir. হুমায়ুন ভাই। হ্যাঁ, ধন্যবাদ নাসকিস। এখন আমাদের বিচারক মন্ডলীদেরকে রিকোয়েস্ট করবো কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি করা। কোশ্চেন যেন স্পেসিফিক হয় এবং সেজন্য খুব সহজভাবে আপনি উত্তর দিবেন, খুব লেন্দি যেন না হয়। সে রাইট টাইম শেষ করছে, আমরা যেন রাইট টাইমে তাকে কোশ্চেন আমি শুরু করতে যাচ্ছিলাম। আমি শুরু করতে যাচ্ছিলাম। হ্যাঁ, শিওর। রাশেদ বলো। আমার প্রেজেন্টারের ফেসটা দেখালে ভালো হয়, আমরা তো। আচ্ছা নাফিস, তোমার ক্যামেরাটা অন করতে পারবা? প্রেজেন্টার যিনি, ওনার ফেসটা একবার দেখালে ভালো হয়। জি স্যার। আমার মনে হয় আমি কোশ্চেনটা চট করে ফেলি, সবাই ভূমিকা রাখে। হুমায়ুন, আমার কয়েকটা কোশ্চেন আছে একেবারে স্পেসিফিক। কোশ্চেন গুলো আমার মনে হয় যে একটু হেল্প হতে পারে আমার এটা আগ্রহ থেকে। আমি কি করব কোশ্চেন? শিওর। আচ্ছা, উপস্থাপককে ধন্যবাদ জানাচ্ছি সাবলীল উপস্থাপনার জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে আমার, এটা টোটাল ওয়েট কত হবে? স্যার এটা স্যার টোটাল ওয়েট হতে পারে, আমি প্রশ্ন শেষ করে একটু নোট করে নাও। ফিড আছে, প্যানেল আছে, তারপর হচ্ছে ব্যাটারি আছে, মোটর আছে, অনেকগুলো ব্যাপার আছে। আমার ওয়েট যদি 10 কেজি হয়, তার বাউন্সিং ফোর্সের জন্য আমার টোটাল ফ্লোট এরিয়া কতটুকু হবে, একটা কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমি যে প্যানেলটা ইউজ করব আর ব্যাটারিটা ইউজ করব, আমার প্যানেল সাইজ কত হবে? এটা কি স্টেবল হবে কিনা অপারেশনের জন্য? সে কি রিমোটে চলবে, না আমার একটা রশি দেওয়া থাকবে সেই রশি দেওয়া চলবে? যদি আনস্টেবল হয়ে যায়, উইন্ড হয়, ব্লো হয়, তাহলে প্যানেল দেখা যাবে যে পানিতে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয় কোশ্চেন। থার্ড হচ্ছে যে আমার ফিডিং এর জন্য তো একটা মেকানিজম আছে। ফিডিং আমি কি সরাসরি নিচে দিয়ে শুধু মোটর দিয়ে আউট করে দিব, না থ্রো করব উপরের দিকে?
এবং এইটার যে ফিটিং সিস্টেমটা কত ক্যাপাসিটি, কত মিটার পর্যন্ত সে একবার আমি যদি ইনপুট দেই, স্টোর করি ফিট, তাহলে কতক্ষণ সে রান করতে পারবে, দিতে পারবে, একবার কি একদিনের সে দিয়ে দিবে, না আমার কন্টিনিউ ফিটিং করতে হবে মেশিনে? এই কয়েকটা বিষয় আমি জানতে চাচ্ছি। আর বাকি অন্যরা যারা আছে প্রশ্ন আছে, আমার এই ছোট কয়েকটা। স্যার নাফিসকে এখন উত্তর দিবা নাকি আমার একবারে মনে হয় শেষ? আরো কিছু প্রশ্ন সে নিয়ে নেক, কমন কিছু প্রশ্ন থাকতে পারে। আচ্ছা আমি একটু বলি, আমি একটু প্রশ্ন নাফিসকে করতে ধন্যবাদ। খুবই কিউরিসিটি আমার এই প্রজেক্টটা নিয়ে। যে আমার মনে হয় ডিন সাহেব একটু পরে বলেন, আমরা বলে নেই। প্রফেসর নাফিসকে, সরি, নাফিস সিদ্দিকী, হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি, খুব ভালো একটা আইডিয়া নিয়ে আসার জন্য। এইটাকে আমরা বলি মেকাট্রনিক, মেকানিক্যাল এবং ইলেকট্রনিকের সমন্বয়। আমি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এর যে সিলেবাস আমার ধারণা আছে, মেকাট্রনিক ইটস এ নিউ এরিয়া ফর দ্য এগ্রিকালচার ইঞ্জিনিয়ার। এখানে কাজ করতে পারলে ভালো, সফল হতে পারলে তো আরো ভালো। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এখনো ইন ডেপথ স্টাডির একটু অভাব আছে। আমি যদি একটু পয়েন্ট আকারে বলি, দাম সম্ভবত বলা হয়েছে 1 লক্ষ টাকা, আবার সেল বেস ভ্যালু 25,000 টাকা। তাহলে তো সেল বেস ভ্যালু হবে 10,000 টাকা। ওই স্টাডিটা, ইকোনমিক স্টাডিটা হয় নাই। সাধারণত আমরা 10% সেল বেস ভ্যালু ধরি, সেখানে 25,000 টাকা সেল বেস ভ্যালু। সুতরাং আমার মনে হয় যে নাফিস ওই মেকাট্রনিক নিয়ে চিন্তা করতে করতে ইকোনমিক্স নিয়ে চিন্তা করা একটু সময় সম্ভবত কম পেয়েছিল। এই জায়গাটা আর একটু দেখলে ভালো হবে। তবে আরেকটা বিষয় আমি একটু টেকনিক্যাল বলি, সোলার এনার্জি নিয়ে আমরা মাঠে ময়দানে সোলার পাম্প এবং সোলার এনার্জি নিয়ে কিছু কাজ করতেছি। কেজিএফ এর একটা ফিশ রিলেটেড কাজও আমি এখন আমার একটা প্রজেক্ট চলতেছে, তার এক্সপিরিয়েন্স থেকে আমি ফিল্ড এক্সপিরিয়েন্স বলি। আমরা বাড়ি, বিশেষ করে আমি বাড়ির সায়েন্টিস্ট বলি, আমরা যে গবেষণা করি আমরা দেখি যে অ্যাভেলেবিলিটি অফ র মেটেরিয়াল, এখানে 12 ভোল্টের ডিসি মোটর, আবার প্যানেল হবে মাত্র 200 ওয়াট। 200 ওয়াটের একটা প্যানেল যদি হয়, তাহলে বাজারে 200 ওয়াটের কোনো 12 ভোল্টের প্যানেল পাওয়া যায় না। বাজারে সব হলো 24 ভোল্টের প্যানেল। এখন কিন্তু মানে 12 ভোল্টের প্যানেল পাওয়াই যাবে না, সেটা সিনক্রোনাইজেশন করা টাফ হবে। ডিসি মোটরের ক্ষেত্রে একই রকম, ব্রাশলেস ডিসি মোটর 12 ভোল্টের ম্যানেজ করাটা খুব টাফ হচ্ছে। এই বিষয়গুলো দাম হয়ে যায় তখন আকাশচুম্বী, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে খুব কঠিন হবে এই ইয়াগুলো করা। এই বিষয়গুলো আরেকটু দেখলে ভালো হবে। লাস্ট আমার একটা কোশ্চেন শুধু, সেটা আমাকে একটু কি নাফিস স্যাটিসফাই করতে পারবে যে কত অ্যাঙ্গেলে সোলার প্যানেলটা সেট করতে হয় বাংলাদেশের জন্য? বাংলাদেশের জন্য রিকমেন্ডেশন, ইন্টারন্যাশনাল রিকমেন্ডেশন কতটুকু? তাহলে আমি লিটারেচার ব্যাকগ্রাউন্ডটা হয়তো একটু বুঝতে পারবো। ধন্যবাদ। স্যার আমি কি অ্যান্সার গুলো এখন দিব স্যার? আমার মনে হয় কাগজে কি লিখতে পারতেছো নাফিস? না হলে তুমি শেষে দিতে পারো। আনসার গুলো দিয়ে দেখ এখন পর্যন্ত আচ্ছা যা দিয়ে আছে দেখতে। আচ্ছা স্যার, আমাকে লাস্টে যে কোশ্চেনটা করেছিলেন যে কত অ্যাঙ্গেল হতে পারে, এটা স্যার আমাদের জেলা টু জেলা স্যার ভেরি করে স্যার। ল্যাটিটিউড স্যার আমি যতটুকু স্যার দেখেছিলাম যে ল্যাটিটিউড অনুযায়ী স্যার, যেই জেলার ল্যাটিটিউড অনুযায়ী স্যার হচ্ছে অ্যাঙ্গেলটা। আমি স্যার দেখছিলাম ঢাকার ল্যাটিটিউড মোস্ট প্রবলি দেখেছিলাম যে 18 ডিগ্রি স্যার। এই অনুযায়ী স্যার আমাদের সেট করতে হবে। এরপরের কোশ্চেন গুলোর আনসার দিয়ে দাও। ওই যে একটু আগে যে আমাদের অন্য আরেকজন করেছিলেন প্রথমেই, তার কোশ্চেনের আনসার দাও। স্যারের মোস্ট প্রবলি স্যার ফার্স্ট কোশ্চেন ছিল যে হচ্ছে আমাদের এটার ওয়েট কিরকম হবে। স্যার এটার ওয়েট হবে মোস্ট প্রবলি 150 থেকে প্রায় 180 কেজি। আর স্যার আপনি বলেছিলেন যে হচ্ছে আমাদের সোলার প্যানেলটা এটা করতে পারবে কিনা। স্যার আমাদের স্যার দেখি স্যার সিলেটে এই সোলার পাওয়ার প্যাডেল হুইল এয়ারটা লঞ্চ হয়েছিল। তো সেখানে স্যার তারাও স্যার এই সেম একটা মানে 400 ওয়াটের একটা সোলার প্যানেল ইউজ করেছিল স্যার। ওখান থেকে মেইনলি আমার যদি 180 কেজি ওজন হয়, তাহলে নিচের ফ্লোর সাইজ কি হবে? এটা কি তাহলে আমার ডিজাইন ম্যাচ করতেছে? 180 কেজি ওজন হলে আমার বিশাল একটা নৌকার মতো হয়ে যাচ্ছে। জি স্যার, একটা স্যার বড় সাইজের একটা হবে স্যার এটা। সুতরাং এই সাইজটা ডিজাইনে মেনশন করতে হবে। আমার টোটাল ওয়েট এত কেজি, আমি ওয়াটারের বাউন্সিং ফোর্স জানি, এটা নন প্যারামিটার, সুতরাং টোটাল সাইজ হবে আমার এটা।
শুধু এটাই হলে হবে না, তার মধ্যে 20% আমার ম্যাক্সিমাম ধরতে হবে, সেফটি ফ্যাক্টর ধরতে হবে। তার মধ্যে হচ্ছে স্টেবিলিটির কোশ্চেন আছে। আমার প্যানেলটা তো মিনিমাম 1 থেকে 2 ফিট উপরে থাকবে, তার মধ্যে অ্যাঙ্গেলে থাকবে। যখনই অ্যাঙ্গেলে থাকবে সেন্টার অফ পয়েন্ট আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেন্টার থাকছে না, এক পাশে চলে যাচ্ছে আনস্টেবিলিটি, তার মানে পরের সেটিংটা আমার ডিফারেন্ট হবে। আর বাতাস আসলেই সেটা দেখা যাবে যে মুভ করতে থাকবে, প্যানেল পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে কি আমার মধ্যে দড়ি থাকবে, দড়ি বরাবর এটা মুভ করবে না কিভাবে করবে? আমার কোশ্চেন গুলো এইগুলো ছিল। এবং সাউথ ফেসিং এ রাখতে হবে। আমার যে ফেসিং আছে আবার যেটা, সেটা আমি কিভাবে মেনটেন করব? অনেকগুলো কোশ্চেন আছে। কম্বাইন হারভেস্টারের সাথে আপনি তুলনা করেছেন, ভেরি গুড। কম্বাইন হারভেস্টার ইজ দ্য হিস্টরি অফ 50 ইয়ার্স। আর 1 ইয়ারের ভিতরে এই প্যারামিটার গুলো নিয়ে আসা, এটা ইটস এ রিয়েলি টাফ জব। জি স্যার। স্যার আমার স্যার যেহেতু স্যার মেশিনটা স্যার স্টেবল, স্যার আমি যতগুলো স্যার এআইটা দেখেছি স্যার। আমি আমি কি কিছু বলবো নাকি? বলো বলো প্রফেসর বলো, হুমায়ুন ভাই। বলে ফেলো চট করে। আরে শেষে প্রশ্ন করলে তো সমস্যা, এজন্য বক্তৃতার আগে থাকতে হয়, নাহলে দেখা যায় সব করে ফেলে। এই যে আনোয়ার ভাই আমার সব প্রশ্ন করে ফেলছে, তাহলে এখন আমি কি করবো? না না ভাই, যাই হোক, তুমি আমি রাশেদ কোশ্চেন করো, নাফিস হুমায়ুন ভাই মনে হয় সিদ্দিক, কানেক্টেড নাই। রাশেদ, সায়েমকে রাশেদ শোনো ধন্যবাদ ভাই, জানাচ্ছি। রাশেদকে আমি বলছি। রাশেদ, হ্যাঁ হ্যাঁ আমার একটা ড্রিম আছে, হ্যাঁ আমি ঘরে বসে হ্যাঁ, বাইরে রিমোট চাপ দিব, সেই রিমোটের সিগন্যাল চলে যাবে জমির মেশিনে, রাইস ট্রান্সপ্লান্টারে, অটোমেটিক চারা ফিডিং হয়ে যাবে। আমার জমিটা যেভাবে লেআউট করা থাকবে, পাথ অফ ডিরেকশন যেটা দেওয়া থাকবে, মেশিন সেই পাথ অফ ডিরেকশনে চলবে, চলে সেই পাথ অফ ডিরেকশনে ওয়ার্কশপে চলে আসবে। দিস ইজ দ্য ড্রিম, বাট রিয়েলিটি ইজ দ্যাট উই নিড মিনিমাম 10 ইয়ার্স অর 15 ইয়ার্স অর 20 ইয়ার্স। আমাদের ড্রিমটা সেটা উচিত যেটা অ্যাচিভেবল উইদিন এ উইদিন এ লিমিটেড টাইম। ইয়েস প্রফেসর রাশেদ, একটু বলো তোমার প্রশ্নটা বলে ফেলো। ওকে। আমি সংক্ষেপেই করি, যেহেতু আনোয়ার ভাই সবগুলো প্রশ্ন আমার করে ফেলেছে। আমি প্রথমে নাফিসকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তার নতুন একটা আইডিয়া নিয়ে এইখানে কম্পিটিশনে এসেছে। কারণ মেকানাইজেশন শুধু ক্রপ সায়েন্সের জন্য না, মেকানাইজেশন ফিশ লাইভ স্টক সবার ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমাদের মেকানাইজেশন, আমাদের এগ্রিকালচার ইঞ্জিনিয়ার মানে আমরা সব জায়গার মধ্যে আমাদের টেকনোলজিতে স্প্রেড করবো, এটাই আমাদের গোল। নাফিসের স্বপ্ন অনেক বড়, কিন্তু এই স্বপ্নটাকে বাস্তবায়ন দেওয়া খুব কঠিন। আমি জানি না সে কোন ইউনিভার্সিটি এবং কোন লেভেলে পড়াশোনা করতেছে, যেহেতু সে বাংলায় প্রেজেন্টেশন দিয়েছে, আশা করতেছি সে আন্ডার গ্রাজুয়েট লেভেলের কোন স্টুডেন্ট হবে। আমি আবারও রিপিট করতেছি, তুমি এই যে সাজেশন, আমি আর প্রশ্ন করতেছি না, যেহেতু আনোয়ার ভাই প্রশ্ন করেছে যে এইখানে একটা ফিডার মেশিন থাকবে, ফিডার মেশিনের একটা ক্যাপাসিটি থাকবে যে এত কেজি ফিড আমি একবারে এখানে আপলোড করব। তারপরে পিবি যে প্যানেল থাকবে, এই পিবি প্যানেলের একটা ওয়েট থাকবে। এখন পিবি প্যানেল, কারণ এটা অলওয়েজ মুভিং করবে পন্ডের উপর দিয়ে, পানির উপর দিয়ে, এখানে আমাকে অবশ্যই সানট্রেকার ব্যবহার করতে হবে, বিকজ আমাদের যে দক্ষিণ সাইডে যে ডিগ্রিতে আমাদের সেট আপ করা হয় সেটা যখন মুভ করে আসবে অন্য ডিগ্রি হয়ে যাবে, কারণ আমি সাফিসিয়েন্ট সোলার এনার্জি পাচ্ছি না। তারপরে সেটা কি সরাসরি সান মানে প্যানেল থেকে এনার্জি কালেক্ট করে সরাসরি চলবে, নাকি সেটা ব্যাটারি থাকবে? যদি ব্যাটারি থাকে তাহলে ব্যাটারির একটা ওয়েট আছে। তাহলে এখানে তাহলে আমার হচ্ছে ফিডার মেশিন, পিভি প্যানেল, ব্যাটারি এন্ড সান ট্রেকার এবং হচ্ছে মোটর। এই যে এই জিনিসগুলা যেটা বলা হয়েছে যে আমার বাউন্সি ফোর্স কিরকম হবে, এটাকে স্টেবল করতে গেলে আমার সেন্টার অফ গ্র্যাভিটি কোন জায়গায় হবে, সেটা কোন জায়গার মধ্যে সেট করে এটা কাজ করে পড়বে না, এই জিনিসগুলা। আবার এখানে বলা হয়েছে এটা ম্যানুয়ালিও চলবে, তাহলে আমার অটোমেটিক বা পাওয়ার উপর একটা দেওয়ার তো কোনো মানে নেই। তারপরে কিছু কিছু জায়গার মধ্যে বলা হয়েছে 2 ঘন্টা ইন্টারভেল, 15 মিনিট ইন্টারভেল, এটার কোনো লিটারেচার রিভিউ থেকে করা হয়েছে কিনা? শুধু নিজের ধ্যান ধারণা অনুযায়ী কিন্তু চেঞ্জ করলে হবে না। তো এই জিনিসগুলো যদি কনসিডারে রেখে তুমি চিন্তা করো, তাহলে আমার মনে হয় এটা খুবই ভালো একটা প্রজেক্ট হবে ফিশারি সেক্টরে। কিন্তু আমরা যেরকম আগের যুগে বড় একটা কম্পিউটারকে এখন আমাদের মোবাইলের ভিতরে কম্পিউটার নিয়ে আসছি, সেরকম তোমার জিনিসটা একটা লার্জ স্কেলে হয়তো বা তুমি ডেমনস্ট্রেশন করতে পারো, কিন্তু এটা এত বড়, কারণ সব ফার্মারদের কিন্তু বড় বড় পন্ড থাকে না। তুমি যদি এটাকে
কনজিউমার লেভেলে পৌঁছাইতে চাও তাহলে তোমাকে ছোট আকারে নিয়ে যেতে হবে এবং ছোট আকারের জন্য যত টেকনোলজিকে ছোট করা যায় সেরকম কিছু করতে হবে। আর আনোয়ার ভাই যেটা বলছে যে এটা সো বিগ প্রজেক্ট, আমাদের বর্তমানে করোনা টিকা আমরা দিচ্ছি, বিভিন্ন ধরনের করোনা টিকার পার্সেন্টেজের এফেক্টিভনেস আছে, কিন্তু একটা টিকা আবিষ্কার হতে 10 থেকে 15 বছর সময় লাগে 100% সফল হতে গেলে। সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে এখনো আমরা টিকাগুলো এই 7-8টা টিকা এগুলো কিন্তু ট্রায়াল চলতেছে। তো তোমার এই জিনিসটা অনেক বড় স্বপ্ন, 1 বছরে পড়া তো টাফ হয়ে যাবে, তবে তুমি স্টেপ বাই স্টেপ তোমার সুপারভাইজারের সাথে আলোচনা করে প্রত্যেকটা উইংস নিয়ে রিসার্চ করো। আশা করি তোমার জিনিসটা খুবই ভালো লাগছে আমার, কিন্তু বাস্তবায়নটা করার একটু চ্যালেঞ্জ, এটা আগিয়ে নিয়ে যাও তোমাকে। অন্য কেউ কোনো কোশ্চেন করতে চাইলে করেন। হুমায়ুন ভাই আমি একটু 1 মিনিট বলি, কোশ্চেন না আমার, যেটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। যেটি হলো যে রাশেদ অলরেডি মেনশন করেছে যে আসলে ক্রপ এর বাইরে এই একুয়াকালচার সেক্টরের একটা মেকানাইজেশন নিয়ে এই ধরনের ইনোভেশন চিন্তা, সেটি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। তবে খুব সুন্দর সুন্দর কোশ্চেন এসেছে আনোয়ার ভাইয়ের কাছ থেকে। সেই কোশ্চেন গুলো একেবারেই কমপ্লিটলি টেকনিক্যাল কোশ্চেন, যে টোটাল ভার্টিক্যাল লোডের কারণে এই বুয়েন্সি ফোর্স কি রকম হবে এবং সেটির জন্য যে ফ্লোট, সেই ফ্লোটটার ডিজাইন এবং ফেব্রিকেশনের একটা বিষয় তো অবশ্যই আছে। তবে এখানে তার যে আইডিয়া, সেই আইডিয়াটা হচ্ছে যে আপনার মেকানিক্যালের সাথে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স এর যে সমন্বয়, এটি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং ডেফিনেটলি থিওরিটিক্যাল একটা বিষয় আর একটা বাস্তবায়ন একটা বিষয়, বাস্তবায়ন করতে গিয়ে অনেক কিছুই মডিফিকেশন চলে আসে, সেটিও একটা বিষয়, এবং ডিমান্ড বেসিসে করতে হয়। তবে আমি বলবো যে মানে যে স্টুডেন্ট যে ইনোভেশন, যে আইডিয়া এবং যে অ্যাডভান্স লেভেলের আইডিয়া, সেটি অ্যাপ্রিসিয়েট করার মতো। তো ওভারঅল হয়তো বাস্তবায়নের ক্ষেত্রে কিছু মডিফিকেশন প্রয়োজনের নিরিখে হতেই পারে। যেগুলো কোশ্চেন অলরেডি এসে গেছে, আমি আর ওগুলো রিপিট করতেছি না। তো থ্যাংক ইউ, আমার মনে হয় যে আমি এ পর্যন্তই বলি, আর কিছু বলার নেই। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? আব্দুল হামিদ। হ্যালো আলিম ভাই, এই হুমায়ুন ভাই, হ্যাঁ বলো। আমার যা কোশ্চেন ছিল অলরেডি আনোয়ার ভাই বলে ফেলেছে, তো আমি আর রিপিট করতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। আনিস ভাই কোনো কোশ্চেন আছে? আনিস ভাই। আমি ভেরি সরি যে সবার কোশ্চেন গুলো চলে আসছে। আনিস ভাই কোনো কোশ্চেন? ঠিক আছে, আমার মনে হয় যে ও যেভাবে চিন্তা ভাবনা করছে, হ্যাঁ, বেসিক্যালি না- তো কিছু ফিল্ডে আছেই, যে ফিডিং এর এবং এয়ারেশনের জন্য, সম্ভবত এয়ারেশনের জন্য, ফিডিং এর জন্য আছে কিনা আমি দেখি নাই, এয়ারেশনের জন্য তো আছে, ও জাস্ট ফিডিংটা অ্যাড করতে চাচ্ছে। সেক্ষেত্রে ও যেভাবে প্ল্যানিং করছে অবশ্যই সে অ্যাডভান্স করতে পারে, ভালো আইডিয়া। এবং যেটা আমাদের দুইজন এক্সপার্ট আগেই বলে ফেলছেন, যে আমরা মেকানাইজেশন এখন অন্যান্য সেক্টরে, বিশেষ করে লাইভ স্টক এবং ফিশারিজেও যে আমাদের মেকানাইজেশন অ্যাডভান্স হওয়া দরকার, সে ব্যাপারটা ও নিয়ে আসছে। এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েবল। আমার মনে হয় যে ও আগাইতে পারে এবং ভালো আইডিয়া ও ইয়ে করতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ নাফিস। আমরা তোমার উত্তর সাফল্য কামনা করছি ইনশাআল্লাহ। তুমি বের হয়ে যাও, হ্যাঁ, আমরা পরে তোমার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আমাদের সাথে যিনি আসছেন তিনি আই বর্ডার স্মার্ট ফ্যাসিলিটি ফর ফিউচার পোল্ট্রি নিয়ে একজন। আই বর্ডার স্মার্ট ফ্যাসিলিটি ফর ফিউচার পোল্ট্রি, আইডি নাম্বার হলো 007। আসসালামু আলাইকুম, মশিউর রহমান। স্যার আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কে প্রেজেন্ট করবে? স্যার আমাদের মধ্য থেকে আমাদের তানজিমা আক্তার নামে যে সদস্য সে প্রেজেন্ট করবে স্যার। আচ্ছা, কাইন্ডলি তাকে আসতে বললে ভালো হয়। স্যার সে এখনই যুক্ত হচ্ছে স্যার। আসসালামু আলাইকুম। আপনারা আপনাদের যে প্রেজেন্টেশন আছে সেটা এখন প্রেজেন্ট করতে পারেন এবং আপনাদের কম্পিউটার থেকে শেয়ার করতে পারবেন স্ক্রিন, সমস্যা নেই। কাইন্ডলি আপনি প্রেজেন্ট করেন। Sir, am I visible with my slide? আপনাদের সময় কিন্তু 10 মিনিট, এখন 10:42 বাজে। Sir, can I start? Thank you, sir. Our name of title is iProduct, a smart facility for future poultry. At first, I'm going to read out a top headline from January 2022. 5.2 crore chicks have been died last year in Bangladesh. You might be wondering, how could I manage this such bad news from future? Let me come to the point. I'm telling you such news because every year chicks are dying before they reach in their mortality rate. And why? Because of using traditional brooder, which has 4 to 5% mortality rate during their brooding period. Yes, the number is 4 to 5% are very low, but only 5 chicks are died among 100 chicks. A news from BBC Bangla 2020, Bangladesh government are trying to produce 2.5 crore chicks in a week. If you look back to our calculation, 10 lakh chicks are dying in a week, and it's going to touch 5.2 crore in a year. Now, you cannot say 4 to 5% mortality rate is so low. That's why our team iProduct are going to present our new design and concept for our future poultry industry. So, well, good morning and welcome to our presentation. Now, let's talk about some reasons why we are interested to work with brooder. Here, we are still standing here in 2021, but still using manual traditional brooder. Yes, no matter, but if it consumes a lot of electricity and heats are wastage. So also you have to remember that there is no such steps were taken to improve 4 to 5% mortality rate. To overcome those points, we have Super 4 concept. For the first two, we synchronize our idea into 4 modifications, such as smart monitoring sensor and data management, automated controller, all the instrument with affordable cost. For if you talk about mortality rate, there is some improved basics such as temperature, litter quality, air quality, ventilation, and finally light availability. There are 3 basic objectives in our concept: to designing an automated budget-friendly brooder, to reduce chicks mortality rate, and finally proper use of electricity and heat management in our design. Moving to our methodology, we will describe how we are planning to make it works. It has a live view of design consideration. We will talk different parts of iProduct, and finally, we will go on working principle. Let's see the live view. Sorry, sir, I'm facing a technical problem.
Sir, I'm facing a technical problem. Maybe my internet connection. I think you use another slide. Next slide. Maybe the animation slide. Sir, it is moving automatically. Sir, can I? Please stop it and open again. Sir, can I rejoin this again? Yes, yes. Yeah, sure. You can stop and share. হুমায়ুন, আমার মনে হয় এটা আপনি শেয়ার করেন স্লাইড, ওর এখানে শেয়ার করতে প্রবলেম হচ্ছে। দেখা যাচ্ছে আমারটা? না, দেখা যাচ্ছে না হুমায়ুন ভাই, দেখা যাচ্ছে না। আপনার শুধু ফোল্ডার গুলো দেখতে পাচ্ছি। আপনি তো স্লাইডই ওপেন করেন। স্লাইড তো ওপেন করলাম। আমরা আমার মনে হয় তানজিমা আরেকবার ট্রাই করো। হুমায়ুন ভাই আপনি ক্লোজ করেন। প্র্যাকটিস করছে। আরেকবার ট্রাই করলে হবে। তানজিমা আরেকবার ওপেন করো। The full view, this problem again occurred. হুমায়ুন, আমাকে মেল করে দাও, আমি এটাকে শেয়ার করি এখান থেকে। No need full view. I think you can only use the slide. Full view দরকার নাই। Full view দরকার নাই। Sir. Sorry for interruption. So here is the live view. Here is our let's talk different parts of iProduct. Here we have to see the control unit, which is connected all the power connection with Arduino board, and which consists water pump adapter and emergency 6-volt battery. At the below of control unit, there is a hot water tank whose capacity 20 liter and consists of water pump and water heater. If we have a iProduct hood, which consists of 4 fans with for air ventilation, and for housing the chicks, it's made of 30 feet length of plain sheet and 4.5 feet radius. There is a clean drink water of capacity of 10 liter connected with nipple drinker pipe. If in this picture you can see the hot water tank is connected with PEX pipe.
From the better view, PEX pipe is a basically polyethylene flexible pipe which is connected with hot water tank and used for alternate copper pipe. And the operating temperature of PEX pipe is 93 degrees Celsius. Here we have a nipple drinker which is connected clean drink water tank and reduce water loss and which helps to remain water clean for a longer time. We have sensor which have included in our design. Arduino BME 280 controls floor temperature. Arduino Erla hygrometer controls moisture level. If it exceeds 20 to 30%, it will give an alert. MQ135, it controls air quality and monitoring. If our ammonia concentration exceeds 25 ppm, it will give an alert. BH1750 controls lights. For all controls, all this sensor, we have a microcontroller board, which is Arduino UNO R3. Here, all the sensors with specific instruments, we have a control box with Arduino chip. Now, for examples, our floor temperature minimum and maximum temperature is 30 degree and 35 degree. So somehow our floor temperature is given 30 degrees Celsius. The sensor will alert control box alert the heater, and heater will start immediately. Then water pump would circulate the hot water by through PEX pipe and up to 35 degrees Celsius. When our floor temperature is now 35 degrees Celsius, sensor will alert control box alert heater, heater will stop immediately, but water pump will circulate the hot water continuously, and it helps remain our floor warm for a longer time. To execute this idea into reality, we considered 1 week for infrastructure if our raw materials are available, and another 1 week for Arduino data programming. Here we are estimated all the details for our infrastructure, and it will be calculated for 500 broiler chicks, and the price would be 14,600 taka. Here we are included all the basic cost here are, because our presentation time is limited, but all the details data are added to slide number 25. One of the most important economic factor is the payback period for any infrastructure. Here we have very small payback period. After calculation, it is 4.05 months. Details data are added in slide number 26 and 27. Output and outcome. Let's talk about output and outcome from our iBroder. It will less heat and electricity. For those, we can get less electricity bill. It will control air and litter quality automatically, and we can get pathogenic and bacterial affect environment. For electricity blackout and ammonia concentration, it has a dangerous alert system. For this, we can get a risk-free brooding system. For our iBroder, we can use all the locally available material. We can get an affordable range. Now, why a farmer will go on an iBroder? If we talk about traditional brooder and iBroder, for traditional brooder needs monthly electricity bill 540 unit or BDT 5,400 taka. On the other hand, iBroder needs 268 unit or 1,608 taka. Traditional brooder needs here for temperature monitoring lights, but iBroder control its temperature floor heating system. Traditional brooder has a low infrastructure structure compared to iBroder, but iBroder has a little payback period. Traditional brooder needs manual monitoring, but iBroder is totally automated. Finally, we are considering in our iBroder, it has a maximum 2% mortality rate. We know chicks growth and mortality mostly depends on a brooding period. And we know nearly 6 million people are connected with these industries, because poultry industries is the biggest industries in our Bangladesh. And the estimated cost is 14,600 taka, but it has a very little payback period. And also it saves 70% electricity bill than a traditional brooder. The calculation is slide number 27. There is a most interesting part. Only a single person can manage 500 chicks in using iBroder. So finally, we believe iBroder can be an intelligent-based smart facility for future poultry.
we know we tried to design our idea as much as possible, but there is no 100% perfect in engineering, so do our design, but we had some limitations and recommended solution. If we talk about infrastructure, there is no alternate energy source, but we can add it additional solar panel or generator system. If we can expand these facilities, we can use PEX pipe and housing plain sheet. For we don't talk about litter material because it mostly depends on farmer, but we are highly recommended biochar sawdust rice husk as a litter material. For analysis the data, we mentioned instrumental performance data, but lifespan approximate data are used expected. But it is a very conceptual stage and we need some investment and proper research and field data. For cost analysis, traditional brooder need 3 times higher than iBrooder need 3 times higher than traditional brooder. But we believe mass industrial manufacturing can lower the cost. And the most important thing, all the data will be automatically reset if electricity goes off. But we have a solution. We can use 6-volt emergency battery or larger on our solar source. It is not an easy installation process because little training and instruction manual will be needed for setting it up. Thank you so much. And here is our infrastructure raw material calculations. And it is the payback calculations. And finally, it is the electrical bill calculation. Thank you so much. আচ্ছা, আমাদের বিচারক মণ্ডলীদের মধ্যে থেকে কেউ কোনো কোশ্চেন থাকলে করতে পারে। আমি একটু বলি হুমায়ুন ভাই। হ্যাঁ, শিওর। Thank you for your excellent presentation. Basically, this is the another new site for advanced mechanization, especially in one of the biggest sector in agriculture, like poultry sector. Do you know the which season the mortality is higher? I mean, in summer or in winter in Bangladesh context? In your proposed technology, so far I guess it will be useful for the winter season. Is it? Sir, assalamu alaikum. Can I answer that question? Sure. Sir, at first I want to apologize for unintentional technical error during our presentation. Talking to your question, sir. Yes, the most crucial moment for any brooding for poultry sector, it is winter season. And sir, we designed basically in concluding our winter season, but if a farmer wants to use it all year, he can control the heat temperature, he can control the water pump flow, and with this procedure he can control the flow temperature. So as we mentioned, we are controlling this flow temperature with our Arduino board and BME280 sensor. So if we fix the flow temperature during winter season a little bit higher, it will maintain the flow temperature higher, and if we fix the temperature lower comparing our winter season, it will maintain the low temperature during summer season or any other time. Okay, you have already mentioned cost analysis related parameters. Can you tell me about what is the size of the floor for which you have calculated the costing? Sir, can you ask me the question again, sir? What is the size of the poultry floor size or poultry house size? Sir, thank you, sir. Sir, we mentioned in our design that our design is mainly focused for 500 boiler chicks, and we calculated 4.5 feet radius for this floor. So in our traditional brooder, they brought the chickens more hazardly, but we tried to
give a more space than our traditional broader. So we are maintaining, sir, 4.5 feet radius for our 500 boiler chicks. Okay, such kind of technology is available in any developed country or any developing country other than Bangladesh? Sir, in 2015, in Africa, there was a smart brooder, but they only automate the floor temperature, whereas we are focused on controlling the air quality and controlling the ammonia concentration and also the light availability, because during winter season chicks need more time light, and during summer season they need a little time for light. So comparing to their smart brooder and our eye brooder, I think it is a totally different concept in Bangladesh or any other country. I think one of the big issue in Bangladesh that is the ventilation in summer season. Due to the lack of ventilation, the huge number of chicks died every year in each of the poultry farm. This is the big issue. It is also need to consider, I think. So thank you. Thank you, sir. I have a question. Yes, sir. Humayun bhai, Sure, Abdul Hamid, please. I have a question. I have not one question. I have couple of questions. First up one, do you think the brooder temperature is always fixed, either in winter or summer? Can you asking the temperature is different in winter season or summer season? No. আচ্ছা আমি বাংলায় বলি। আমার কোশ্চেন হচ্ছে যে ব্রোডিং এর যে টেম্পারেচারটা দরকার সেটা কি সামার এবং উইন্টারে একই থাকে না ডিফারেন্স? স্যার অবশ্যই স্যার ডিফারেন্ট থাকে স্যার। সাধারণত আমরা সামার সিজনে টেম্পারেচার স্যার 30 ডিগ্রি কাছাকাছি রাখলে স্যার চিক্স এর জন্য পারফেক্ট থাকে, কিন্তু আমরা যখন উইন্টার সিজনের দিকে যাব তখন কিন্তু স্যার টেম্পারেচার নিয়ারলি 32 থেকে স্যার রাইজ করে প্রায় 35 ডিগ্রির উপরে চলে যায়। তো সেই ক্ষেত্রে স্যার আমরা এই জিনিসটাই মেনশন করেছিলাম যে আমাদের BME 280 যে সেন্সরটা, আর্ডিনো সেন্সরটা, সেটাতে কিন্তু স্যার আমরা যদি ডাটা ইনপুট করে দেই আমাদের সেটিংস এর আগে, তখন আমাকে বলতে দাও। আমি সেন্সর নিয়ে এখানে কথা বলছি না, কারণ সেন্সর তুমি ইউজ করবে টেম্পারেচারটা কন্ট্রোল করার জন্য। জি স্যার। রাইট? জি স্যার। আমার কথা হচ্ছে যে উইন্টারে ব্রুডিং হাউস যেটা বা ব্রুডিং এর যে টেম্পারেচার কথা হবে আর সামারে কথা হবে। তুমি এখানে বলেছো যে সামারে হবে 30 আর স্যার আমাদের স্যার সামার সিজনে আমাদের এমনিতে যেহেতু স্যার এনভায়রনমেন্টাল টেম্পারেচার কিছুটা বেশি থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু স্যার ফ্লোর হিটিং এর মাধ্যমে ব্রডারের টেম্পারেচার কন্ট্রোল করছি এবং বাচ্চাগুলো স্যার ফ্লোরেই থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা চেষ্টা করি যে একটা অপটিমাম টেম্পারেচার রাখার জন্য যেন তারা অস্বস্তি বোধ না করে। কিন্তু শীতকালে যেহেতু পরিবেশের তাপমাত্রা কমে যায়, তো সেই ক্ষেত্রে আমরা ফ্লোর টেম্পারেচারটা নিয়ারলি পরিবেশের টেম্পারেচার থেকে 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত স্যার বেশি রাখার চেষ্টা করি। এবং স্যার এটা আমাদের ট্রেডিশনাল ব্রডার গুলোতে এখন পর্যন্ত পাওয়া যে ডাটা স্যার, ওরা মোটামুটি এইরকমটা এখন পর্যন্ত ফলো করে আসতেছে স্যার। আচ্ছা আমি তোমাকে বলি, এখন আমার আরেকটা কোশ্চেন আছে যে ব্রোডারের ফ্লোর টেম্পারেচারটা কত হবে সেটা নির্ভর করবে তার ম্যাটেরিয়ালের উপর। তুমি ব্রোডারের কি ইউজ করতেছো তার উপরে নির্ভর করে। তোমরা যে আই ব্রোডারটা তৈরি করছো এটা কি ম্যাটেরিয়াল এখানে ইউজ করবে ফ্লোর হিসেবে? স্যার এখানে ফ্লোর হিসেবে নরমালি হচ্ছে আমাদের ট্রেডিশনাল যে ব্রোডার গুলো, তো এখানে সডাস্ট ব্যবহার করা হয়, কিন্তু আমরা স্যার সাজেস্ট করি যে এখানে বায়োচার ব্যবহার করার জন্য। বায়োচারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নরমালি চিক্স গুলো যেহেতু ছোট থাকে তারা খাবার পরে অনেক মল ত্যাগ করে, ফলে সডাস্ট গুলো খুব দ্রুত স্যার নষ্ট হয়ে যায় এবং এখানে অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যায়, ফলে দেখা যায় এটা খুব ঘন ঘন চেঞ্জ করতে হয়। তো যেহেতু আমরা এটা অটোমেটেড সিস্টেম রাখার চেষ্টা করছি, আমরা এখানে সাজেস্ট করছি বায়োচার। বায়োচারের সুবিধা হচ্ছে স্যার এটা প্রচুর ময়েশ্চার কন্টেন্ট অ্যাবজর্ব করতে পারে এবং এটা লং টাইম স্যার হচ্ছে ফ্লোরটাকে শুকনা রাখবে, এবং সেই ক্ষেত্রে বাচ্চার যেহেতু স্কিনটা একটু সফট থাকে, তো সেই ক্ষেত্রে বায়োচারের ক্ষেত্রে দেখা যায় এদের একটু সুবিধা হয় স্যার তুলনামূলক সডাস্ট বা রাইস হাউস ব্যবহার করার থেকে। আমরা এখানে সাজেস্ট করছি বায়োচার এজ এ লিটার ম্যাটেরিয়াল। আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে যে ব্রোডার যে ম্যাটেরিয়ালসটা ইউজ করছে, যে বায়োচার ইউজ করছে, এখানে যদি ময়েশ্চার বেশি হয়ে যায় তাহলে কি সমস্যা হতে পারে?
ময়েশ্চার বা অ্যামোনিয়া পার্সেন্টেজ যদি রিকমেন্ডেড রেটের থেকে বেড়ে যায় তাহলে কি হতে পারে? জি স্যার। স্যার ময়েশ্চার কন্টেন্ট যদি বেড়ে যায় তাহলে মূলত যে সমস্যাটা হয় চিক্সের ক্ষেত্রে স্যার নিউমোনিয়া জনিত যে সমস্যাটা থাকে অর্থাৎ ঠান্ডা লেগে যায়, এবং ঠান্ডা লেগে গেলে সেক্ষেত্রে চিক্সকে বাঁচানো খুব টাফ হয়ে যায় স্যার। তো সেক্ষেত্রে এই কারণে লিটারের ময়েশ্চার কন্টেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা অন এন এভারেজ 20 থেকে 30% পর্যন্ত ময়েশ্চার কন্টেন্ট রাখার চেষ্টা করি। এর থেকে বেশি হয়ে গেলে দেখা যায় আমাদের এখানে 20 to 30% পর্যন্ত ময়েশ্চার কন্টেন্ট আমরা সর্বোচ্চ রাখার চেষ্টা করি। এর বেশি হয়ে গেলে তখন অ্যালার্ট আসবে এবং তখন আমরা আমাদের লিটার ম্যাটেরিয়ালটা চেঞ্জ করবো স্যার। আচ্ছা, আর তোমরা যে বললে যে আইব্রোডারের শুধু আফ্রিকায় হয়েছে, কিন্তু আমার জানার মতে তোমাদের যে টেকনোলজি এটা আমি 2011-12 সালের দিকেও এরকম সিমিলার কনসেপ্টের কমার্শিয়াল ইউজ হচ্ছে সে সম্বন্ধে আমি কিছু স্টাডি করেছিলাম, কিন্তু আমাদের মনে হয় তোমাদের আরো একটু ভালো মতো স্টাডি করে তারপরে প্রেজেন্টেশন করাটা ভালো, তাহলে ইনফরমেশন গ্যাপটা থাকবে না। ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ। Any question? মোহন ভাই, আমি Yeah, sure. একটু প্রশ্ন করতে Rashid. চাচ্ছিলাম। Yeah, please. মোহন ভাই, হ্যাঁ রাশেদ হ্যাঁ। বলো। আমি আচ্ছা, যেহেতু বাংলায় প্রশ্ন করাটাই সবচেয়ে ভালো মনে হচ্ছে, হ্যাঁ বাংলায় করলে তাতে ভালো হয়। ইজিলি সবাই বুঝতে সমস্যা হচ্ছে না। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যিনি প্রেজেন্টার ছিলেন, তার প্রেজেন্টেশন খুবই নাইস হয়েছে, এবং আমরা অলরেডি এই 4টা প্রেজেন্টেশনের মাধ্যমে 3টা কনসেপ্ট যে আমাদের 3টা সেক্টরে আমরা পেয়ে গিয়েছি, এটা আমাদের জন্য স্বপ্ন দেখাচ্ছে। আশা করি স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে আমাদের ইয়ং জেনারেশন। এখানে বলা হচ্ছে যে যখন ওয়াটার টেম্পারেচার মেবি, যেহেতু ওয়াটার ট্যাঙ্ক আছে 20 লিটারের, সেখান থেকে ওয়াটার সার্কুলেট হবে বোর্ডারের ভিতরে, সেখান থেকে ব্যাপার প্রডিউস করবে। সেই ব্যাপারে যখন ওয়াটার টেম্পারেচার 35 ডিগ্রি রাইজ করবে তখন সেটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আমার কথা হচ্ছে এই ওয়াটার টেম্পারেচার 35 ডিগ্রি থেকে তার যে কমফোর্টেবল ও সুইটেবল টেম্পারেচার চিকের ক্ষেত্রে সেই জিনিসটা কিভাবে মেনটেন করবে, কারণ 35 থেকে যদি 30 ডিগ্রিতেও 5 ডিগ্রি কমাতে হয় আমার কিন্তু অনেক সময় লাগবে যদি আমার এটা মানে ন্যাচারালি করতে চাই। সেই ক্ষেত্রে কোনো ধরনের রেডিয়েটর টাইপ কিছু ব্যবহার করা হবে কিনা, বা কোনো ধরনের ফ্যান ব্যবহার করা হবে কিনা যাতে ওয়াটার টেম্পারেচারটা দ্রুত গতিতে কমে যায় 35 থেকে, যেটা আমার সুইটেবল টেম্পারেচার সেটাতে নিয়ে আসে। আর তারা, আমি জানি না এটা 2% মর্টালিটি ঠিক, এটা আর তারা কি টেস্টেড করেছে নাকি এটা লিটারেচারের কোনো ইনফরমেশন দিয়েছে একটু ক্লিয়ার করার। 2% মর্টালিটি দিয়ে তাদের এটা দিয়ে টেস্ট করা হয়েছে। আরেকটা যেটা হচ্ছে যে প্রেজেন্টার অলরেডি বলে দিয়েছে যে আমাদের এটা সোর্স অফ ইলেকট্রিক্যাল এর মাধ্যমে চলবে। ইলেকট্রিসিটি যদি চলে যায় সেই ক্ষেত্রে আলটিমেটলি এটা তো একটা ক্লোজ কেজের মধ্যে থাকতেছে। সেই ক্ষেত্রে যেহেতু চিক গুলার এক ধরনের অক্সিজেন সাপ্লাই দরকার, সেটা যদি সেই সময়ে আমরা অ্যালার্ট না হয় যে এখন ইলেকট্রিসিটি চলে গিয়েছে, কতক্ষণ আলটিমেটলি সেইখানে সাস্টেইন করতে পারবে বা ভাইবেল করতে পারবে, সেই জিনিসটা কিন্তু মেজর একটা কনসার্ন রয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে অল্টারনেটিভ সোর্স হিসেবে জেনারেটরের কথা বলা হয়েছে। সব পোল্ট্রি ফার্মারে বা লো ইনকাম ফার্মার যারা আছে তাদের কিন্তু জেনারেটর দিয়ে আলটিমেটলি সাপ্লাইটা সম্ভব। সেই ক্ষেত্রে অল্টারনেটিভ তাদের অবশ্যই চিন্তা করতে হবে। এখানে ইলেকট্রিসিটি চলে গেলে যেহেতু ব্রডারটা একদম ঢাকা থাকবে, সেই ক্ষেত্রে অক্সিজেন, অ্যামোনিয়া, বিভিন্ন ধরনের যে আমাদের কন্টামিনেট বা বিভিন্ন ধরনের যে আমাদের ব্যারিয়ার গুলো আছে সেগুলো ওভারকাম করে চিক গুলা কতক্ষণ সেখানে সার্ভাইভ করতে পারবে এই জিনিসটা। আর এখানে বলা হচ্ছে যে বায়োচার ইউজ করা হবে, যে লিটার গুলো আছে সেটা থেকে যে ধরনের ময়েশ্চার আছে সেটা অ্যাবজর্ব করে দেবে। এখন আমাদের ট্রেডিশনাল পদ্ধতিতে আমরা রাইস সডাস্ট ইউজ করতেছি। এখন রাইস সডাস্ট এন্ড বায়োচার, এই যে একটা ইকোনমিক্যাল কম্পারিজন, এখানে কি কস্টিংটা বেশি হয়ে যাচ্ছে কি আমাদের চিকের মর্টালিটির উপরে আমরা যে বায়োচার ইউজ করি সেটা আমাদের কত বেনিফিশিয়াল হবে সেই জিনিসটা একটু আইডেন্টিফাই করতে হবে। আর এগুলো হচ্ছে লাইফ সায়েন্সের ব্যাপার। অবশ্যই অ্যানিমেল হাজবেন্ডারি যারা আছেন, বিশেষ করে জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং এর যারা আছে, বিবিএম ফ্যাকাল্টি বা তাদের সাথে কথা বলে, কিন্তু বর্ডারের কনসেপ্ট ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু যেহেতু এটা লাইফ সায়েন্স সেহেতু এই জিনিসগুলো যাতে অবশ্যই কনসিডারেশন নিয়ে আসা হয়।
স্বপ্ন বাস্তবায়নের একটা জায়গাতে যদি একটু মিসিং হয় সেই স্বপ্নটা কিন্তু দুলিশ্বাস হয়ে যায়। আমরা চিককে কমফোর্টেবল জোনে নিয়ে যাওয়ার জন্য সেটার মর্টালিটি লেভেলটা কমানোর জন্য কিন্তু আমরা এটা কাজ করতেছি। একটা যদি প্যারামিটারে এদিক সেদিক হয় তাহলে কিন্তু যে ধরনের সমস্যা হওয়ার কথা সে ধরনের সমস্যা থেকেই যাবে। সেই কারণে আমি সাজেস্ট করবো টিবিএম অথবা এনেবল হাজবেন্ড্রি যারা লাইফ সায়েন্স নিয়ে বিশেষ করে পোল্ট্রি নিয়ে কাজ করে তাদের কাছ থেকে বিভিন্ন ডাটা গুলা কালেক্ট করে দেবেন। কত পার্সেন্ট ময়েশ্চার থাকবে, সামার সিজনের টেম্পারেচার, সামার সিজনের এয়ার ফ্লো, কতটুকু আমার ভেন্টিলেশন থাকবে, অ্যামোনিয়া কতটুকু করলে তার জন্য সুইটেবল হবে। এই সবগুলা জিনিস নট ফর লিটারেচার, একদম ফিজিক্যালি ডাইরেক্টলি কোনো টিচারদের সাথে কন্ট্যাক্ট করে যেন এটা করা হয়, তাহলে আমার মনে হয় এই ব্রোডারটা খুবই কার্যকরী কোনো সফটওয়্যার। যেহেতু অল্প খরচে 500 মতো ঠিক আমরা সেখানে ব্রোডিং করতে পারতেছি, আমার মনে হয় এটা খুবই ভালো একটা। এই ছিল আর কি। স্যার আসসালামু আলাইকুম, আমি কি আপনার প্রশ্নগুলো উত্তর দিব স্যার এখন একে একে? স্যার আপনার প্রথম প্রশ্নটা ছিল যে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রিতে রেজ করার পরে এটাকে আমরা কিভাবে আবার কমাতে চাচ্ছি, এখানে কোনো রেডিয়েটর সিস্টেম আছে কিনা। স্যার ব্রডারে কিন্তু মেইন পারপাসই থাকে হচ্ছে হিটটাকে মেইনটেইন করে এবং একটা বাচ্চাকে লং টাইম হিট সাপ্লাই দেওয়া, কারণ ইনিশিয়াল স্টেজে যেহেতু তাদের হিট কন্ট্রোল করার অর্গান গুলো ডেভেলপ হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের ট্রেডিশনাল যে ব্রডার গুলা, সেই ব্রডার গুলোতে স্যার লাইট ব্যবহার করা হয় এবং মোটামুটি 500 বাচ্চার জন্য ওরা 200 ওয়াটের 5টার মতো লাইট ব্যবহার করে আমাদের ট্রেডিশনাল যে ব্রডার গুলা। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে লাইটটা যেহেতু ওপেন এয়ারে থাকে প্রচুর হিট লস হয়ে যায় এবং সারাক্ষণই এই লাইটটা প্রায় 24 ঘন্টার মধ্যে শীতকালে 23 ঘন্টা জ্বালানো থাকে প্রথম 2 দিন, এবং পরবর্তী সপ্তাহ থেকে প্রায় 21 থেকে 22 ঘন্টার মতো চালানো থাকে পার ডে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু স্যার এই হিটটা যেন হচ্ছে সারাক্ষণ বাতি জ্বালানো না লাগে, ইলেকট্রিসিটি বিলটা যেন সারাক্ষণ না আসে, আমরা হচ্ছে রেডিয়ান্ট ফ্লো হিটিং আসছে। তো এই ক্ষেত্রে এই 35 ডিগ্রি থাকবে হচ্ছে আমাদের শীতকালে হয়তো, এবং 30 ডিগ্রি হয়তো আমরা সেট করে রাখবো গ্রীষ্মকালে। তো যদি শীতকালে কোনো কারণে এখানে 30 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যায়, 35 ডিগ্রিতে অটোমেটিক আসবে। কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু স্যার লং টাইম এই 35 ডিগ্রি টেম্পারেচারটাকে মেনটেন করা। তো সেই ক্ষেত্রে আমরা এখানে পানি ব্যবহার করে মেইন উদ্দেশ্য ছিল হিটটা যেন স্লোলি লুজ হয়। যদি আমরা এখানে বাতাসের মাধ্যমে হিটটাকে সাপ্লাই দিতাম, যেটা হচ্ছে ট্রেডিশনাল ব্রডের বাতির মাধ্যমে করা হয়, তাহলে সেই ক্ষেত্রে হিটটা খুব তাড়াতাড়ি লস হয়ে যায়। তো আমরা এখানে স্যার পানি ব্যবহার করার একমাত্র রিজনই ছিল হিটটা যেন লং টাইম থাকে, তার মানে 35 থেকে 30 ডিগ্রিতে আসতে যেন তার একটা লং টাইম সময় নেয়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে তো এখন পর্যন্ত কোনো রেডিয়েটর অ্যাড করেন, এটা আমাদের একটা ডিজাইনের স্যার লিমিটেশন থাকবে অবশ্যই স্যার, এটা আমাদের অবশ্যই পরামর্শ হিসেবে আমাদের মাথায় থাকবে। ধন্যবাদ স্যার। আপনি এখানে প্রশ্ন করেছিলেন যে লং টাইম যদি ইলেকট্রিসিটি না থাকে তাহলে সেই ক্ষেত্রে, বা ইলেকট্রিসিটি ব্ল্যাক আউট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো অ্যালার্ট সিস্টেম থাকবে কিনা। অবশ্যই স্যার অ্যালার্ট সিস্টেম থাকবে আমাদের আরডিনো বোর্ডে। কিন্তু স্যার আমরা যখন MK135 এর কথা বলেছি তখন কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি যে এখানে অ্যালার্ট সিস্টেম থাকবে, এবং এখানে বিকল্প হিসেবে কি করা যেতে পারে, আমরা আমাদের ডিজাইনে কন্ট্রোল বক্সে 6 ভোল্টের একটা ইমার্জেন্সি ব্যাটারি অ্যাড করে রাখছি। বাট 6 ভোল্ট খুবই একটা লো সাইজের ব্যাটারি, এবং এই 6 ভোল্ট ব্যাটারিটা কিন্তু শুধুমাত্র আরডিনোটার জন্য, কারণ যদি কারেন্ট চলে যায় তাহলে আরডিনো ডাটাগুলো আবার রিসেট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে শীতকালে আমি হয়তো 35 ডিগ্রি সেট করে রাখছি, কারেন্ট চলে গেছে, তো এটা হয়তো আবার কারেন্ট চলে যাওয়ার কারণে রিসেট হয়ে 30 ডিগ্রি হয়ে গেছে। তো এই আরডিনো বোর্ডটাকে মূলত ব্যাকআপ রাখার জন্য আমরা এখানে 6 ভোল্টের একটা ব্যাটারি অ্যাড করেছি। কিন্তু হ্যাঁ, টোটালি অন্যান্য ইনস্ট্রুমেন্ট গুলোকে সাপ্লাই দেওয়ার জন্য আমরা এখানে কোনো বিকল্প এনার্জি সোর্সের ব্যবহার দেখায়নি, যেটা আমরা আমাদের লিমিটেশনে স্যার প্রথম পয়েন্টে অ্যাড করে দিয়েছি। তো সেই ক্ষেত্রে হ্যাঁ স্যার ইলেকট্রিসিটি ব্ল্যাকআউটের জন্য একটা অ্যালার্ট সিস্টেম থাকবে। এরপর আপনার স্যার প্রশ্ন ছিল যে আমরা যে এখানে বায়োচার ব্যবহার করব, সেই বায়োচার ব্যবহার করলে এখানে কস্টে কোনো ব্যাপার থাকে কিনা, বা এখানে মর্টালিটি রেট বা পারফরমেন্সে কোনো ব্যাপার থাকে কিনা। স্যার বায়োচার ব্যবহার করার আমরা কিন্তু স্যার বায়োচারের কথা নিয়ে আসছিলাম আমাদের লিমিটেশনে, যে আমরা আসলে লিটার ম্যাটেরিয়াল কোনো সাজেস্ট করিনি। এর অন্যতম কারণ হচ্ছে যে আমাদের ট্রেডিশনাল যে ব্রডার গুলা থাকে তা সেগুলোর ইনফ্রাস্ট্রাকচার কস্ট থাকে 3000 থেকে 4000 টাকা মাত্র। তো সেই ক্ষেত্রে যখন আমি একজন কৃষককে বলবো বা ফার্মারকে বলবো যে তুমি 14,600 টাকা লাগবে তোমার যন্ত্রটার দাম, তো সেই ক্ষেত্রে সে কিন্তু এমনিতে একটু ভরকে যাবে ইনিশিয়ালি। তারপরে এখানে যদি আমি আবার বলি যে তুমি এখানে বায়োচার ব্যবহার করো, তাহলে সেই ক্ষেত্রে হয়তো তার কাছে মনে হতে পারে জিনিসটা আরো বেশি খরচ নিয়ে আসবে। এই কারণে হয়তো আমরা আমাদের ডিজাইনে বায়োচারের ব্যাপারটা সাজেস্ট করিনি। কিন্তু বায়োচার
এখন পর্যন্ত পরীক্ষিত যে পেপারগুলো বাইরের কাজ হয়েছে, বায়োচার সব থেকে বেশি এফেক্টিভ ফর ব্রডিং সিস্টেম এজ এ লিটার ম্যাটেরিয়াল, এবং অবশ্যই স্যার এখানে পারফরমেন্স অনেকটাই বেশি থাকে। মর্টালিটি রেট এই ক্ষেত্রে স্যার আপনি প্রশ্ন করেছেন যে ট্রেডিশনাল ব্রডের 4 to 5%, তোমরা এখানে অ্যাপ্রক্সিমেটলি 2% ধরছো, এটা কি তোমরা জাস্ট লিটারেচার হিসেবে ধরছো নাকি কোনো ক্যালকুলেশন? স্যার এখানে এই জিনিসটা একটু বলার জন্য বলি যে আমাদের ইন্টারনেটে আমরা বা আমাদের যে তথ্য সোর্স থাকে ব্রডিং সিস্টেম সম্পর্কে বা পোল্ট্রি সাইজ সম্পর্কে খুবই লিমিটেড বাংলাদেশের সাপেক্ষে ইনফরমেশন দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের পোল্ট্রি সায়েন্সের যে বিজ্ঞ শিক্ষকরা ওনাদের সাথে আমরা আমাদের ডিজাইনারের কথা বলেছিলাম। তো সেই ক্ষেত্রে ওনাদের থেকে যে ডাটা পেয়েছি এবং আমরা আমাদের ট্রেডিশনাল ব্রডার যারা মেইনটেইন করে তাদের সাথে কথা বলার পরে গত 3 মাস যাবত আমরা মোট 150টা মুরগিকে ট্রেডিশনাল ব্রডার পদ্ধতিতে স্যার টেস্ট করে দেখেছি যে ওদের মর্টালিটি রেটটা কতটুকু এবং কোন কারণে ওদের মর্টালিটি রেটটা বেশি থাকে, যেটা কুমিল্লায় করা হয়েছে। 150টা মুরগির উপর আমরা এখন পর্যন্ত এই পরীক্ষাটা করেছি। তো সেই ক্ষেত্রে স্যার মর্টালিটি রেটটা আমরা অ্যাপ্রক্সিমেটলি ম্যাক্সিমাম 2% বলছি, অ্যাপ্রক্সিমেটলি ম্যাক্সিমাম 2%, যেহেতু এখানে লিটার কোয়ালিটির অটোমেটিক মেইনটেইন করা হবে এবং যদি ড্যাম্প হয়ে যায় এখানে একটা অ্যালার্ট সিস্টেম থাকবে, কারেন্ট চলে গেলে ব্ল্যাকআউট হলে অ্যালার্ট সিস্টেম থাকবে, অ্যামোনিয়া কনসেন্ট্রেশন বেড়ে গেলে ভেন্টিলেশন ফ্যানগুলো অটোমেটিক অন হয়ে যাবে। এর জন্য স্যার আমরা হয়তো মর্টালিটি রেটটাকে ম্যাক্সিমাম অ্যাপ্রক্সিমেটলি 2% ধরছি। আর সবশেষে স্যার আপনার প্রশ্ন ছিল যে বিজ্ঞ টিচারদের পরামর্শ না, অবশ্যই স্যার এখানে আমরা যেহেতু এগ্রিকালচার সেক্টর নিয়ে স্যার পড়াশোনা করে যাচ্ছে, এখানে আমাদের পড়াশোনাটা ইঞ্জিনিয়ারিং লাইনে, কিন্তু যেহেতু এই পুরো জিনিসটা ইঞ্জিনিয়ারিং প্লাস পোল্ট্রি সেক্টরের অধীনে, তো আমরা সর্বপ্রথম স্যার এই জিনিসটা নিয়ে কথা বলেছি আমাদের পোল্ট্রি সায়েন্সের বিজ্ঞ শিক্ষকদের সাথে, এবং ওনাদের সাথে কথা বলার পর আমরা যেটা জানতে পারলাম যে আমাদের ব্রডার নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে ওই রকম কোনো বড় লেভেলে কাজ হয়নি, যে কারণে ওনারা বারবার বলতে যাচ্ছিল যে ব্রডার নিয়ে কিন্তু স্পেসিফিক কোনো ডাটা দেখা যায় আমরাও হয়তো আমাদের পাঠ্যপুস্তকে যতটুকু থাকে এতটুকু আমরা উল্লেখ করি, বাট ফিল্ড লেভেলের ডাটা আমরা সেরকম ভাবে পাই না। তো সেই ক্ষেত্রে আমরা স্যার পুরোপুরি ডিপেন্ডেন্ট ছিলাম ট্রেডিশনাল ব্রডার যারা মেইনটেইন করে তাদের মুখের কথার উপরে। তো এইভাবেই স্যার আমাদের ডিজাইনটা মোটামুটি আমরা নিয়ে আসার চেষ্টা করছি। ধন্যবাদ স্যার। আর কোনো কোশ্চেন? ধন্যবাদ তোমার সুন্দর গঠনমূলক আলোচনার মাধ্যমে দেওয়ার জন্য। বায়োচার কিন্তু আমরা অর্গানিক ফার্টিলাইজার হিসেবে ইউজ করতে পারি, আমরা যখন ফার্মারকে অ্যাডাপ্ট করার জন্য করবো এই সাজেশনটা দিতে পারি যে এটা আমরা অল্টারনেটিভ আরেকটা কাজে ইউজ করতে পারবো। আমিও মানে কাজ করেছি, আমি কিন্তু ওই ইনকিউবেটর তৈরি করেছি, সেখানে হাঁস এবং মুরগি দুইটা মানে এক্সকে আমরা হ্যাচিং এ নিয়ে গিয়েছি, সেখানে আমাদের কিছু সফলতা আছে। আমাদের দেখা যাচ্ছে যে ট্রেডিশনালের চেয়ে বেশি আমরা পেয়েছি, 79.6% আমাদের ফার্টিলিটি রেট আমরা করতে পেরেছিলাম, এবং সেটা সোলার বেস ইনকিউবেটর তৈরি করা হয়েছে। তো ধন্যবাদ তারা। হ্যাঁ, হুমায়ুন ভাই নেক্সট প্রেজেন্টেশনে চলে যান। আচ্ছা, এখানে আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে ধন্যবাদ 007 গ্রুপকে। আমি অনুরোধ করবো আপনারা বের হয়ে যান, পরবর্তীতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। Thank you, sir. Thank you, respected jury panel, and thank you, Alim Industry, for arranging such beautiful platform to give us a chance to present our idea. Thank you. Thank you. এখন আমাদের মধ্যে আসছে 010 আমাদের যে আইডি নাম্বার, বায়োগ্যাস প্রোডাকশন ফ্রম কাউ ডাং মিক্সচার উইথ ক্যাবেজ ওয়াস্ট নিয়ে আর কি। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের মধ্যে থেকে কে প্রেজেন্ট করবে, কাইন্ডলি শুরু করেন। জি, জিসানুল কবির প্রেজেন্ট করবে। আসসালামু আলাইকুম, জিসানুল কবির। জি জি, আমি তাহলে শুরু করতেছি। হ্যাঁ শিওর, আপনি আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করতে পারেন। আপনার সময় 10 মিনিট। জি জি, আসসালামু আলাইকুম। Good morning to all of you. Hope you all are fine in this pandemic. I myself and my partner are here to give this presentation. I would like to thank Alim Industries Limited for arranging such a wonderful competition. I would also like to thank the honorable judges for giving us the chance to present my ideas into the limelight. As we have a limited of time, let's move to the presentation directly. We select the title of our idea is biogas production from cow dung mixture with cabbage waste. In this situation of natural crisis throughout the world, it is an important and interesting idea, we guess. We will disclose it later. Let's move to the background of the project. Firstly, we would like to address some common problems in our country. We all know we have power problems, though we generate a lot of electricity, but still it is not up to the mark. Secondly, a lot of food is spoiled. If you look at the newspapers daily in the peak season of any vegetables, because the farmers didn't get the right price, and these perishable vegetables get spoiled. The third one is the waste. You know the waste is a problem for any country, and especially in ours, we have a lot of people and a lot of waste is generated. And fourthly, we highly dependent on the conventional energy sources for cooking and other household chores. So, have we ever imagined what will happen when they're going to be finished? We took our concept from that. We took nothing for making anything in this regard. We choose this waste and they may be converted to value or used through proper initiatives of a transform to make value. And also the traditional practice of cow dung, and they are due to unmanaged of this, they produce a lot of greenhouse gas. So they are also related and responsible for many kind of the waterborne diseases and the respiratory diseases from the inhalation. That's why the biogas technology has been identified and accepted as a socially, economically, and environmentally sustainable solution for addressing this issue. Now we will move to our next slide. Is the rationale. Cabbage is a popular winter vegetable, we all know, and Bangladesh is capable of approximately 90,795 metric ton cabbage in a year. And also the waste percentage vary 15 to 30%. That means we approximately wasted 4.8 tons to 9.6 tons cabbage every year. On the other hand, we know more than 70% people live in our villages, and they are somehow attached with farming and rearing cattle, especially cow. So cow dung is a common and most available matters in our country. But I said earlier, but due to the unmanaged cow dung is responsible for environmental pollution as well as the greenhouse gas emission. So energy which is generated from the mixture of cow dung and cabbage waste will be used for household and other activities. We chose the general activities in the following manner. That is the conserving. The first one is the conserving conventional energy. We all know the conventional energy is on the verge to be finished in the next 6 or 7 decades. That means a global climate change and environmental and health problem is also related to this. Second one is the controlling environmental pollution. That is a great threat to human life if we can't control the environmental pollution.
The third one is we all are highly dependent on this conventional energy. So if we reduce the stress on the system, it will eventually be a good movement for saving this nature. And the fourth one is, I said earlier, the emission of greenhouse gas. If we can't reduce the emission of greenhouse gas, that will be a great threat for the human life. Now we will discuss about the methodology. Now we'll move to the general. Now we'll move to the objectives of this. Production of biogas from the cow dung mixture and mixture with cabbage waste, which energy will be used for cooking and lighting, and the bioslurry will be used as a good fertilizer. Now we will discuss about the methodology. The whole procedure will conduct a following logical order. That is, first one is we need to collect the cabbage waste and cow dung. Then we need to chop, pre-mix, and co-digestion of it, and keep it in the tank. Then we will explore the biomethane potential of cabbage waste and cow dung mixture. Then we will get our desired gas from the tank, and also we can collect the bioslurry, which can be a good one for the organic farming and also for the plant growth. Now I will discuss it in a short manner. That I say the cow dung and cabbage waste will be mixed in the mixing zone. Before mixing it, the waste should be cut into the small pieces that will increase the bacterial activity for breakdown. And I would like to add that the carbon nitrogen ratio of the cow dung is 16 to 25 and the cabbage is 12.5. But if it is between 20 to 30, then it is good for production of gas. So we take 1:1/3 ratio of cow dung and cabbage waste in this co-digestion. Let's assume we can take 3 kg of cow dung for 1 kg cabbage waste. Then the mixture will be taken into the digester through the inlet pipe, and the procedure will be conducted under the mesophilic conditions like 25 to 35 degrees Celsius. Then the biogas produced through the organic procedures under the anaerobic conditions, and we completed these in 4 steps: that hydrolysis, acetogenesis, and methanogenesis. Then we will get our desired biogas, and we can collect it from the outlet main pipe that will be supplied to house and house for cooking, lighting, and other activities. And we will also get the bioslurry will be collected to the another pipeline, which is a good fertilizer, and we can move to the organic farming to this. We'd like to present an animation for better understanding the methodology, because it is very much important for producing biogas from this co-digestion. Now the procedure we showed, we made a diagram for what is happening in the tank after it goes into the tank. You can see the bottom left of the screen is the inlet, where we need to give cow dung and cabbage waste daily in 1:1/3 ratio. There is a effluent outlet where we can get the bioslurry, and there is a biogas outlet. We can add a biogas meter to measure how much gas is produced. Also, there is some anaerobic conditions the biogas is produced in here. Now we will move to the execution period. This anaerobic digestion takes 20 to 25 days to decompose and generate biogas. Now we will estimate the cost with the breakup. We have divided this cost into 2 sections. This is fixed cost and variable cost. We calculate the fixed cost like tank, pipe fitting, glue valve, and other accessories, total of 8,500 taka. And the variable cost like material cost, maintenance cost, and others, we have calculated it 15,100 taka per month, which will be 1,81,200 taka in a year. The total cost will be 1,89,700 taka. We will rounding the figure by 2 lakh in a year. And we expected to get 1,000 liters of biogas in a month. If we sell it 20 taka per liter, that will be 2 lakh taka. That will be 20,000 taka in a month. And we find the break-even point is approximately 2. That means within 2 months, cost will be equal and profit will start to come if we are able to extract 1,000 liter gas per month.
Now we will discuss the cost analysis along with the payback period. We know recently Bangladesh Energy Regularity Commission have fixed the price of LPG gas, that is 12 kg of LPG gas cost a consumer 842 taka, and if we convert it to 1 liter of LPG gas, that cost a consumer approximately 36 taka, and the price of double burner gas is approximately 1000 to 12,102 taka, 200 taka approximately per month. So we compare the LPG market price with the biogas. The biogas will be 36,000 taka in a month. So in a year it will be 4,32,000 taka. If we sell it by 20 taka per liter gas, the payback period is 1.04 year. So in 1 year and 1 month, we will start to see the profit. Output and outcome, we can see the cost of biogas extraction from the waste will be minimized in 1 year and 1 month. So any investor would like to invest here because it is a good opportunity for him. And I said the payback period is short and the break-even point is smaller. So there is no doubt that this will be eco-friendly long-run project. The conclusion that I want to add that we are facing a pandemic, SARS-CoV-19, and it's become much more devastating, as we all know. Also, the ice of North Pole and the South Pole are melting due to the temperature rise in Earth because the greenhouse gas emission, cutting wood for cooking, other many more reasons. So the human living in this planet, making this a dreadful one. We can also make it beautiful by using non-renewable energy sources and reduce greenhouse gas emission by using biogas for our own existence. So I want to add a question to all of you. Shouldn't we take a step to save our nature? Otherwise, what answers will give to our future generations? I want to recommend that we use cow dung and cabbage waste for this co-digestion for producing biogas. But as we all know, the cabbage is a winter vegetable, and you can get enough supply of cabbage in other seasons to produce a large scale of biogas. So what will you do in the other seasons? In this co-digestion process, it is also valid for other vegetables, or you can pick any of the vegetable seasonals. Like in summer, you can pick summer vegetable and make this co-digestion as the process we discussed. Make biogas for the entire year, and we should, and it will help the nature from all kind of emissions, I guess. Thank you. This is my presentation. Thank you to all. থ্যাংক ইউ আপনার প্রেজেন্টেশনের জন্য। এখন আমাদের বিচারক মণ্ডলীর মধ্যে থেকে আর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। হুমায়ুন ভাই একটু বলি। হ্যাঁ স্যার। Thank you, Mr. Jisanul Kobir, for your presentation. I think in our team there are 2-3 person enough experience on the biogas technology. So more question will come from them, especially Dr. Rashid and Anisur Rahman from the sugarcane. They are basically using the biogas for a long time, so far I guess. So in your presentation, you have used basically use text. It would be better if you use some graphical presentation, then audience will be more convinced. Anyway, but presentation was good. Do you know what percentage of methane is available in the natural gas so far we are using in cooking purpose? Do you know the methane percentage? We assume. No, I want to know the methane percentage of our cooking burner gas, natural gas. Sir, 90 to 95%. Are you confident? Yes, sir, 95%. I think some expert will definitely. Okay. Another question, last question. What percentage of methane will be available from your biogas? Basically, a certain or optimum level of methane percentage is not available, then some other composition will be available in the biogas production, and that will be the harmful for the human as well as the health. Human health and environment. So in that case, you have to know clearly what percentage of methane will be available in your biogas production through the co-digestion of 2-3 composition. Thank you.
স্যার আমি এখানে একটু অ্যাড করতে চাই। শিওর। স্যার আমরা হচ্ছে যে যদি গ্যাস অ্যানালাইজারের মাধ্যমে হচ্ছে যে ওইটা যদি ইয়ে করি তাহলে আমরা মিথেন পার্সেন্টেজটা পাবো, কিন্তু স্যার যেহেতু এটা আমরা প্র্যাকটিক্যালি অ্যানালাইজ করে দেখি নাই স্যার যে মিথেন পার্সেন্টেজ অ্যাকচুয়ালি কত পার্সেন্ট হতে পারে স্যার, এজন্য এটা বলতে পারছি না। বাট এটা অন্য হচ্ছে যে স্যার আমরা আপনার ক্যামেরাটা অন করে নেন। অ্যাকচুয়ালি স্যার আমি নেটওয়ার্কের প্রবলেমের জন্য বাহিরে তো স্যার। ওকে ঠিক আছে। যাই হোক, তোমার কিন্তু যেটা হলো যে আমাদের যে ন্যাচারাল গ্যাস যেটা আমরা ভেহিকেলে ব্যবহার করতেছি কিংবা রান্নার পারপাসে ব্যবহার করতেছি বা আদার হিট জেনারেশনের জন্য করতেছি, তার কিন্তু একটা রেঞ্জ অফ মিথেন পার্সেন্টেজ আছে এবং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার এখানে একটা বেসিক কোশ্চেন ছিল। হ্যাঁ জি শিওর। স্যারদের কোশ্চেনটা তো ঠিক আছে, খুব সুন্দর ইনফরমেটিভ। বেসিক কোশ্চেনটা হচ্ছে, এটা একটা ইনোভেটিভ কম্পিটিশনস। What is the innovativeness of this work? Is it new? We know many types of work already done in Bangladesh, even in other countries also. What is the new or what is the innovativeness? Normally আমরা দেখি কাউডাং ব্যবহার হচ্ছে, কাউডাং এর সাথে অন্যান্য স্লারি ব্যবহার করা হচ্ছে, ইভেন হচ্ছে স্ট্র ব্যবহার করা হচ্ছে, আদার যে ম্যাটেরিয়ালস আছে সেগুলো ব্যবহার করা হচ্ছে, কচুরি পানা, পোল্ট্রি ফিড, বহু কিছু। এটা তো একটার সাথে আরেকটা রেশিও আমি জানি 20 থেকে 35 CN রেশিও থাকতে হবে। আমার রেশিওটা যদি ম্যাচ করে তাহলে যে কোনো থেকে বায়োগ্যাস প্রোডাকশন হবে। অ্যানারোবিক কন্ডিশনে, অ্যারোবিক কন্ডিশনে দেয়ার হবে। এখন হোয়াট ইজ দ্য নিউ হিয়ার? স্যার আমরা এখানে একটা চিমনির ব্যবস্থা করছি, যে একটা মেইন পাইপলাইন দিয়ে যে গ্যাসটা প্রডিউস হচ্ছে এবং নিচে যে স্লারি হচ্ছে, স্লারি থেকেও কিছু গ্রিন হাউস গ্যাস ইমিশন হয়, হচ্ছে যে আবার কিছু গ্যাস পাওয়া যায় স্লারি থেকে। তো ওখানে যে আমরা চিমনিটা ইয়ে করছি স্যার, এখান থেকে কোনো গ্যাস ওয়েস্ট হবে না স্যার। তো স্লারি থেকে যে ইমিশনটা হচ্ছে সেটা অনেকটা পরিমাণে যদি বিষয়টা এরকম হতো, আমি এমন একটা ডাইজেশন সিস্টেম ইনভেনশন করলাম, নরমালি প্রোডাকশন রেট যদি 50, 60, 70% হয়, এটার এফিসিয়েন্সি 20% মোর। দ্যাট ইজ দ্য ইনোভেটিভনেস, নিউ। আমি এফিসিয়েন্সি বাড়ায় ফেললাম, আমার যে হচ্ছে যে কস্ট একদম ড্রাস্টিক্যালি কমায় ফেললাম। নতুন একটা হচ্ছে ডিভাইস তৈরি করলাম, আগের মতো বিশাল ডোম তৈরি করার দরকার নেই, ফ্লোয়েটিং টাইপ, ভেরি সিম্পল, ইজি, এটা সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে। সুতরাং এখানে নতুনত্ব কোন জায়গাটায় সেটা আচ্ছা গেল সেটা। আরেকটা কথা হচ্ছে যে প্রশ্ন, জানি বায়োগ্যাস প্রোডাকশনের ক্ষেত্রে অনেকগুলো স্টেজ পার হয় অ্যানারোবিক কন্ডিশনে। এখানে বায়োলজিক্যাল স্টেজ, কেমিক্যাল স্টেজ আছে। হোয়াট আর দ্য মেইন 4 স্টেজেস of biogas production in anaerobic condition? Sir, hydrolysis, acetogenesis and methanogenesis. Thank you. Literature তোমরা অনেক sound. Thank you. Welcome, sir. আমার কিছু প্রশ্ন আছে, হুমায়ুন ভাই। রাশেদ বলো প্লিজ। হুমায়ুন ভাই, আমি কিছু প্রশ্ন করতে চাচ্ছি। হ্যাঁ শিওর। ধন্যবাদ যারা এই আজকে বায়োগ্যাস প্রোডাকশন ফর কাউ ডাং মিক্সচার উইথ ক্যাবেজ ওয়াজ এই ফিল্ডে আলটিমেটলি আমি কাজ করেছি, আমার পিএইচডি ডিগ্রি এই ফিল্ডেই। তো অভিনন্দন জানাচ্ছি তোমরা এই ফিল্ডকে চুজ করেছো। আলটিমেটলি বায়োগ্যাস প্রোডাকশন শুরু হয়েছিল 1854 এ বোম্বাইতে। এই 1854 সাল থেকে এখন পর্যন্ত বায়োগ্যাসের হিউজ অ্যামাউন্ট অফ তোমার পাবলিকেশন, রিসার্চ হয়েছে, এর কোনো শেষ নাই। কিন্তু এর একটাই প্রবলেম যে এটার পপুলারিটি গেইন করতে পারতেছে না ডিউ টু দ্য ল্যাকিংস অফ দ্য মিথেন কন্টেন্ট। অলরেডি রুস্তম স্যার জিজ্ঞাসা করেছে যে ন্যাচারাল গ্যাস কত পার্সেন্ট মিথেন থাকবে। যেটা হচ্ছে অফকোর্স অ্যাবাভ 95% মিথেন থাকতে হবে, সেটা ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে। এখন তোমরা এইখানে ক্যাবেজকে কেন পছন্দ করেছো, বা তোমাদের এইখানে ডাইজেশন ম্যাটেরিয়ালস হিসেবে কেন ক্যাবেজকে নিয়েছো? স্যার ক্যাবেজটা স্যার আমরা দেখেছি যে অনেক বেশি পরিমাণে প্রোডিউস হয় এবং পিক্সি যে স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি।
জি স্যার, আমরা এখানে ক্যাবেজটা চুজ করেছি এর জন্য স্যার, যেটা হ্যাঁ হ্যাঁ আমি peak শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, ক্যাবেজটা হচ্ছে পিক সিজনে অনেক পরিমাণ প্রোডাকশন সিজনে হয়। অনেক পরিমাণে ওয়েস্ট হয়, কারণ এটা পেরিশেবল। আমাদের মার্কেটিং আচ্ছা, ফ্যাসিলিটিস এখন এবং এখন এখন অনেক কম স্যার। সো এটা আমরা এর জন্য এখানে নিছি। ওকে ওকে, আমি 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 এই জিনিসটা জানি। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওকে আমি তোমার প্রশ্ন বুঝতে পেরেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, ক্যাবেজের মধ্যে কত পার্সেন্ট ময়েশ্চার থাকে? ক্যান ইউ ইমাজিন? আমরা বায়োগ্যাস প্রোডাকশনের জন্য আমাদেরকে সলিড ম্যাটেরিয়ালস বেশি অংশ থাকতে হয়। ক্যাবেজের মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার কন্টেন্ট থাকে। জি স্যার, এখন তুমি যেখানে মিক্সিং রেশিও দিয়েছো 3:1, কাউডাং 1 3 এবং ক্যাবেজ 1, আমরা জি স্যার, জানি যে এখানে স্যার সেইখানে যে মেথানোজেনেসিস ব্যাকটেরিয়া কাজ করে, তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নিউট্রিয়েন্ট দেওয়ার জন্য আমরা কোডাইজেশন প্রসেসে যাই ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়াল। কিন্তু জি স্যার। তোমরা ক্যাবেজটা চুজ করেছো, কিন্তু ক্যাবেজের মধ্যে কিন্তু সলিড পোর্শন কম। এখানে মিথেনের পরিমাণ খুব কমই হবে, এখানে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের পরিমাণ বেশি হবে। আলটিমেটলি এটা বায়োগ্যাসের যে ধরনের আমাদের যে বেনিফিট হওয়ার কথা, সেটা এমনিতেও আমরা একদম হাইলি যদি আমাদের কনসেন্ট্রেট হয়ে থাকে, সেটা 60 to 70% কন্টেন্ট থাকে মিথেনে। আদার যে ইম্পিউরিটিস গুলো বা কন্টামিনেট গ্যাস গুলো আছে সেগুলো হয়। আর তুমি যে ম্যাটেরিয়ালসটা তুমি চুজ করেছো, এইখান থেকে প্রোডাকশন আলটিমেটলি ক্যাবেজের যে ইনোকুলাম হিসেবে কাজ করবে, সেটা শুধু কাউডাং থেকেই হবে। তোমরা এই কার্বন নাইট্রোজেন রেশিওটা কিভাবে মেজার করো? আমার প্রশ্ন একটা। স্যার, কার্বন নাইট্রোজেন রেশিও স্যার আমরা একটা রিপোর্ট পিএনএ থেকে, রেশিওটা মেজার করবে কিভাবে? স্যার আমি বুঝতে পারিনি কোশ্চেনটা। হ্যাঁ, কার্বন নাইট্রোজেন তোমার যে এক্সপেরিমেন্ট, কার্বন নাইট্রোজেনের রেশিও যে 20 to 30। জি স্যার, জি স্যার, অপটিমাম রেশিও 20 to 30। কার্বন নাইট্রোজেন রেশিওটা হ্যাঁ কিভাবে মেজার করবে? স্যার আমরা স্যার স্যার এখানে হচ্ছে টোটাল সলিড, স্যার এগুলো হচ্ছে ল্যাবরেটরিতে টেস্ট করছিলাম অন্য একটা ইয়ে থেকে, যে টোটাল সলিডটা মেজার করছি। দেন স্যার কার্বনের পরিমাণটা বের করছিলাম স্যার ওভেন ড্রাই মেথড দিয়ে। দেন হচ্ছে যে নাইট্রোজেনের কন্টেন্ট, নাইট্রোজেন টেস্ট করা হয়েছিল স্যার, নাইট্রোজেনের পরিমাণটা বের করে দেন হচ্ছে যে ডিভাইড করলে স্যার কার্বন নাইট্রোজেন রেশিওটা পাওয়া যাবে। বাংলাদেশে কার্বন নাইট্রোজেন রেশিওটা মেজার করার এখনো পর্যন্ত মানে ইকুইপমেন্ট, সফিস্টিকেটেড ইকুইপমেন্ট নাই। শুধু তুমি যেটা বলতেছো টিএস এবং ভিএস, এগুলা মেজার করা যায়, এগুলা তুমি ফার্নেস অথবা ওভেন এইখানে মেজার করতে পারো। কার্বন নাইট্রোজেন রেশিওটা মেজার করার জন্য তোমার কিন্তু আলাদা তোমার যন্ত্র লাগতে হয়, বায়োটেকনোলজি ল্যাব থাকতে, কেমিস্ট্রি লাগতে হয়। এই জিনিসটা তোমার লক্ষ্য করা দরকার যে কার্বন নাইট্রোজেন রেশিও এমনিই তো ক্যাবেজ নিয়েছো যেখানে সলিড ম্যাটার কম, আবার কার্বন নাইট্রোজেন রেশিও যদি তোমাকে ভালোভাবে না মেজার করতে পারো, তাহলে আলটিমেটলি এখানে আলটিমেটলি মিথেন হবে না, এখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটাই থাকবে এবং অক্সিজেন মিক্সিং থাকবে। এটা আলটিমেটলি ওই যে আনোয়ার স্যার যেটা বলেছেন যে আলটিমেটলি নতুনত্ব কি, তোমাদের নতুনত্ব এখানে আমি তেমন কিছুই দেখতে পাচ্ছি। আলটিমেটলি ইনোভেটিভ হতে গেলে নতুনত্ব কিছু নিয়ে আসতে। বাংলাদেশে এখনো কিন্তু মিথেনের যে পিউরিফিকেশন বা আপগ্রেডেশন টেকনোলজি, এটা কিন্তু এখনো অ্যাডাপ্ট হয় নাই। আরডিএ তে শুরু করেছিল কিন্তু তারা এখনো সাকসেস হয় নাই। তোমরা যদি এরকম কিছু করতে পারো যে মিথেনটা হচ্ছে যত পার্সেন্ট হচ্ছে 50, 60 বা 70%, যেটাই হোক না কেন, সেটাকে তুমি যদি আপডেট করতে পারো তাহলে একমাত্র সম্ভব। আমার পিএইচডি তে আমি মিথেন আপগ্রেডেশন নিয়ে পিউরিফিকেশন নিয়ে কাজ করে 97.2% পর্যন্ত আপডেট করতে পেরেছি। সেটাকে তুমি তখন কনজিউমার লেভেলে ব্যবহার করতে পারবা। বিশেষ করে যেগুলো আছে হাইলি টেকনিক্যাল যে জিনিসগুলো, তুমি বিউটি কালার ইউজ করতে পারো বা অন্যান্য ইন্ডাস্ট্রি ইউজ করতে পারো। বাট এই জায়গাতে কিন্তু দুর্বলতার কারণে এখনো কিন্তু বায়োগ্যাস ফ্যাসিলিটি গেইন করে না। ইটস ভেরি ইজি মেথড। তো হোপফুলি তোমরা এই জিনিসগুলো লক্ষ্য করে তোমাদের এই কাজগুলো এগিয়ে নিয়ে যাবা তোমাদের সুপার
জি স্যার, দোয়া করবেন। হুমায়ুন, হ্যাঁ শিওর, আনিস ভাই প্লিজ। হ্যাঁ আমি একটু প্রশ্ন করি এবং কিছু সাজেশন করি। জিসান, thank you for your nice presentation to your team. Probably you are two person in your team, Jisan and Jannatin. আচ্ছা, তোমরা যে ক্যাবেজ যেটা রাশেদ বাবা বলছে, প্রফেসর রাশেদ, ক্যাবেজও হলো কার্বন ইনরিচ ম্যাটেরিয়াল, এবং আমরা কাউডাং যেটা, এখানেও কার্বন ইনরিচ, এখানে নাইট্রোজেনের পরিমাণ কম থাকে। সেক্ষেত্রে তোমাদের মিক্সারটা আসলে মনে হয় ডিসিশনটা একটু চেঞ্জ করতে হতে পারে, অথবা কারণ দুইটাই কিন্তু তোমরা যেটা বলতেছো যে আমাদের সিএন রেশিওটা 20 থেকে 30-এর মধ্যে, এটা অপটিমাম। অবশ্যই আমরা ওইভাবেই দেখছি বিভিন্ন ম্যাটেরিয়ালের পোলারাইজেশনে দেখা গেছে যে মোটামুটি 20 থেকে 35-এর মধ্যে আমাদের সিএন রেশিওটা বেটার কাজ করে। তো সেক্ষেত্রে তোমাদের দুইটাই নেছো কার্বন ইনরিচ ম্যাটেরিয়াল, ক্যাবেজটাও কার্বন ইনরিচ, কার্বোহাইড্রেট বেশি আছে এখানে, এবং সাধারণত আবার কাউডাং যেটা, এটাতেও ওখানে সেক্ষেত্রে মিক্সারে তোমাদের যদি ইয়ে বেশি হয়, কার্বন সিএন রেশিওর পরিমাণ এখানে কমে যায় অথবা বেড়ে যায়, 30-35-এর উপরে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডাইজেশনের ক্ষেত্রে এখানে ওই ইয়েটা হবে, যেটা তোমাদের ইয়ে যেটা মানে অ্যাক্টিভিটিটা, যেটা মাইক্রোবায়াল অ্যাক্টিভিটি, এটা কমে যাবে। সেক্ষেত্রে তোমাদের ওখানে গ্যাসের ভিতরে মিথেনের পরিমাণ কমে যাবে, বাতাসের পরিমাণ বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে যেটা সবাই যেটা ভয় করতেছে, যেটা যেখানে আমাদের সাধারণত কুকিং এর জন্য আমরা যদি 60 থেকে 70% মিথেন থাকে, তাহলে এটা কুকিং করার কোনো সমস্যা নাই। কিন্তু অবশ্যই যদি আমরা বায়োফুয়েল হিসেবে ব্যবহার করতে চাই, এখানে আমাদের 95%-এর উপরে অবশ্যই মিথেন পার্সেন্ট থাকতে হবে, 99%, মোর দ্যান 95%। কিন্তু যদি কুকিং পারপাসে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের 60 থেকে 70% আমাদের মিথেন থাকতে হবে। কিন্তু সিএন এর পরিমাণ যদি তোমাদের 35-এর উপরে চলে যায়, অবশ্যই সেখানে কিন্তু তোমার মিথেনের পরিমাণটা ওই বায়োগ্যাসে তোমার 60% নিচে চলে আসবে, ওখানে বাতাসের পরিমাণ কম হবে, তখন কুকিং পারপসেও ওখানে কিন্তু ধোয়া হবে, পুরোপুরি ওখানে বার্নিংটা হবে না, এবং আর এফিসিয়েন্সি কমে যাবে। এই জন্য আমার মনে হয় মিক্সারটা তোমাদের একটু চিন্তা করতে হবে। আর আমি যেটা বুঝলাম, সম্ভবত তোমরা কন্টিনিউয়াস রিঅ্যাক্টর ব্যবহার করতেছো, ওকে, ইজ ইট রাইট? কন্টিনিউয়াস রিঅ্যাক্টর আর ব্যাচ জি স্যার, কন্টিনিউয়াস রিঅ্যাক্টর। তো কন্টিনিউয়াস রিঅ্যাক্টর ব্যবহার করতে গেলে কন্টিনিউয়াস ওখানে, স্যার। হ্যাঁ অবশ্যই তোমাদের ভিতরে এজিটেটরের কোনো ফ্যাসিলিটি আছে কিনা, ওটাকে মিক্সিং, ওয়েল মিক্সিং এর জন্য কোনো প্রভিশন আছে কিনা। যদি না থাকে, তাহলে এখানে কিন্তু তোমার ডাইজেশনটা ইউনিফর্ম হবে না, এখানে তোমার উপর একটা লেয়ার পড়ে স্যার যাবে। একটা মিক্সিং জোন থাকবে স্যার, সেখানে মিক্সিংটা হবে স্যার, ওয়েল মিক্সিংটাই হবে। কি ডাইজেশনে যাওয়ার আগে মিক্সিংটা। তোমার ডাইজেশনে অর্থাৎ ফিডিং এর আগেই মিক্সার করে নিবা? জি স্যার, প্রি ট্রিটমেন্ট হিসাবে চপিং এবং মিক্সিংটা হবে স্যার। ও ভিতরে এজিটেটর না, বাইরে মিক্সিং হবে? জি স্যার, বাইরে মিক্সিং। কন্টিনিউয়াস রিঅ্যাক্টরে অবশ্যই ভিতরে একটা এজিটেটর থাকতে হবে, না হলে অনেক সময় উপরে একটা হার্ড লেয়ার ওটা ফর্ম করে, যেটা তোমার ওই গ্যাস রিলিজের জন্য ওটা প্রোটেকশন, ওটা বাধা দেয়। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের ওখানে একটা প্রভিশন রাখতে হবে, ওটা হবে না। যদিও তুমি বাইরে থেকে তুমি ওটা মিক্সিং করে দিচ্ছ, কিন্তু ভিতরে ওটা এজিটেটর থাকতে হবে, সেটা কন্টিনিউয়াস হোক অথবা ওটা বিভিন্ন ইন্টারভেলে হোক, এটা ম্যানুয়ালি হোক আর অটোমেটিক হোক, এটা করতে হবে। আর শীতকালে অবশ্যই টেম্পারেচার কন্ট্রোল করতে হবে। এটার কি প্রভিশন আছে তোমাদের স্যার? শীতকালে? জি স্যার, যদি টেম্পারেচারটা খুব বেশি কমে যায়, আমরা স্যার নরমালি যেটা দেখি যে 15 to 22 or 23, যদি শীতকালের এই রেঞ্জটা ধরি, এর চেয়েও যদি কখনো কমে যায়, তখন হিটিং সিস্টেম স্যার অ্যাড করতে হবে। তোমাদের এখানে প্রভিশন আছে কিনা? ইট ইজ ভেরি মাচ টাফ জব এন্ড কস্টলি। যদি না থাকে, তাহলে তোমাদের কিন্তু এটা খুব একটা ইফেক্টিভ হবে না, কারণ আমাদের ইয়ার দা রাউন্ড তুমি এটা চালাইতে পারবে না। খালি এটা সামার সিজনে পারবা, কিন্তু উইন্টার আসলে পরে এটা হবে না, কারণ তোমার অ্যাব্রাপ্টলি এটা মানে রিডিউস হয়ে যাবে তোমার গ্যাস প্রোডাকশন শীতকালে। কারণ টেম্পারেচার যদি 30-এর নিচে নেমে আসে, সেখানে কিন্তু তোমার এখানে ডাইজেশনটা অনেক। আর তোমার এখানে ইয়ের কি সিস্টেম, অটোমেটিক না ম্যানুয়াল? যেটা ড্রেনেজ সিস্টেমটা, বায়োসেলারি, যেটা জি স্যার, এটা ম্যানুয়ালি।
স্যার বলো। আমরা আপাতত ম্যানুয়ালি এটা ভেবেছি যে ম্যানুয়ালি হচ্ছে যে স্লারিটা কালেক্ট করা হবে। আচ্ছা, তো যাই হোক, এটা কাজ করতেছো তোমরা, কিন্তু আসলে এটা যেহেতু একটা কম্পিটিশন, ইনোভেটিভ, তোমাদের মনে হয় আরো কিছু ইনোভেটিভ এখানে দেওয়ার দরকার ছিল। তো যাই হোক, এই মোটামুটি ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। Any more question? আচ্ছা, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের গ্রুপ, আমাদের যে 0 on 0, ধন্যবাদ আপনাদেরকে পার্টিসিপেট করার জন্য। আমরা পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করবো। এখন কাইন্ডলি আপনারা এখান থেকে লিভ করলে ভালো হয়। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কি দিচ্ছ ভিডিও বন্ধ করছো? আনিস ভাই, আমরা তো গন্ধ পাচ্ছি না। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন যেটা আসছে সে আমাদের হলো 0 on 1 design development and performance evaluation of a rotary weeder in row crops. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সিফাত মোরসালি না কাইন্ডলি আপনি আপনার প্রেজেন্ট শুরু করেন। Assalamu alaikum. Good morning. Thanks for giving us the opportunity to show you our presentation. The title of our presentation is Design, Development and Performance Evaluation of Rotary Weeder in Row Crops. So, the content of our presentation, background, rationale, general objectives, methodology in details, design consideration, working method of the weeder, execution period, estimate cost, breakup, cost analysis along with the payback period, output and outcome, conclusion and recommendation. So, the background is, we know Bangladesh is an agricultural country and it has total land acquisition about 14.3 million hectares, and in which is 59.8% land, the land is under cultivation according to Bangladesh origin. And we know there are different kinds of row crops that grow in Bangladesh, and maize is one of the major crops among them. According to Yearbook of Agricultural Statistics 2018, Bangladesh Bureau of Statistics in 2017, they have showed us the production of maize in Bangladesh was about 3.1 million metric tons and is increasing day by day. It seems that the production of maize is not satisfactory due to some drawbacks, because weed management is one of the main which is very much time consuming, more laborious, because the people are still using the manual weeding method in weed management. There is generally using a hand weeding method. So weed management is a great problem in maize cultivation. And the effect of weeds has an effect of growth of crops, cost management of food and pasture, on land value, human, animal health, environment, etc. And we can see the improper weeding causes yield loss at range in between 40 to 50% in rice, 24 to 58% in wheat, almost 49% in maize, 43% potato, 20% in sugarcane, 9% in tea, and 25 to 60% in other crops in Bangladesh, according to the 6th Conference of Wood Science Society of Bangladesh held at Bangladesh Rice Research Institute in Gazipur. And according to Parthoba Reddy 2011, they showed that the yield loss due to wheat varies from 25 to 80%, and it varies with types of crops. And basically, in Bangladesh, farmers mainly follow the weeding tool with small hand tools. Although chemical weeding is slowly becoming popular and cost is very high, the use of herbicides will have residual effects and change in the quality of soil, and the chemicals used in wheat tillers cause damage to the environment and to the health of people who are in contact with them. Tractor operated weeding implements can save about 75% and 20% cost as compared to the bullock drawn method, but hiring a tractor can be crucial input costs that may vary according to the season. Okay, what is the wheat?
According to Farrell et al. 2008, a weed is defined as any plant that is hazard, nuisance, or causes injury to man, his animals, or his desired crops. And from his definition, we can say that any plant can be considered as a weed under certain circumstances. And according to Yadav and Pant 2007, they showed that the weeding accounts for about 25% of the total labor requirements, 900 to 1200 man hours per hectare during a cultivation season. And what is a weeder? A weeder is one kind of tool that can be used in crop fields for removing the unwanted plants, grass, or weed generally is called weeder. Sorry. Why should we use rotary power weeder? Because it is the effective method of removing weeds. Effective weed management can increase yield up to 50 to 70%. As a farmer, it is therefore worthwhile investing in labor-saving weed management tools. Practical and efficient method of removing weeds within rows or hills of crops where weeds cannot be controlled by other means, and it requires less time to remove weeds than manual weeding. The rationale of our presentation: the petrol engine operated by human power is mechanical device. The machine consists a large drive shaft. Approximate length is 1600 millimeter, and one side is connected to the air-cooled two-stroke single-cylinder petrol engine, and the other side is connected to the gearbox along with the blade. And there is an adjustable hand which is connected to the drive shaft, which is connected to the drive shaft containing the accelerator switch to increase or decrease the blade's rotating speed and increase or decrease the traction force between blade and the soil. The fuel tank contains about 2 liters of fuel, and the ratio of fuel and lubricant is about 1:0.3. Okay, the general objective. The general objective is make weeding operation easy and effective for row crops, especially in maize. Objectives. The objectives are design and fabrication of petrol engine operated rotary weeder, and the second is performance evaluation of the rotary weeder. So methodology: we used a petrol engine and aluminum alloy of 6063 grade, own gearbox, steel for other components. So this is the design consideration of rotary power weeder. So basically, engine is connected to a drive shaft. There is a fuel tank, and the drive shaft contains handle, and there is a pinion inside the drive shaft. Then the drive shaft is connected to the gearbox, and gearbox is connected to the shaft along with the blades. Okay, the working principle of the machine. So first of all, the engine power is driven through the drive shaft. There is a power transmission. There will be a power transmission. Then the driver shaft transmits power to the driven shaft, and the driven shaft to the rotary blades. Okay, the overall design of the rotary power weeder. This is the overall design of a rotary power weeder. The model of rotary power weeder is designed in a SolidWorks illustration. The design consideration is an illustration which is given below. Now we can see the length of the drive shaft is 1400 millimeter, and blade to blade distance is 310 millimeter. This is the top view, and this is the isometric view. And next, we can see the other view of the machine. Front view and the side view, and all dimensions are given in millimeter. Okay, the specifications. The product model and the product model is CD430B, engine model IE40F, engine type cooled two-stroke single-cylinder petrol engine. Engine power is 1.25 kilowatt. Engine basically produce 7,000 RPM, and the engine horsepower is 222. RPM was counted to 295.4. Okay, starting method was manually drawing wound type. This is a portable knapsack type weeder. Power tool is petrol, and the race blade diameter 240 millimeter. Shaft length is 1400 millimeter. Shaft diameter is 28 millimeter. Shaft thickness 2 millimeter. Weight is basically around 10.722 kg. The AutoCAD of our rotary weeder is
Okay, this is the final view of our rotary weeder. Basically, we have included a belt which is not included in the design, and this is it, a simple construction. Then execution period, it will take 5 to 7 days to make the weeder from any local workshop. Estimated cost with breakup, we can see the cost of the petrol engine is around 11,000. Blade, which blade is used by metal sheet, cost 1,000. Aluminum pipe 1400 millimeter, diameter 20 millimeter, thickness 2 millimeter, which is produced by aluminum alloy grade 6,000. 6,053, which is cost around 800. Shaft is made by iron, cost around 500. Pinion steel, made of steel, cost around 1,000. Bearing, cost around 500. Gearbox, which is created by iron, cast iron, cost about 3,000. And handle, which is been produced by iron and plastic, cost around 200. So this is the total cost of about 18,000 of this engine. Cost analysis with payback period. So basically, the machine cost varies with two costs: one fixed cost and then is variable cost. In fixed cost, there is a depreciation cost which is 1,782 taka per year, and interest of investment (IOI) is 1,181.7 taka per year, and tax and interest is 540 taka per year, and the total fixed cost is 3,503.7 taka per year. And you can by converting taka per hectare, we can we get that it is about 11.679 taka per hour. And the variable cost, the repair and maintenance cost, which is RM cost of the machine per year is 1,350. Okay, fuel and oil cost per hour is 4.50. Labor cost in Bangladesh, the labor cost mainly has 50 taka per hour, and this is the total variable cost is 123.159 taka per hour, and the total cost of weeding is 134.87 taka per hour. And this, by converting this bigha, we can find that 240.473 taka per bigha, which is the total cost of weeding, and 1,781.90 taka per hectare, and this is a manual weeding cost. By comparison with the manual weeding cost, first of all, the machine weeding cost, machine operated weeding cost, and the second one is manual weeding cost. In manual weeding cost, if we consider about 32 number of labor per hectare, and if they charge if their charge about per human charge is per labor charge is 50 taka per hour, and this per hectare cost of weeding would be 12,100 taka. Okay, output and outcome. We have experimented our machine in the field. The length of travel was 25 meter. Width covered is equal to 0.35 meter. Time rate equal to 60 seconds, and depth of cut was 0.045 meter. And in our experiment, if we operate this machine in per bigha, then our application time requirement will be 1 hour and 47 minutes. And this is the field efficiency and weeding efficiency of our machine. Land area is about 8.75 meters square, and operating time was 2 minutes 32 seconds, and the field efficiency was found 78.90%. And the first of all, in weeding, we have counted
in a unit area before weeding operation was 32 number of weeds, and the number of weeds counted in a unit area after weeding operation was 85. And after 3 trials, the average weeding efficiency was 74.07%. Output and outcome. This is the because of our 3 trials, we have distance traveled 25 meter, but it covered 21.51 meter, and the time taken was 66 seconds. First trial time taken 60 seconds, second trial 84 seconds, and third trial time taken was 70 seconds. And in this operation, we have some turning loss. The turning loss of the first trial was 0 seconds, second trial was 8 seconds, and third trial is 8 seconds. And with this data, we found the speed of our travel was 1.506 kilometers per hour. It is the average or normal speed of any human of travel. And our theoretical field capacity was 0.05271 hectare per hour. Effective field capacity was 0.041613 hectare per hour, and the field efficiency was 78.92%. And there is this is the weeding efficiency of our rotary weeder. There was 3 trials. First trial, we number of weed before weeding 325 of number of weeds per meter square, and after the weeding it was 82 to 88 number of weeds. And according to this first, second, and third trial, we found our weeding efficiency was first trial 72.75%, in second trial 75.00%, and third trial 74.47%. And our average weeding efficiency was 74.07%. And this cost estimation. The rotary weeder weeding cost was mainly, it has the main cost is fabrication cost, which is 18,000 taka, and the total weeding cost is about 134.87 taka per hour, 240.473 taka per bighা, 1,781.90 taka per hectare according to our experiments. And in manual weeding, the cost is 12,800 taka, considered 32 number of labors per hectare. You can see the cost in rotary weeding or machine weeding is far less than the manual weeding. So the conclusion is, so the effective capacity of the weeder was 0.0655 hectare per day, and the fuel consumption was 0.75 liter per hour, and 0.025 lubricant cost. In manual weeding, the average fuel capacity was 0.1012 hectare per man per day. It revealed that the weeding by the rotary weeder was almost 6 times faster than manual weeding. So the rest conclusion is, weeding time is about 6 times faster than the manual weeding. It will cost about 3.32 times less money than manual weeding. It is easy to operate and maintain. The weeding is more effective than manual weeding. And the recommendation, we can lose some weight for smooth operation, and by changing the blade head, it can be used other row crops. This is the recommendation, and thanks to you. আসসালামু আলাইকুম। আমাদের বিচারক মণ্ডলীর কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি আমি একটু প্রথমে বলি। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাই আগ্রহের জন্য, কিন্তু আমার হলো যে আমি আসলে হয়তো বুঝতে পারি নাই, ইনোভেশনের জায়গাটা আমি খুব খুঁজে পাইলাম না। এটাকে যদি আমাকে আরেকটু ক্লিয়ার করতে পারে তাহলে ভালো হয়। একটা 2 নাম্বার। দ্বিতীয় যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই যে ভুট্টা খেতে উইডিং এর জন্য আমি কিন্তু কোনো ডেপথ কন্ট্রোলের কিছুই আমি দেখতে পারলাম না। এটা কাঁধের মধ্যে নিয়ে ডেপথ কন্ট্রোলটা কিভাবে হবে, কোনো ব্যবস্থা আছে কিনা, এটা একটু জানাইলে আমার জানার খুব আগ্রহ। কারণ ভুট্টা খেতে আরেকটা জিনিস হলো, আমার কাছে যেটা মনে হচ্ছে এটা একটা
মাস্টার ডিগ্রি রিসার্চ ওয়ার্ক অথবা এই ধরনের কোনো রিসার্চ ওয়ার্ক, কমপ্লিটেড রিসার্চ ওয়ার্কের ফাইন্ডিংসটা প্রেজেন্টেশন করা হয়েছে, সেই ক্ষেত্রে তার ময়েশ্চার কন্টেন্ট কত ছিল সেই বিষয়গুলো তখন একটা প্রশ্ন দাঁড়াবে যে ভুট্টা খেতে কত ময়েশ্চার ছিল, সেখানে কি কি উইড ছিল, উইডের ক্লাসের উপর ভিত্তি করে উইডারের পারফরমেন্স নির্ভর করে, এটা বিষয়। আমি সর্বশেষ আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, সেটা হলো ওভারঅল বোধহয় এটা আমাদের রিসার্চাররাও অনেক সময় ভুল করি, যে যখন ম্যাটেরিয়াল আমরা একটা প্রোডাক্টের কস্টিং করতেছি তখন বিল অফ ম্যাটেরিয়ালস যেটাকে বলে, ম্যাটেরিয়ালস এর লিস্ট করলাম, তার দাম দিলাম, বাস আমি বলে দিলাম যে মেশিনের দাম এটা, তাহলে ম্যানুফ্যাকচারিং কস্টটা কোথায় গেল? আর যে বেচারা এটা বানায় আবার ব্যবসা করবে, বিক্রি করবে, তার প্রফিটটা কোথায় গেল? সেইগুলোকে যদি না ধরি তাহলে কিন্তু একটা মেশিনের অরিজিনাল যেটা বিক্রির দাম সেটা হয় না, ফলে গিয়ে সেটা আমরা যে বিসিআর টিচার ক্যালকুলেশন করে দেই তখন মাঠে গিয়ে সেটা ডিফারেন্ট হয়ে যায়। সেই বিষয়টার প্রতি আমার মনে হয় যত্ন নিলে ভালো হয়। বেসিক আমার প্রশ্ন দুইটা, একটা হলো যে এটা ইনোভেশনের জায়গাটা কোন জায়গাটায়, আর একটা হইলো যে ডেপথ কন্ট্রোলের বিষয়গুলো কিভাবে কন্ট্রোল করা হবে একটু জানাইলে, কারণ 10 কেজি ওজন কাঁধে নিয়ে এটা ডেপথও কন্ট্রোল করব, আবার এটার ওজনও কাঁধে নিয়ে যাব, আমার কাছে, আমি দুর্বল মানুষ, আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে আর কি, একটু বুঝাইলে ভালো হইতো। ধন্যবাদ। আমি আমাদের নিউ ইনোভেশন হচ্ছে স্যার আমাদের এই যে গ্রাফ উইডার স্যার, ওই হেডটা স্যার আমরা নিজে স্যার তৈরি করছি স্যার। এটা হচ্ছে গিয়ার বক্স আমরা মোল্ডিং কাস্টিং করে স্যার সৈয়দপুর থেকে নিয়ে সে তৈরি করছি, এবং গিয়ার বক্স গিয়ার গুলো স্যার পিনিয়ন গুলো স্যার আমরা নিজে মাপ মেজারিং করে স্যার। না, এই জায়গায় আমি একটু থামাচ্ছি, যদি তোমার ইনোভেটিভনেস হয় পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম, তাহলে তুমি শুধু পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমটাই দিবা, কারণ পাওয়ার উইডার অলরেডি এটা ডেভেলপ অ্যাভেলেবেল ওভার দ্য কান্ট্রিজ, ইভেন আদার কান্ট্রিজ। তোমার যদি নতুন এখন পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমটা যেমন ইঞ্জিন থেকে যখন শেপটা যায়, কাপলিং মেকানিজমটা একটা প্রবলেম, তারপরে যখন পাওয়ার 90 ডিগ্রি ট্রান্সমিশন হয়, যেটা ওয়ার্ম গিয়ারে তুমি বলছো, সেখানে মেটেরিয়াল স্ট্রেংথ একটা প্রবলেম। তোমার যদি পাওয়ার ট্রান্সমিশন ডেপথ কন্ট্রোল মেকানিজমের একটা ইনোভেটিভনেস থাকে, তুমি সেটুকুই বলো, এক্সিস্টিং পাওয়ার উইডারের ভিতরে আমার এই ইনোভেটিভনেসটা অ্যাড করে আমার পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমটাকে আমি ইজি করবো। এক সেকেন্ড হচ্ছে তুমি কনক্লুশনে উল্লেখ করছো ক্যাপাসিটি ওয়াজ এত, ফুয়েল কনজাম্পশন ওয়াজ এত, এভারেজ ফিল্ড ক্যাপাসিটি ওয়াজ এত, তার মানে কি? এইখানে একটা ইনোভেটিভ আইডিয়া চাওয়া হচ্ছে যেটা পরবর্তীতে ম্যাটেরিয়ালাইজ করা হবে। ইট ওয়াজ এত মিন্স অলরেডি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তার মানে এখানে নতুনত্বটা কি? তুমি দেখো কনক্লুশনে তুমি কি প্রেজেন্ট করেছো। আর এরশাদের মতো আমারও একই বক্তব্য, এখানে আমি নিজে কোনো ইনোভেটিভনেস দেখতে পারি নাই, অন্যরা আছে, অন্যরা বিচার করো। তো থ্যাংক ইউ। হুমায়ুন, হ্যাঁ শিওর আনিস ভাই, আমি একটু কথা, ওর নামটা আমি অবশ্য খেয়াল করতে আমার যেটা একটু ইভালুয়েশন, সবাই তো টেকনিক্যাল সাইডে আলোচনা করছে, আমি একটু জেনারেল সাইডে প্রশ্ন। আমরা তো মেকানাইজেশন করি হচ্ছে আমাদের যে কায়িক পরিশ্রম এটা কমানোর জন্য। এখন একটা মেশিন কাঁধে নিয়ে কেন চলবে? এটা মানে যদি আমি হাতেই ধরে রাখি, তা ওইখানে কোনোভাবে কি সেট করে কি দেওয়া যায় না? কাঁধে নিয়ে, যেটা এরশাদুল এই বললেন যে আলটিমেটলি কাঁধে নিয়ে আবার ডেপথ কন্ট্রোল করলে, আবার ডেপথ কন্ট্রোল করার ক্ষেত্রে এইখানে ভুট্টার জমিতে ট্রায়াল দেওয়া হয়েছে, এটা কি শুধু ভুট্টার জমির জন্য? ভুট্টার জমির ময়েশ্চার কন্টেন্ট একরকম, রাইস ফিল্ডের একরকম, আলটিমেটলি কোন ধরনের ক্রপের জন্য এটা সুইটেবল মনে হয়? এটা ময়েশ্চার কন্টেন্টের ব্যাপার, ডেপথের ব্যাপার আছে। এই জিনিসগুলো যদি ওয়াজ দিয়ে প্রেজেন্ট করা হয়ে থাকে এবং রিসার্চ যদি শেষ হয়ে থাকে, তাহলে আলটিমেটলি এই ডেপথ, ময়েশ্চার কন্টেন্ট, কোন ধরনের ক্রপ, এই জিনিসগুলো অবশ্যই উল্লেখ করা দরকার। আর কাঁধে নেওয়া আমি কখনো সাজেস্ট করি না, কারণ আমাদের কৃষক কিন্তু ইয়াং জেনারেশন কেউ কৃষি কাজে যায়, আমাদের বাপ দাদার বয়সের লোকেরা যায়। এখন তাদের মধ্যে এত বড় একটা জিনিস নিয়ে উইডিং করা সো টাফ। জি স্যার। স্যার আমাদের রিসার্চ স্যার এখনো কন্টিনিউ স্যার, এটা অনার্স লেভেলে স্যার আমরা জাস্ট 2019 সালে শুরু করছি স্যার, তখন স্যার এটা অ্যাভেলেবল ছিল না। তারপরে 20 সালে আসে দেখি স্যার যে
কিছু অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে স্যার আমরা কিছু ডেভেলপ করতে পারি স্যার, যেমন স্যার কাঁধে নেওয়ার ক্ষেত্রে যেটা বললেন স্যার, আমরা হুইল কানেক্ট করবো স্যার, যেন কাঁধে না নেওয়া লাগে। পরবর্তীতে স্যার এটা আমরা আপগ্রেডের চেষ্টায় আছি স্যার, এটা নিয়ে আমরা মাস্টার্সও করবো। আর কারো কোনো কোশ্চেন? আমরা হুমায়ুন ভাই পরের প্রেজেন্টেশনে যেতে পারেন, সবার কোশ্চেন গুলো আসলে চলেই আসছে অলমোস্ট। যদি আর ধন্যবাদ সিফাত মুরসালিন, আপনার সাথে আবার আমরা যোগাযোগ করবো ইনশাআল্লাহ। কাইন্ডলি আপনি এখন আমাদের এখান থেকে লিভ করেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন আমাদের সাথে জয়েন করবে হচ্ছে হলো সিরিয়াল নাম্বার 13, আমাদের কোড নাম্বার যেটা করতেছি, ডিজাইন অফ হট এয়ার কি কাজ জি। মাত্র যে প্রেজেন্টেশন দিছে কোড নাম্বার কত ছিল? ওর ছিল 11, এখন হচ্ছে 13। ঠিক আছে, থ্যাংক ইউ। জয়েন করতেছে হুমায়ুন ভাই? হুমায়ুন ভাই আনমিউট করেন। হ্যাঁ, জয়েন করতেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সাজ্জাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে জয়েন করার জন্য। আপনি কাইন্ডলি আপনার প্রেজেন্টেশন শুরু করুন। ধন্যবাদ। আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ হ্যাঁ। না, স্ক্রিন দেখা যাচ্ছে না তো। ওকে, নাও ওকে। স্যার এবার দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। কাইন্ডলি শুরু করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। My proposal is design of a দিতে হবে। yes, design of a hot air zigzag cabinet dial for high moisture drain. Slide show. Oh yes.
এটা নরমাল ফরম্যাটে আছে, তুমি স্লাইড শো দিয়ে শুরু করো। হ্যাঁ, স্লাইড। আচ্ছা, ঠিক আছে। স্লাইড শো হয় নাই, তুমি এই যে ডান পাশ নিচে না দেখো, ঠিক নেই, তুমি একদম এই নিচে জাস্ট 84% এর পাশে বাম পাশে যেটা সেটা দেখো। আচ্ছা ছোট করে দেখা, অসুবিধা নেই, দেখেন। স্যার আমার এখানে করছি আমি। ঠিক আছে, আপনি স্লাইড চেঞ্জ করলে হয়তো হবে। হ্যাঁ স্যার, এবার স্লাইড চেঞ্জ করলাম তো এখান থেকে একটু। দেখো একটা কাপের মতো দেখা যাচ্ছে, এই কাপের মধ্যে চাপ দাও, নিচে 4টা আইকনের ডান পাশে যে প্রথম আইকন। জি স্যার। স্যার স্লাইড শো তো করে রাখছি আমার এখানে, কিন্তু আপনাদের কেমন দেখাচ্ছে? এখানে আসে নাই, তুমি আবার প্রয়োজনে ক্লোজ করে আবার অন করো। আচ্ছা স্যার। স্যার এবার দেখা যায়? না আমার মনে হয় তুমি এইভাবেই করো নাকি? হ্যাঁ হ্যাঁ শো টাইম এইভাবে করেন, সমস্যা নেই। করো। ওকে ওকে স্যার। Sir, my proposed title: Design of a hot air zigzag cabinet dryer for high moisture grain. Background: traditional paddy drying process in Bangladesh. Sun drying in yard, or sun drying in field, and sun drying in rice mill. Somewhat limitation this traditional paddy drying. It is not possible during rain and at night. Any delay leads to excess respiration and fungal growth, causing losses and yelling. It is labor intensive and has a limited capacity. Temperature control is difficult. Overheating or reheating of grain can result in low milling quality as a result of cranks developing in the kernels. Background: in Bangladesh, rice covers about 61% of total agriculture area and 75% of profit area, and producing about 54.9 million ton of paddy, according to FAO. Paddy is usually harvested at grain moisture content between 22 to 28% weight basis. Delayed drying, incomplete drying, or uneven drying will result in qualitative and quantitative losses. Sun drying is a traditional and common practices in Bangladesh, where paddy is exposed to sun and wind in the yard or field, but it is very dependent on weather condition. To reduce post-harvest losses, especially in drying, this proposed dryer, zigzag cabinet dryer, would be an alternative to traditional drying method of paddy in Bangladesh. Rationale: a zigzag cabinet dryer was designed with a rectangular insulated box, length 120 centimeter, width 95 centimeter, and height 300 centimeter. A grain holder such as hopper will be placed at the top of the rectangular box, and there will be a 4 net place, opening size 2 millimeter, with 120 centimeter into 90 centimeter, where the net plate will be attached at a repose angle 40 degrees, especially for paddy with a rectangular box. A biomass furnace will be used as a heating source, such as coal, natural gas, rice husk, biogas, oil, and biomass energy based on the user needs. Sun heat absorber system will be taken for high investment instead of furnace. An axial blower will be attached between the furnace and the rectangular box. A digital temperature measuring device will be placed for the measuring of a hot air temperature. Objectives: to design a hot air zigzag cabinet dryer for high moisture grain to overcome and to ensure food security and achieve the sustainable agriculture mechanization of Bangladesh. Specific objective: the farmer will be able to dry and store the grain for a long time by using the zigzag cabinet dryer. Methodology: this is a pictorial view. Here we seen
স্যার আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ড্রায়ার আমরা ডিজাইন করার চেষ্টা করছি, যেখানে এখানে একটা হপার থাকবে, হপারের সাইজ এখানে উল্লেখ করা আছে, এবং 4টা নেট প্লেট এভাবে অ্যাটাচ করা থাকবে 40 ডিগ্রি রিপোজ অ্যাঙ্গেল, পেডি রিপোজ অ্যাঙ্গেল উপর বেস করে আমরা ডিজাইন আমি করছি। তোমার শুধু ব্যাকগ্রাউন্ড স্লাইড দেখতে পাচ্ছি, আর কোনো স্লাইড দেখতে পাচ্ছি না। যে প্রেজেন্ট করতেছে তার শুধু আমি ব্যাকগ্রাউন্ড স্লাইডটা দেখতে পাচ্ছি, আর কোনো স্লাইড দেখতে পাচ্ছি না। কয় নম্বর স্লাইড প্রেজেন্ট করতেছে? স্যার আমি মেথডোলজিতে করতেছি। আচ্ছা তোমারটা অফ করবা ভাই সাজ্জাদ, আপনার ইয়েটা একটু অফ করে দেখি। এই স্লাইড প্রেজেন্ট করতেছে ওইখানে, সেখানে প্রেস করো। হ্যাঁ এই যে একটা মেথডোলজি আসছে। হ্যাঁ স্যার আবার একটু আমি শেয়ার করার চেষ্টা করি। হ্যাঁ শিওর। স্যার এখন কি দেখা যায়? দেখা যাচ্ছে। হ্যাঁ চেঞ্জ করেন তো দেখি, স্লাইড চেঞ্জ করেন। স্যার মেথডোলজি কি দেখা Thank যাচ্ছে? you. হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার এটাই আমি ডিটেইল বর্ণনা করতে চাচ্ছি। হ্যাঁ এটা ঠিক আছে, তোমার এবার স্লাইড শো ঠিক আছে। ধন্যবাদ স্যার। স্যার এখানে আমার একটা হপার থাকবে যেটা সাইজ দেওয়া আছে, দেন 4টা নেট প্লেট আমরা 2 মিলিমিটার ওপেনিংস অ্যাটাচ করব এইভাবে রিপোজ অ্যাঙ্গেল দিয়ে, যেন ধানটা গড়াইতে পারে। স্যার যেখানে এখানে হপারে এখানে রেগুলেটিং এর সিস্টেম থাকবে, যে সিস্টেমে আমরা এখান থেকে হপার থেকে ধানটাকে ছেড়ে দিব এবং ধানগুলো গড়ায় ওভারটার্নিং হতে হতে আস্তে আস্তে আউটলেট দিয়ে বের হয়ে যাবে। তো এটা স্যার একটু খুব ধীর প্রসেস। আমরা চাচ্ছি যে এটা প্রতি মানে হপার থেকে আউটলেট হতে যেন প্রায় 40 থেকে 45 মিনিট টাইম নেয়। এবং এই পাশ দিয়ে আমরা একটা ফার্নেস রাখছি, যেখানে আমরা হিট সোর্স হিসেবে ব্যবহার করি, এবং এখানে একটা স্যার ব্লোয়ার আছে, ব্লোয়ার দিয়ে বাতাস টানে ধানের মধ্য দিয়ে নিয়ে যাবে। তো এই পাশ দিয়ে এয়ার ইনলেট হবে, হিট সেন্সর আছে, আমরা কি পরিমাণ টেম্পারেচার যাচ্ছে এটা আমরা বুঝবো। সাধারণত হাই ময়েশ্চার গ্রেনের জন্য আমরা একটু বেশি টেম্পারেচার দিব, এবং এরপরে আবার আমরা এই গ্রেনটাকে টেম্পারিং করার জন্য কিছুক্ষণ রেস্ট দিব। এমনকি এটা একটা কন্টিনিউয়াস ড্রাইং প্রসেস। গ্রেনটা একবার আসবে, বের হয়ে যাবে, আবার এটা কিছুক্ষণ টেম্পারিং করার জন্য আমরা রেস্ট দিব। এমন ভাবে 2 থেকে 4 বার করলে আমাদের মনে হয় যে একটা আমরা ফাইনাল ময়েশ্চার কন্টেন্টে আসতে পারবো 20% ময়েশ্চার কন্টেন্ট ওয়েট বেসিস। So this is ওয়েট ম্যাথোলজি। তারপরে আছে ব্লক ডায়াগ্রাম, যে গ্রেইন হোল্ডার থেকে নেট প্লেট অফ রেক্টাঙ্গুলার বক্সে আসবে, তারপর গ্রেইন হিটেড উইথ হট এয়ার এন্ড রিমুভ ময়েশ্চার, তারপর গ্রেইন আউটলেটও। আর এখান থেকে স্যার অ্যাটমসফিয়ার থেকে ফার্নেসের মধ্য দিয়ে ফ্লোয়ার বাতাস টেনে নেবে এবং গ্রেইনের সাথে মিক্সড হয়ে গ্রেইন থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করে নিয়ে এয়ারটা আউট হয়ে যাবে। এক্সিকিউশন পিরিয়ড আমরা স্যার this grain drying machine can be made in any local workshop by using locally available materials. Any local workshop may make this dryer equipment. It may take 2 or 3 months to manufacture, test and perfect this device. The estimation cost with backup, we are considering all material for this dryer will be available in the local market. Material cost will be about 24,000 taka. Fabrication cost will be about 30,000 taka, and other setup cost will be 6,000 taka. As a result, approximately 60,000 taka will be required to purchase this dryer. Then আমরা assumption of cost analysis করছি। Assumption for drying cost calculation, প্রতি টন পেডি ড্রাইং এর জন্য আমাদের কি পরিমাণ কস্ট হতে পারে এটা একটা ক্যালকুলেশন করার চেষ্টা করছি। ড্রায়ার সার্ভিস লাইফ 5 ইয়ার্স অ্যাজাম্পশন করা হয়েছে। ইন্টারেস্ট রেট যদি আমাদেরকে ইনভেস্টমেন্টের জন্য 9% করছি। ক্যাপাসিটি পার বেস্টের জন্য 500 কেজি ধরছি। ড্রাইং টাইম 6 আওয়ার। ড্রায়ার ইউটিলাইজেশন 75 ডেজ পার ইয়ার। ইনিশিয়াল ময়েশ্চার কন্টেন্ট ফর পেডির জন্য 26% এন্ড ফাইনাল 40%
আফটার ওয়েট আফটার ড্রাইং করার পর আমাদের ওয়েট আসবে 500 কেজি থেকে 430 কেজি। প্রাইস পার কিলোওয়াট ইউনিট আওয়ার ফর ইলেকট্রিসিটি 10 টাকা ধরা হয়েছে। লেবার কস্ট ধরা হয়েছে 400 টাকা পার ডে। রিপেয়ার এন্ড মেইনটেনেন্স কস্ট ধরা হয়েছে 10% অফ ইনভেস্টমেন্ট। এন্ড তারপর সেলভেজ ভ্যালু ধরা হয়েছে 10% অফ হোল সিস্টেম কস্ট। লেবার রিকোয়ারমেন্ট ফর লোডিং এন্ড আনলোডিং 2 men day per batch, and labor requirement for dryer controlling and inspection 0.5 man day per batch. এখন স্যার এখানে আমরা একটু কস্ট অ্যানালাইসিস করছি অ্যাকর্ডিং টু ট্রেনিং ম্যানুয়াল পেডি ড্রাইং নলেজ হাব থেকে। The annual depreciation cost, investment cost plus service value by economic life, এখান থেকে দেখছি যে প্রতি বছর আমাদের ডিপ্রিসিয়েশন হবে 13,200 টাকা। অ্যানুয়াল কস্ট এন্ড ইন্টারেস্ট এখানে আমাদের হবে 2700 টাকা প্রতি বছর। রিপেয়ার এন্ড মেইনটেনেন্স কস্ট 6000 টাকা প্রতি বছর। অ্যানুয়াল ইউটিলাইজেশন প্রতি বছর ধান শুকাতে পারবে এটা ক্যাপাসিটি অনুসারে আমরা ধরছি যদি 75 দিন শুকাতে পারে প্রতিদিন আমরা 4টা ব্যাচ করে ধরেছি তাহলে 600 ব্যাচ হবে। আর 600 ব্যাচে 500 কেজি করে ধরলে 3 লক্ষ কেজি হয়, যেটা আমরা 30 টনের ধরছি যে 30 টন প্রতি বছর সে ধান শুকাতে পারবে। এটা ফিক্সড কস্ট পার টন তাহলে পরে টোটাল কস্ট বাই 30 টন তাহলে 730 টাকা পার টন। প্রতি টনের জন্য আমরা 730 টাকা আমাদের ফিক্সড কস্ট আসলো। দেন কিছু ভেরিয়েবল কস্ট আছে। ফুয়েল কস্ট পার টনে ধরছি 800 টাকা। এটা অ্যাকর্ডিং বেসড অন মানে কোন ফুয়েলটা আমরা ব্যবহার করতেছি, এখানে আসলে বায়োমাস না বায়োচার নাকি সোলার অ্যাবজর্বার সিস্টেম এটার উপর ডিপেন্ড করবে। ইলেকট্রিসিটি কস্ট পার টন ধরছি 100 টাকা, কারণ আমরা 10 কিলোওয়াট ধরছি যে ফ্যানের জন্য, শুধু ফ্যানটাই আমাদের ইলেকট্রিসিটি দিয়ে চলবে ব্লক। আর লেবার কস্ট পার টন ধরছি 1000 টাকা পার টন। ড্রাইং কস্ট পার টন অফ পেডি 2630 টাকা প্রতি টনের জন্য স্যার আমরা হিসাব করেছি। Expected output and outcome. Drying with this zigzag cabinet dryer would be helpful for the smallholder farmer and entrepreneur, and they will be able to store grain by controlling moisture content for 8 to 12 months, dry the grain up to 13% moisture content or less, and for long-term storage 1 year or more maintain moisture content to 9%. It will be simple to dry grain uniformly. Farmers are likely to receive the flowing financial benefits, also increase market value of the higher quality product ready, secure income from minimizing weather risks, increase income from being able to process more grain in a given time. Conclusion: when compared to other drying procedure, the zigzag cabinet dryer will be simple to use for uniform grain drying at a low cost. It will be beneficial to enhance food availability, boost farmer livelihoods, and store grain for a lengthy period of time in a harsh climate. This dryer will be required to overcome and ensure Bangladesh food security. Thanks to all. ধন্যবাদ সাজ্জাদ হোসেন। আমাদের বিচারক মণ্ডলীর মধ্যে থেকে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন ইনশাআল্লাহ। হুমায়ুন ভাই। হ্যাঁ শিওর। আচ্ছা, যেটি হলো যে আমি আপনার মাঝখানে দুই একটা স্লাইড মিস করছি, তো যেটি হলো যে এটি একটা ভালো ঠিকই আছে যে প্রপোজাল। তো এটা কি আসলে গ্রেইন বলতে সিরিয়াল গ্রেইনই শুকানো যাবে তাই না স্যার? আমরা স্পেশালি ধানের জন্য চিন্তা করছি বিশেষ করে। আচ্ছা, তবে স্যার এখন এটা কি বীজ ধান শুকানো যাবে? বীজ ধান স্যার এখানে টেম্পারেচার কন্ট্রোল করলে স্যার বীজ ধান শুকানো যাবে। কত বীজ ধান শুকাইতে গেলে কত ডিগ্রি সেলসিয়াস মেইনটেইন করা উচিত? স্যার এটা 30 থেকে 40 এর মধ্যে স্যার করলে ভালো হয়। না আইডিয়া আছে কিনা না আন্দাজে বলতেছে? মানে সিড ড্রাইং এর ক্ষেত্রে কিন্তু সিড কিন্তু খুব সেনসিটিভ, কারণ সিডের ভায়াবিলিটি একটা বিষয় আছে। সে যদি রেপিড কোনো শক পেয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় ভায়াবিলিটি তার মানে চেঞ্জ হয়ে যেতে পারে, সেটি একটা বিষয়। সো এটি তোমাকে ক্লিয়ারলি জানতে হবে এবং
একই সাথে হলো যে আমি আর একটা কোশ্চেন করি, সেটা তুমি লিখছো যে স্মল হোল্ডার এবং স্মল এন্টারপ্রিনারের ব্যবহার করতে পারবে। তো এটি তুমি কি জানো যে ছোট ছোট চাতাল বা সেমি অটো বা সেমি অটোতে অনেক জায়গাতেই আছে ধান তারা ফ্লোরে শুকায়, এই জায়গাগুলোতে পার কেজি শুকাইতে কেমন খরচ হয়? স্যার আমরা পার টনের জন্য একটা হিসাব করছি, যেটা এখানে দেখানো হয়েছে যে পার টন, 2630 টাকা পার টন। এটা হলো তোমার মেশিন প্রপোজড মেশিনের জন্য পার টনের হিসাব। মেনু মানে যেগুলো ট্রেডিশনাল সান ড্রাইং, সেখানে পার টনের খরচ কিরকম, সেটার সাথে কম্পারিজন আছে কিনা? স্যার ওইরকম কোনো ডাটা পাইনি স্যার, এজন্যই কম্পারিজনটা দিতে পারি। আচ্ছা, এখন তো বোঝা যাবে না যে এটা বেনিফিট হবে কিনা, সেটি একটা বিষয়। তোমার যেটা জিগজ্যাগ ক্যাবিনেট ড্রায়ার, এই ড্রায়ার কি বাংলাদেশে আগে কোথাও ছিল কিনা কিংবা আছে কিনা? আছে একটা, আমি একটা বলি একটু। আমি কিছুদিন আগে এটা ভিজিট করে এসেছি। এটা যশোরের যে সাজ্জাদ ভাই আছে, প্রফেসর সাজ্জাদ, যশোরের না দিনাজপুরের, সরি যশোর বলছি, দিনাজপুরের সাজ্জাদ, ওনার ড্রায়ার এটা আমি ভিজিট করে আসছি। ওই জিগজ্যাগ ক্যাবিনেট ড্রায়ার অলরেডি সে কয়েকটা মডেল বিভিন্ন জায়গায় এস্টাবলিশ করছে, তারপর কেজিএফ এর ফান্ডে সেই কাজটা সম্পন্ন করছে। নরমালি এটা স্মল হোল্ডারদের জন্য সুইটেবল না, কারণ এর সাথে অনেকগুলো অ্যাটাচমেন্ট আছে। আমার ফিডিং আছে, তারপরে স্টোরেজ আছে, এয়ার ইনলেট আছে, আউটলেট আছে, তারপরে হট এয়ার সাপ্লাই আছে, অটোমেটিক কন্ট্রোল সিস্টেম আছে। এইখানে সে যে কস্টিংটা দেখাইছে পার কেজিতে 2.6 টাকা। ট্রেডিশনাল যেটা আমাদের রুস্তম স্যার যে কোশ্চেনটা করছে, ট্রেডিশনালি যে বাও এসটিআর ডায়ারের ক্ষেত্রে 0.6 to 0.7 টাকা পড়ে পার কেজিতে। এখানে 2.6 অনেক বেশি, আর এটা অনেক কস্ট ইনভলভমেন্ট একটা প্রযুক্তি। এই প্রযুক্তিটা অ্যাভেলেবেল, নতুন কোনো কিছু না। এটাকে যদি স্কেল ডাউন করা যায়, করা সম্ভব হলে কতটুকু কস্ট ইফেক্টিভ হবে এটা দেখা যেতে পারে, কিন্তু এটা চ্যালেঞ্জিং। নরমালি এটা কমার্শিয়াল রাইস মিলে ব্যবহার হয়ে থাকে এই জিগজ্যাগ ক্যাবিনেট সিস্টেমটা। আনোয়ার ভাই ধন্যবাদ। এটা আসলে জিগজ্যাগ ক্যাবিনেট ড্রাইং ঠিক আছে, কিন্তু এটা এলএসইউ ড্রায়ার মূলত আসলে এটা এলএসইউ ড্রায়ার, এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে ওর উদ্যোগটা ভালো, কিন্তু লিটারেচার রিভিউটা অনেক কম হয়েছে। লিটারেচার রিভিউ যদি আরেকটু করতো তাহলে আমার মনে হয় যে অনেকগুলো বিষয় আজকে ক্লিয়ার হইতো আর কি, বিষয়গুলো বোঝাইতে পারতো। যেমন আমি একটা বলি যে এখানে চারকোল অথবা কি বলে ইয়া দিয়ে আমরা দিব, অটোমেটিক কিন্তু না এখানে হিটিং সিস্টেম। এইখানে তো অনেকটা লেবার ইনভলভমেন্টের বিষয় আছে, কিন্তু আমরা লেবার ইনভলভমেন্ট দেখতেছি অনেক কম। 500 কেজি ধানকে হ্যান্ডেল করার জন্য লেবার ইনভলভমেন্ট কম দেখানো হয়েছে। ফলে আরেকটা বিষয় আমি একটু বলি যে ওই যে উপর থেকে ধান ছেড়ে দেওয়া, এটা অটোমেটিক্যালি সে গ্র্যাভিটেশনাল ফ্লোতে সে নিচে নামতেই থাকবে। সেই ক্ষেত্রে এই যে বারবার যে উপরে উঠানো, সেইখানে তো অনেকগুলো লেবার লাগবে। সব মিলে যদি এখানে আমরা কন্টিনিউয়াস ফ্লো না করি, যেটা আনোয়ার ভাই বলেছে যে বড় বড় ড্রায়ারে যেগুলো আছে কন্টিনিউয়াস ফ্লো টাইপ, নিচে নেমে আবার কন্টিনিউয়াসলি আবার উপরে উঠে চলে যাচ্ছে, যদি আমরা এখানে ম্যানুয়ালি দিতে চাই তাহলে আমার মনে হয় এটা কস্ট ইফেক্টিভ হবে না। সেই আইডিয়াটা পরে কি আমাদের কৃষকদের জন্য খুব কাজে লাগবে কিনা আরেকবার একটু দেখার সুযোগ আছে। তবে আমি মনে করি যে এটা আরো একটু ভালো করে লিটারেচার রিভিউ করে তারপরে মনে হয় আগানোটা ভালো হবে। আমি এই মুহূর্তে খুব বেশি প্রসপেক্ট দেখতে পাচ্ছি না। ধৈর্যটা ভালো, কিন্তু আমি খুব প্রসপেক্ট দেখতে পাচ্ছি না। আর কোনো কোশ্চেন আছে? আমার এদিকে একটু জিনিস যেটা অলরেডি আরশাদ ভাই করেছেন, হ্যাঁ আরশাদ ভাই যেটা করেছেন যে আলটিমেটলি আমরা হপারের মধ্যে ধানটা দিলাম এবং এখানে বলা হচ্ছে রেসপন্স অ্যাঙ্গেল 40 ডিগ্রি। আমি 40 ডিগ্রি কেন সিলেক্ট করলাম, কেন 45 না বা তার চেয়ে কম বেশি না, কেন এটাকে কোন বেসিসে 45 ধরা হয়েছে, সরি 40 ডিগ্রি ধরা হয়েছে। এখন হোপারে ছেড়ে দিলাম গ্র্যাভিটেশনাল ফ্লোর মধ্যে, একই মানে রেশিওতে তো নাও পড়তে পারে, এবং এইটাকে কোনো ধরনের শ্যাকিং করা হবে কিনা, যেটা এজিটেটিং এর মাধ্যমে এটা হয়তো বা পড়তেছে, বা
হপার থেকে ফার্স্ট যে নেট প্লেটে করতেছে ওইখানে যে মানে গ্যাপটা, ওই গ্যাপটা কি মানে সব ধানের ক্ষেত্রে সেটা তো বলতে ধানের আইটেম বলা না যে বিড়ি ধানের, তো ধানের সাইজ গুলো তো ডিপেন্ড করে, সেইখানে কি কোনো ধরনের কন্ট্রোলিং সিস্টেম আছে কিনা যে ধানের ভ্যারাইটি অনুযায়ী আমার ওপেনিংটা এরকম হবে? আমার সবচেয়ে একটু ইয়া লাগতেছে যে আলটিমেটলি গ্র্যাভিটেশনাল ফ্লোর মধ্যে এটা একটা পাঁচটা স্টেপ কিভাবে সে একইভাবে সে এখানে নিচে নামবে। রাশেদ, আমি একটু আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছি, এটা একেবারে রাইটলি বলছেন। এই অ্যাঙ্গেলটা আসলে সিলেক্ট করা দরকার হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ এর মাধ্যমে, রাইসের অ্যাঙ্গেল অফ রিপোজ। সেটা হচ্ছে শর্ট গ্রেন, মিডিয়াম গ্রেন, বোল্ড গ্রেন আলাদা আলাদা, এবং হাইব্রিড ইনব্রিডের জন্য আলাদা। তো সে হয়তো স্যার ওই লিটারেচারটা মেনশন করে নাই, কিন্তু অ্যাঙ্গেল অফ রিপোজ যেটা মেনশন করছে সেটা ঠিক আছে। আর কোনো কোশ্চেন? পরেরটাতে যাই আমরা। আচ্ছা ঠিক আছে সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ সুন্দর প্রেজেন্টেশনের জন্য। আমরা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ। কাইন্ডলি আপনি এখান থেকে লিভ করলে ভালো হয়। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আর কয়টা রইলো মান ভাই? আর তিনটা একটু ওয়েট করো, সরি আমি কষ্ট হয়ে যাচ্ছে খুব। না ঠিক আছে, ভালো শিখতেছি, আমরা অনেক কিছু শিখতেছি। শেখার তো শেষ নাই, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। হ্যাঁ সেটাই। আচ্ছা এখন যিনি আসছেন উনি হচ্ছিল আমাদের 014 মানে 14 আর কি, সিরিয়াল নাম্বার 14, an automated indoor nano farming using IoT with bulky app. Assalamu alaikum, Bilal Hussain. Assalamu alaikum, Bilal Hussain. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ আপনি আমাদের সাথে জয়েন করছেন এর জন্য, কারণ আপনি আপনার প্রেজেন্টেশন শুরু করেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, একটু বড় করে দেন। হ্যাঁ থ্যাংক ইউ। Assalamu alaikum. A very good afternoon to you all. It's a great pleasure for me that I am being able to part of that Agri Engineering Innovation Competition 2021. Today, the title of my presentation is an automated indoor nano farming using IoT with Blink app. Now let's get started. Here is the outlines of my project. Outlines are background, rationale, general objectives, specific objectives, methodology, execution period, estimated cost with breakup, cost analysis along with payback period, expected output and outcome, conclusion, recommendation. Now let's go for the details. Background. Bangladesh is one of leading agricultural countries in the world where over 80% of people actively or passively related to farming. Besides, economic stability mostly depends on good productivity in farming. And Bangladesh is also a densely populated country in the world. Currently, the number of people is increasing exponentially. But till our agricultural systems are followed the conventional method, whereas developed countries use automated system to control their
agricultural economy to grow more products. In Bangladesh, farmers are experiencing extremely adverse climate conditions, which cause poor growth of plants. In considering all the situations, automated nano farming can be the alternative solution to grow plants under controlled environmental conditions. What is automated nano farming? Automated nano farm is a type of small scale farm where farmer is able to monitor and control the farm environment automatically from anywhere in the world anytime. According to Patel, if technology is widely embraced in the greenhouses, the country could start enjoying year-round supply of crops such as tomatoes and kales, which currently get damaged during the wet seasons, pushing prices through the roof. Therefore, growing crops under greenhouses has many advantages. Among them, the ability to produce huge quantities on a small piece of land and continuous harvesting. Nano farm makes it possible to replicate a different climate and consequently grow food that would not typically grow in the area. Automatically control environmental condition within indoor farm, allowing any type of plants to be grown all year round. Rationale. Traditional agriculture might be vulnerable to the climate change. Since the crops are grown in the outdoor field, they are exposed to the natural climate. In Bangladesh, the farmers of Bangladesh are using their experience and prediction for the agricultural work. This working experience and predictions are not always correct. And furthermore, large size field requires more labor to manage the field, but this doesn't guarantee an increase in food production. Due to growth in population and non-cultivated land, traditional agriculture cannot fulfill the modern world's food requirement. In contrast, indoor farming environment will provide a stable condition which suitable for the plants or crops to grow. And in this system, sensors will provide the farmers a more reliable statistic which close to actual value. That's why I think to overcome the present existing problems, an automated indoor farm will be the best solution, which are not vulnerable to climate change and can increase productivity in small spaces and increase work efficiency of the labor. The general objectives for the proposed project is to automate the farming system with monitoring and controlling environmental conditions in an indoor farm to increase productivity. Specific objectives: to establish an indoor farming environment, to provide the real-time monitoring system on crops and farming environment parameter, to establish a simple user interface for the users to view the data and control the environment remotely, to provide an automatic irrigation system to reduce the labor daily duty. Methodology. We divided the methodology into 4 sections. At first, I will discuss about materials. In this system, we will use 4 sensors like LDR sensor, temperature and humidity sensor, soil moisture sensor, gas sensor. What is LDR sensor? Actually, it is used to measure the intensity of light. DHTT11 it is used to measure the temperature and humidity in one sensor, which gives a temperature in degrees Celsius and humidity in percentage. The next one is soil moisture sensor. It is used to measure the moisture in soil. In the figure, we can see that in soil moisture sensor, there are 2 probes. The soil moisture, by using these probes, we can get moisture value inside the soil. And then the next component is ESP32 development board. Then relay module. Actually, relay module is an electrically operated switch that are used to control the high powered circuit by relatively low power signal. And we also use in this system jumper wire and DC source controlling device like water pump, cooling and exhaust pump or heater, roll light window. And then we will use Arduino IAD. Actually, it's a Arduino software. By using this software, we will write code and upload
it to the Arduino board, and then we'll use Blink app. Actually, Blink app is an app editor. By using this Blink, we will develop an mobile application. Here is the system overview. In the figure, we can see that ESP32 is the microcontroller. It is the main component of this system. It serves as the sensor node of the system. The sensor node is gather data from the detector sensors and send them to the web server database. And here we can see that this sensor, here we can see that relay is connected with this microcontroller, and microcontroller will be programmed with Arduino software. And when here we can see that here we are using for sensors like humidity and temperature sensor, gas sensor, LDR sensor, and soil moisture sensor. This sensor collected information or sense the parameters inside the greenhouse and send them to the microcontroller. Then it checks, then it verifies the information which is written into it. Then actually the microcontroller can be programmed with IDE software, and if he find that anything wrong in the system comparing with our threshold values, then will take corrective action to control the environment. Here we can see it's a relay. Relay is used in this system to turn on or turn off the controlling device like water pump, fan, heater, grow light, and window. For example, if we set temperature for indoor farm on 25 degrees Celsius and the temperature in the farm is 28 degrees Celsius, then the fan will be turned on automatically for reducing the temperature, and when it comes to 25 degrees Celsius, then the fan will be turned off automatically. And if the temperature is 22 degrees Celsius inside the farm, then heater will be turned on to increase the temperature. And when it comes to 25 degrees Celsius, the heater will be turned off automatically. And for similarly, for maintaining the soil moisture, we are using water pump. When the soil moisture of crops reduce from its requirement, then automatically water pump will be turned on and remain turned on until crops didn't get much amount of soil moisture as they require. For maintaining the light, an artificial light is also being used here. And for maintaining the carbon dioxide concentration inside the greenhouse, we also use in this system a window. And we set all the environmental parameters as crops require for its growth, then check them. If any one of parameter change, then the respective device for that parameter will on for maintaining that parameter as required. So I can say that thus the indoor farm environment is controlled automatically. Here we can see the circuit diagram. The project will be simulated on tinkercad.com, and this shows the connection of sensors and relay with the microcontroller. And the next one is programming. How to program? The first step in programming, the Arduino board is downloading and installing the Arduino software, and the Arduino board is connected with
with a laptop or computer via USB cable, where it connects the IDE software. Then we write code in the IDE software and upload it to the Arduino board. Then we verify script and debugging, and finally the script will be executed. Building IoT, actually, in order to monitor the environmental parameter inside the farm, we will develop an mobile application by using Blink app. Here we can see that first of all, I will discuss about what is Blink. Actually, Blink app is an app editor. It allows us to create one or more projects using widget we provide. And then next one is Blink server. Actually, it is responsible for all the communications between hardware and software. Sorry, between the hardware and mobile phone or smart device. And here we can see the Blink libraries. Actually, it controls all the connection routines and between the cloud, Blink server, and project app. By using this app, all information, what is happening inside the farm, we will show by using this app. This app will shows the current value of the inside the farm and parameter value versus time graph, and the date and time of the user's last visit will be shown in this app. Here we can see the execution period. If we start our work during the first week of September, it will be executed in the last week of November. That means it will take around 3 months to complete the overall project. Here we can see that what we'll do in the first step or in the first week of September. In the first week of September, we will plan about the project, what will we do and what to do, what will we do and when to do. Then we will select materials, then we'll design circuit diagram, then we develop code or write code to the Arduino and upload it to the Arduino board, and then we verify the errors. If we get any errors inside the program, then we debug it, and then the script will be executed and analysis will be done in the second week of October, and then we will develop an mobile application and data analysis will be done during this period. And finally, we will set up the project. It will take around 2 weeks, and then finally we will remove the errors in the program, and the report writing will be done within 2 weeks, and then our project will be executed. Finally, we can say that the whole project will be executed, but the whole project will take around 3 months to execute the around 3 months. Estimated cost with breakup. Firstly, here we can see that we divided the cost into 3 sections: materials cost, labor cost, and other cost. From the figure, from the table, we can see that we need approximately 3,060 taka for setting up the project. I think it's the cost effective and affordable for farmers. Actually, this project will be quite cheap and worth deploying compared with the higher productivity of the system, and it will be the cost effective and affordable farming model for farmer. Then we calculate the payback period. The payback period is calculated by dividing the initial investment by annual cash inflow. For example, if we seen in the previous slide that the initial investment is 3,060 taka, and if we assume the cash flow is 9,000 taka, then payback period will be
0.67 year or 8 months to recover the cost of an investment. Expected output and outcome. The output from this project work will provide optimistic possibility of precision farming to be implemented in hot and humid weather with close monitoring using the IoT. This project is expected to establish a smart environment that will be suitable for indoor farming and able to reduce the labor cost and labor daily task, yet increase the productivity and efficiency. Conclusion: control indoor farming system is the only way for production of seasonal fruits and vegetables plants, as we are controlling the environmental growth parameters of plants, so their control system gives more production per unit area. This is an advanced system for farmers which minimize the water losses and has very less labor as compared to manual farming system. Such kind of control indoor farming system will increase the GDP of Bangladesh in agriculture. Recommendation: there are some possible future improvement will enhance this indoor farming monitoring system. Water level of container in irrigation system can be detected automatically. Implement chemical substances monitoring for soil such that uses of unnecessary fertilizers can be reduced. Apply analytical mechanism to analyze the growing stages of plants. That's all about my presentation. Thank you, jury panel, and thank you all. ধন্যবাদ মৃণালকে সুন্দর প্রেজেন্টেশনের জন্য। বিচারক মণ্ডলীর মধ্যে থেকে কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি করতে পারেন। হুমায়ুন ভাই বলি। হ্যাঁ, শিওর। Thank you, Mr. Bilal Hossain, for your nice presentation. Especially, there is a big gap in agriculture and ICT. This proposal is definitely a good proposal for filling the gap, especially between ICT and agriculture. Basically, IoT is a big thing. আমি বাংলায় বলি তোমার জন্য হয়তো সুবিধা হবে, আমাদের সবার জন্য। সেটি হলো যে তোমার মনে করো যে প্রপোজালটা একেবারে স্পেসিফিক হলে ভালো হতো আরো, কারণ আইওটি তে মানে টোটাল ফার্মটাকে ম্যানেজমেন্ট করতে চাচ্ছে। এখানে একটা বিষয় হলো যে অলরেডি কিন্তু তোমার সয়েল সেন্সর মনিটরিং এর জন্য সেন্সর বেসড টেকনোলজি গুলো অ্যাভেলেবল। একই সাথে এখন ইরিগেশন সিস্টেমের হোল সিস্টেমটাকে তোমার এই আইওটি বেসড বাংলাদেশে অ্যাভেলেবল আছে অনেক জায়গায় টেকনোলজি। তারপরেও তোমার একটা সামগ্রিকভাবে একটা প্যাকেজ প্রোগ্রাম। তো এটি তুমি যে অ্যাপস এর কথা বলেছো, এটা কি অ্যান্ড্রয়েড এবং আইওএস বেসড হবে না ওয়েব বেসড? স্যার IoT স্যার, IoT বেসড স্যার, IoT না, আমি বলতেছি যে অ্যাপস এর কথা বলছো, অ্যাপস। জি স্যার। এই অ্যাপটা কি তোমার অ্যান্ড্রয়েড সাপোর্ট করবে, আইওএস সাপোর্ট করবে, গুগল মানে অ্যাপল? জি স্যার, জি স্যার, মোবাইল অ্যান্ড্রয়েড ডিভাইস সাপোর্ট করবে স্যার। সাপোর্ট করলে আমি যতটুকু জানি অ্যান্ড্রয়েড বা আইওএস সাপোর্ট করতে গেলে তার অ্যালগরিদম নট সো ইজি, ওয়েব বেসড করতে গেলে সো ইজি, বাট তোমার টাইম ফ্রেমটা আমার কাছে খুব শর্ট মনে হয়েছে। এনিওয়ে, আরেকটা বিষয় হলো যে তোমার কারণ অ্যালগরিদমটা অনেক সময় কোডিং নিজেকেও করা লাগতে পারে। অনেক সময় আছে যে অ্যালগরিদমের কোডিং একটু মডিফাই করলে নিজের মতো করে ব্যবহার করা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে যখন অ্যান্ড্রয়েড বা আইওএস বেসড সাপোর্ট করতে চাইবে তখন অনেক কিছুই নিজের মতো করে করতে হতে পারে, সেক্ষেত্রে টাইম কনজিউমিং। আরেকটা হলো কস্ট অ্যানালাইসিস এর ক্ষেত্রে যেগুলো করেছো, যে এখানে কিন্তু একটা প্রোগ্রাম বা ইন্টারফেসিং বা প্রোগ্রামিং করতে গেলে যে হিউম্যান আওয়ার সেটি কিন্তু কনসিডারেশনে আনো নেই। আর যেটা পেব্যাক পিরিয়ডে করেছে ওটা একেবারে আমার মনে হয় খুব সরল ভাবে করা হয়ে গেছে। স্যার একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ শিওর। আসলে এই প্রজেক্টটা স্যার আমরা তো এখনো করি নাই স্যার, এই জন্য আর কি যতটুকু আর কি পেপার ঘাটাঘাটি করে বুঝতে পারছি স্যার, মানে ওই হিসাবে আমরা একটা মানে জাস্ট উদাহরণস্বরূপ একটু স্যার দেখানোর চেষ্টা করছি। ঠিকই আছে, মানে সেটাই মনে হলো যে মানে টোটাল
কস্টটা অনেক কম, ঠিকই আছে, এগুলো চিপসের দামও কম, ঠিক আছে সেটিও, জি স্যার। কিন্তু এখানে এই মানে তোমাকে চিন্তা করতে হবে যে যদি এই ধরনের অ্যাপ্লিকেশন ফিল্ডে ব্যবহার করতে চায়, তাহলে কোনো কমার্শিয়াল যদি প্রোডাকশন করে, তার যে একটা মানে প্রসেসিং, ইন্টারফেসিং ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং ডেভেলপমেন্ট, হোস্ট সিস্টেম ডেভেলপমেন্টের সেখানে একটা কস্ট থাকতে হবে। একই সাথে তোমার ওই বলে যে যদি কমার্শিয়ালি সেল করতে চায়, তাহলে সেখানে একটা সার্ভিস চার্জ তাদের যেভাবে আসে আর কি, সেই বিষয়গুলো ধরলে হয়তো ভবিষ্যতে আরো ফ্রুটফুল কস্ট অ্যানালাইসিসটা হবে। জি স্যার, ঠিক আছে, চেষ্টা মানে করতেছি। ওভারঅল মানে proposal is definitely a smart proposal. Thank you. থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ রুস্তম ভাই। অন্য কেউ কোশ্চেন করবেন? হ্যাঁ, আমি একটু বলতে চাচ্ছি। হ্যাঁ, শিওর। বিলাল হোসেনকে thank you Bilal Hossain for your Yes, nice sir. presentation and informative presentation. You know, Bangladesh as well as the other developed countries now entering to the fourth industrial revolution. IoT is one of the component of fourth industrial revolutions. কিন্তু আমার ওই প্রফেসর রুস্তমের মতোই আমার একটা বক্তব্য হচ্ছে, তোমার টোটাল কাজটা হচ্ছে টোটাল একটা ইন্টিগ্রেটেড প্রসেস, সেখানে টোটাল একটা ফার্ম ম্যানেজমেন্ট, সেই চিন্তাটা না করে কি একটা স্পেসিফিক কম্পোনেন্ট করলে ভালো হয় কিনা? কারণ এত বড় করা যাবে, সেটা করা যাবে স্যার। অল্প সময়ের ভিতরে এতগুলো কাজ করা, ম্যানেজ করা, তারপরে হচ্ছে এখানে ফান্ডিং এর ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, সেটা না করে স্পেসিফিক একটা কম্পোনেন্টকে যদি স্মার্টলি করা যায় এবং এমন ভাবে করা যায় যাতে অ্যাপ্লিকেবল ফর দ্য আদার ইনস্টিটিউট অর হচ্ছে ফার্মার্স লেভেল, তাহলে সেটা অ্যাপ্লিকেবল হবে। আদারওয়াইজ দেখা যাবে যে আমি বিশাল একটা কাজ করলাম ঠিকই, কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। অন্যান্য মেম্বার যারা আছে তাদের পরামর্শটা আসুক, আমি মনে করি ইটস এ গুড ওয়ার্ক। বর্তমান সময়ের সাথে যদি মিল রেখে বলি, এক্সিলেন্ট একটা ওয়ার্ক, আমরা এটা চিন্তা ভাবনা করতে পারি। তো অন্যান্যদের মতামত আসুক। আমি থ্যাংক ইউ তোমাকে এগেইন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আনোয়ার ভাই। রাশেদ, কিছু বলবো? মনে হয় বলো। আমি একটু কমেন্টস করতে চাচ্ছি। আমি কমেন্টস করতে চাচ্ছি, সে ইনডোর ফার্ম ডিজাইন করেছে, আলটিমেটলি এটা সাইজটা কতটুকু, কতটুকুর মধ্যে সে ফান্ডামেন্টাল বা বেসিক রিসার্চটা সে করবে, নাম্বার ওয়ান। আনোয়ার স্যার যেরকম বলেছে যে একটা কম্পোনেন্ট, আমি এখানে একটু কম্পোনেন্ট যদি একটা হয়, যদি একটা ক্রপকে আইডেন্টিফাই করি, যে কোনো একটা ক্রপ কিন্তু গ্রো হতে গেলে তার এনভায়রনমেন্টাল অনেকগুলো প্যারামিটার এফেক্ট করে। জি স্যার। এখন আলটিমেটলি এখানে তুমি কি ধরনের, এটা তুমি সবজি না সিরিয়াল ক্রপস বা অন্য কোনো ফাইবার ক্রপ বা টিউবার, কোন ধরনের ক্রপের জন্য আলটিমেটলি এটা ডিজাইন করতে চাচ্ছ? স্যার ফ্রুটস এন্ড ভেজিটেবলস স্যার। যেহেতু তোমার ওয়াটার রিকোয়ারমেন্ট বিশেষ করে ফার্স্ট যে তোমার যেটা তোমার অবজেক্টিভস যেটা বলা আছে, টু এস্টাবলিশ অ্যান ইনডোর ফার্মিং এনভায়রনমেন্ট, হ্যাঁ, ক্রপের। যে কোনো একটা ক্রপকে তুমি যদি সিলেক্ট করো, তাহলে তোমার তার এই ক্রপটার জন্য বেঁচে থাকার জন্য যে যে কন্ডিশনগুলো দরকার সেগুলো সবগুলাই কি তোমাকে ইনডাইরেক্টলি এফেক্ট করবে, যে আউটডোর সংস্থাকে দেওয়া হবে। জি স্যার। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো একটা ক্রপকে তুমি ওই টাইটেলের সাথে অ্যাড করে নিতে পারো, যে আমি এই ক্রপটার জন্য এটা করতে পারি। এটাই আর অবশ্যই এখানে আলটিমেটলি যেহেতু তুমি আলটিমেট সফটওয়্যার বেস কাজ করতেছো, ফান্ডামেন্টাল রিসার্চ, তোমার রিসার্চটা কতটুকু জায়গার মধ্যে দিয়ে করে তারপরে তুমি প্রোগ্রামিং তো সেইখানে একটা ক্যালকুলেশন বা কাজের প্রসেস করতে। এইখানে যেটা দেখানো হয়েছে হয়তো 5,000 টাকা, এটা হয়তো বা তোমার স্যার, এটা আসলে স্যার আমার সাইজের উপরে নির্ভর করে স্যার টাকাটা ভেরি করবে স্যার। এই জন্য সাইজটা তোমাকে উল্লেখ করা উচিত ছিল। এই সাইজের জন্য আমরা চিন্তা করা। However, তুমি মনে হয় একটা সুইটেবল ক্রপ সিলেক্ট করো যেটার জন্য তুমি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছো, বা ওই গোত্রের ওই ফ্যামিলির ক্রপগুলোর জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ রাশেদ। ইরশাদ, কিছু বলবা? নেক্সট প্রেজেন্টেশনে যান। ইরশাদ ভাই লাইনে। স্যার থ্যাংক ইউ অল স্যার।
হ্যাঁ বেলাল, আপনাকে ধন্যবাদ প্রেজেন্টেশনের জন্য। পরবর্তীতে আমরা আপনার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। আপনি মেহরবানি করে এখান থেকে লিভ করুন। আমাদের সাথে এখন যিনি জয়েন করবেন তিনি তার হলো 015 মানে 15, তার হলো এ সোলার পাওয়ার্ড ইন্টেন্সিভ অ্যাকোয়াকালচার মনিটরিং এন্ড অটোমেটিক ওয়াটার কারেকশন সিস্টেম বেসড অন আইওটি। এহসানুল হক। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম। আপনি আপনার প্রেজেন্টেশন শুরু করুন ইনশাআল্লাহ। Very good afternoon, everyone. Assalamu alaikum to all. Greetings to the judges, honorable judges. It is a big honor for me to speak before you all. Special thanks to Alim Industry Limited for arranging such a nice competition for agriculture engineering student. My code number is Alim 015. The title of my proposal idea is solar powered intensive aquaculture monitoring and automatic water correction system based on IT. Proceeding to the next slide. I will cover this outline in my presentation. First, background and rationale, general objectives, methodology, execution period, estimated cost, cost analysis, expected outcome, output and outcome, conclusion and recommendation. Proceeding to the next slide. Now, moving to the next slide, we have breakdown of this project. The fisheries and aquaculture sector is one of the most productive and dynamic industry which have a tremendous potential for future development in agrarian economy of Bangladesh. According to First Response Service System 2017, as an agro-based country, the contribution of fisheries to the national economy has always been essential and as the primary source of animal protein, employment opportunity, food security, foreign earnings, and socio-economic development. And according to Department of Fisheries 2017, it contributes 3.6% to Bangladesh national GDP and around 24.41% to the agricultural GDP. The sector is contributing significantly in food security through providing safe and quality animal protein. Food supplements to about 60% of our daily element protein. But rapid growth, population growth, environment pollution, global warming, reducing the production level of the fisheries sector. In aquaculture operation, water quality is a significant factor which guarantee the health of any aquaculture system, so that a solar power intensive aquaculture monitoring and management system can improve fish growth rate by monitoring certain water quality parameters via Android IoT application. This system also make it possible to automate the feeding process of fish. Moving to the next slide, we see the rationale of this project. We already know that water quality is a significant factor in aquaculture operation, which guarantee the health of any aquaculture system. Maintaining the water quality level in the ideal range enhance fish growth rate and reduce the incidence of fish diseases. Among the essential water parameters to monitor and maintain are temperature, potential hydrogen, pH level, TDS, turbidity, salinity, and dissolved oxygen.
Usually, farmers use their previous experience or prediction for determining the water quality. Therefore, up-to-date technology should be used to overcome this problem in aquaculture. The proposed system can establish simple user interface for the user to view the data via sensor and control the water quality remotely or automatically. Farmers won't need to get worried about feeding the fish, and the whole system will be powered by solar energy. Proceeding to the next slide, we have the general objectives of my proposed idea is to develop an IoT-based aquaculture system that monitors and automatically corrects essential water quality parameters, and to ensure that the feeding schedule is consistent to improve the fish growth rate. We have the general objectives of my proposed idea. The idea is especially aims to develop an intensive aquaculture system that should monitor the temperature, pH level, TDC, turbidity, salinity, and dissolved oxygen of water, and automatically turn on or off the correcting device. To implement a Internet of Things structure to access the automatic aquaculture system through internet-based application that display the status of aquaculture setup, exhibiting the numerical value of the vital water parameter to determine the growth of fishes. To implement an eco-friendly solar-based monitoring system and to reduce the labor daily duty. Now, methodology. The methodology can be divided into first section. First, hardware required, material required. The required hardware are sensor. We use 7 sensor in this project. These are analog dissolved section. It is used to measure the amount of dissolved oxygen in the water, and the higher the dissolved oxygen concentration, the healthier the water. Next, analog pH sensor. Analog pH sensor, it is used to measure the acidity or alkalinity of water. Next, water proof temperature sensor DS18B20. It is used to measure the temperature of the water. Next, salinity sensor. The salinity sensor easily and precisely measures the total dissolved salt content in a aqueous solution. Turbidity sensor, it detects suspended water particles by determining amount of light transmission through water. TDS sensor, it is specifies how many milligram of soluble solid dissolved in 1 liter of water. Water level sensor, a sensor that determines the water level. Next, ESP32 development board. ESP32 development mode is a series of low-cost, low-power microcontroller with integrated Wi-Fi and dual-mode Bluetooth capabilities. It is the brain of the circuit. Everything will connected to this microcontroller. Next, we will need 4-channel 5-volt relay module. A relay is a electrical operated switch. Relays are used where it is necessary to control a circuit by an independent low power signal, or where several circuits must be controlled by one signal. Jumper cable are used to connect the instrument to one and another. Next, servo motor. Servo motor is a rotary actuator or linear actuator that's allowed to precisely control the angular movement of the motor. Aerator. Aerator, a device that provides proper aeration in aquatic body to allow fish to breathe properly, and it brings water and air in close connect to eliminate dissolved oxygen gases such as carbon dioxide. We will also need food, medicine, and vitamin boxes, 6-volt solar panel, 5-volt charging module, 18650 lithium-ion battery, some frame and switches, and
1 and 4007 diode. In software, but we will need Arduino IDE exe file and Blink APK file. The Arduino IDE is a cross-platform application that written in function from C and C++ programming language. It is used to write and upload the program to Android capable board like ESP32. Blink apps. Blink is a platform for the development of software smartphone application that work with a wide range of microcontroller like ESP32. It means Blink will Blink app will help us to create a smartphone application that allow us to easily interact with microcontroller. Proceeding to the next slide, we have system overview. Now, the figure shows the system overview of this project. As a microcontroller, we will use ESP32 ESP32 development board, the 6 water parameter sensor, analog dissolved oxygen sensor, analog turbidity sensor, waterproof temperature sensor, analog pH sensor, water level sensor, salinity sensor, and automatic water corrector will be connected to the brain ESP32 development board. The threshold value for the water quality parameters are pre-programmed in microcontroller to test whether the data acquired satisfy the desired value. When the range aren't met, correcting device relay module and servo will automatically activate. Proceeding to the next slide, left figure shows the dissolved oxygen correction system flowchart. Suppose the threshold value for dissolved oxygen is 3 to 12 milligram per liter. When the gathered data is less than 3 milligram per liter, the aerator will turn on. The aerator will remain off when the data is equal to threshold value. And right figure shows the pH correction system flowchart. Suppose the threshold value for the dissolved pH is 6 to 8. When the gathered data is less than 6, the buffer will relay the buffer solution CaCO3 will release. Left figure shows the temperature connection system flowchart. Suppose, hello, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলতে পারো। শোনা যাচ্ছে, বলে যাও। Left figure shows the temperature correction system flowchart. Suppose the threshold value for the temperature is 50 to 90 degrees Celsius. When the gathered data is less than 50 degree, the heater will turn on, and when the temperature is greater than 94 degrees Celsius, the aerator will turn on. The heater and aerator will remain off when the data is equal to the threshold value. And the right side shows the show the salinity connection system flowchart. Suppose the threshold value for salinity is 15 ppt to 20 ppt. When the gathered data is greater than the threshold data, the water pump will turn on to recycle the water and reduce the salinity. Moving to the next slide, we can see the turbidity sensor, TDS sensor, and water level sensor will equally work like the previous one. Next, programming. First, for programming, we have to need Arduino IDE, and then we have to install the respective sensor library to our Arduino IDE, and then we have to develop the
develop the script or code for this project, then verify the project. If there is any error, we should debug the script. Then finally we have to execute the programming to our ESP32 development board. Next, building IoT app. The water monitoring sensor transmit the data to ESP32. From the ESP32, data will be transmitted through the internet to our internet and the Blink server to our Blink app. The Blink app will show the status of sensor in its skin. Next, solar panel circuit. From the figure, the solar cell will be connected to TP4056 battery charger board. Then it will connect to the connect to the end of the battery. Now to power ESP32 board, we need to boost up the circuit to 3.7 volt to 5 volt. So we will add a 5 volt voltage booster to the circuit. Then finally the 5 volt output will be supplied to the microcontroller and other circuit. The execution period, the requirement and understanding planning will take place at the first week of September 2021. After that, the selecting the right materials, circuit design, developing script or code and verifying script and dividing script execution and analyze data, building apps and apps analysis, framework, error debugging, and will write a report about it at the last week of November 21. So we will need 3 months to execute this project. The projected cost of materials required in this project is going to be around 55,496 taka. Now, cost analysis. Cost is not the main factor with respect to healthy production of fish. IoT-based systems are always cheaper compared with other systems based on their analysis. Then little internet bandwidth will needed for data transmission between physical device and the cloud layer. Zero maintenance cost is applicable for this device. In case of industrial level manufacturing, custom design printed circuit board along with custom sensor fabrication will reduce the cost. In addition, the mass production will helpful for cost reduction. The production cost will be reduced by 30% once industry level manufacturing begins. Next, expected outcome and output and outcome. The output for the project will provide optimistic possibility to of modern aquaculture environment that will optimize for fish growth by constructing a monitoring and correctioning system. The controlled aquaculture system will yield a higher growth and several rate of fish compared with the conventional aquaculture setup. This product is expected to establish a smart aquatic environment that will suitable for fish farming and able to reduce the labor cost and labor daily task, yet increase the productivity and efficiency. Now I am concluding my presentation. The proposed idea is capable of measuring important quality factors of water which are responsible for deviation of water quality level. Then the most significant advantages that are incorporated into this system are IoT, microcontroller based physical layer, and web application.
The web application permit user to client to monitor the fish farm from anywhere or any corner of the world. Thus, the proposed monitoring and connection system is possible solution for modern fish farmers. The recommendation: the system can be improved by adding a productive waterproof shield, by providing a protective waterproof shield, then custom design printed circuit board along with the customized center fabrication will reduce the cost, and a solar tracking system will increase the solar energy efficiency, and then structural frame should be lighter as possible. Thank you all for your patience. That's all about my presentation on my proposed idea. If you have any query, you may ask. I will definitely try my best for answer them all. Thank you. ধন্যবাদ ফাহিম, সুন্দর প্রেজেন্টেশনের জন্য। আমাদের বিচারক মণ্ডলীদের মধ্যে করব, যারা কোনো কোশ্চেন করতে কাইন্ডলি করলে ভালো হয়। থ্যাংক ইউ ফর ইউর নাইস প্রেজেন্টেশন। হুমায়ুন, আমি যেটা দেখছি যে এই প্রেজেন্টেশন এবং আগের যেটা অলমোস্ট কাছাকাছি দুইটা কাজ, আমার কাছে সেটা মনে হয়েছে, দুইটা কাছাকাছি কাজ, দুইটা একটা কম্প্রিহেন্সিভ ওয়ার্ক, বিগ ওয়ার্ক, এবং এই লেভেলে তো বর্তমানে কাজ শুরু হচ্ছে। কিন্তু আমরা কি বিগ ওয়ার্কের সাজেশন করব না যে কোনো একটা স্পেসিফিক কম্পোনেন্ট, স্পেসিফিক ক্রপ, স্পেসিফিক সয়েল কন্ডিশন, সিজনের জন্য সাজেশন দিব? এটা অন্যান্য যারা বিচারক আছেন ওনারা বলবেন। So thank you overall for your nice presentation. Welcome, sir. বলি একটু হুমায়ুন ভাই? হ্যাঁ, sure. Thank you, Mr. Ahsanul Haq. Basically, one of the comments already mentioned one of the members. আসলে যেটা হয়েছে যে এই তোমার যে আমার মনে হচ্ছে যে তুমি টাইম মনে হয় মোর দেন 10 মিনিটস নিয়েছো, এটাও মনে হয়েছে। হিউজ টেক্সট, হিউজ কি বলবো যে স্লাইড নিয়ে এসছো, একই সাথে যেটা হচ্ছে যে তোমার যে টাইম ফ্রেম, আমার মনে হয় না যে এটি 3 মান্থের ভিতরে এই ধরনের একটা প্রজেক্ট তোলা সম্ভব। এটা হিউজ কাজ। আর একটা বিষয় হলো, তুমি আমাকে একটা কোশ্চেন বলো দেখি যে একটা একুয়াকালচার সিস্টেমে মাছের চাষ করতে গেলে তার মানে অপটিমাম বা অ্যাপ্রোপ্রিয়েট ওয়াটার প্রপার্টিজ গুলো ভ্যালু বা রেঞ্জ কত হওয়া উচিত? সাপোজ ডিজলভ অক্সিজেনের লেভেল কত থাকা উচিত, টিডিএস কত থাকা উচিত, এই টেম্পারেচার কত থাকা উচিত? কারণ এই ভ্যালু তো তোমার লাগবে, আদারওয়াইজ তুমি কি রেফারেন্স ভ্যালু তোমাকে লাগবে, থ্রেশহোল্ড। স্যার স্যার এটা হচ্ছে স্যার ভ্যালুটা স্যার এক একটা ফিশের ক্ষেত্রে স্যার এক একটা হয় স্যার। তুমি যে দুই একটা ফিশের এক্সাম্পল দিয়ে দেন, তার করসপন্ডিং তুমি এক্সাম্পল বলো যে তার পিএইচ এত থাকা উচিত, রেঞ্জ বা ভ্যালু যেটাই বলো। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? তেলাপিয়া ফিশের জন্য স্যার পিএইচটা 6 থেকে 8 স্যার। আমার স্যার স্পেসিফিক আমি জাস্ট স্যার স্পেসিফিক জানা নাই, জাস্ট আমি স্যার এখন তুমি আমাকে আরেকটা নেক্সট কোশ্চেন যে তোমার এই একটা পুকুরে মাছ চাষ হচ্ছে, সেখানে কন্টিনিউয়াসলি তোমার ফিডিং দেওয়া হচ্ছে, এখন কি কারণে ওয়াটার প্রপার্টি চেঞ্জ হতে পারে? তুমি যে প্রপার্টিজ গুলো মেনশন করেছো সেটি ধরো যেদিন আমি পুকুরে মাছ ছেড়ে দিলাম এরপরে সময়ের সাথে ফিডিং এর সাথে এটি কি লজিক বা কি রিজন যে কারণে ওয়াটার প্রপার্টি চেঞ্জ হয়ে যেতে পারে? স্যার আমি আসলে স্যার ওই জিনিসটা নিয়ে আমি করি নাই স্যার। আমি জাস্ট মানে ওয়াটার ভ্যালু গুলা হচ্ছে স্যার আমি অ্যাপস এর মাধ্যমে স্যার এগুলো ফিক্স করে দিতে পারবো স্যার। আমি যদি এটা নিয়ে স্যার অন্য ফিশারিজ রিলেটেড কারো থেকে যদি ডাটাগুলো পাই যে এটার পিএইচ এত হবে, এটার জন্য ডিজলভ অক্সিজেন এত হবে, টিডিএস এত লাগবে, তখন স্যার আমি স্যার আমার আমি ঘরে বসেই আমার অ্যাপস এর মাধ্যমে স্যার ওই ডাটাগুলো আমি ওই মাইক্রো কন্ট্রোলারে প্রসেস করতে পারবো। এর মাধ্যমে স্যার আমি ঘরে বসেই এই ওয়াটার, তুমি যে এই যে ওয়াটার পাম্প বলছো বা হিটার বলেছো কিংবা ওখানে একটা
তোমার এয়ারেটরের কথা বলেছো। জি স্যার। জানি না এয়ারেটর আর কম্প্রেসর না এয়ার পাম্প একটা বলেছো আর কি, দুটো এয়ারেটর স্যার যদি স্যার ছোট অ্যাসপেক্টে হয়, যদি স্যার মনে করেন আমাদের এই যে বায়োফ্লক টাইপের কোনোটাতে হয়, তাহলে আমরা স্যার এরিয়েটরের জায়গায় এয়ার পাম্প গুলা ইউজ করতে পারি। আচ্ছা, এগুলো কি তোমার এই যে রিলে মডিউলের মাধ্যমে অটোমেটিক কন্ট্রোল হবে? জি স্যার, এটা অটোমেটিকলি কন্ট্রোল হবে এবং স্যার আপনি চাইলে ম্যানুয়ালি অ্যাপস থেকেও কন্ট্রোল করতে পারবেন। এনিওয়ে, যাই হোক, গুড আইডিয়া, এবং এটি অবশ্যই একটি মানে স্মার্ট প্রিসিশন এগ্রিকালচারের জন্য একটা গুড টেকনোলজি, স্পেশালি ফর এগ্রিকালচার সেক্টর। তবে এটি কিন্তু হিউজ টাস্ক, আমি যেটা ফিল করি এটি 3 মান্থ কেন, এটি 1 বছরও করা সম্ভব হবে বলে মনে করি। স্যার আমারটাতে স্যার যে এরিয়েটরটা যেটা স্যার, আমি স্যার এরিয়েটরটা বানানো হবে না স্যার, এরিয়েটরটা জাস্ট রিলের সাথে, আমি এরিয়েটরটা কিনে এনে এরিয়েটরটা জাস্ট রিলের সাথে কানেক্টেড থাকবে। না, সেটা আমি বুঝতে পারছি। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ওয়েলকাম। আর কোনো কোশ্চেন? রাশেদ? আমার কোশ্চেন হচ্ছে যে আলটিমেটলি এতগুলা অবজেক্টিভ নিয়েছে কেন? এতগুলা অবজেক্টিভস আমার তো কোনো আমি ভ্যালু দেখতেছি না। অবজেক্টিভ নাম্বার 5-6 এর ভ্যালু কি? টু রিডিউস দ্য লেবার ডেইলি ডিউটি, এটা তো অবজেক্টিভ না, এটা তার সোশিও ইকোনমিক ইমপ্যাক্ট হতে পারে। তারপরে 5 নম্বর লেখছে টু ইমপ্লিমেন্ট এন্ড ইকো ফ্রেন্ডলি সোলার বেসড মনিটরিং সিস্টেম, এটাও তো অবজেক্টিভস এর আন্ডারে না। তারপরে হচ্ছে সে যে 2 নম্বরে বলা হয়েছে যে টু ডেভেলপ অ্যান ইন্টেন্সিভ অ্যাকুয়াকালচার সিস্টেম দ্যাট শুড মনিটর দ্য টেম্পারেচার, pH লেভেল, অক্সিডেশন, রিডাকশন পটেনশিয়াল, turbidity, salinity and dissolved oxygen of the water and automatically turns on off এই জিনিসগুলো আলটিমেটলি আমি মনে করি খুবই চ্যালেঞ্জিং। একটা প্যারামিটারই তো ওয়াটারের কন্ট্রোল করা টাফ হয়ে যায়, সে কতগুলা ডিভাইস ইউজ করবে, প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল ডিভাইস, টেম্পারেচারের জন্য একটা ডিভাইস, পিএস এর জন্য একটা ডিভাইস। আলটিমেটলি এই ডিভাইস গুলা কি সে পন্ডের মধ্যে কি একটা রোবট সিস্টেম তৈরি করে দিয়ে দিবে এবং প্রত্যেকটা সেন্সর আলাদা আলাদা তৈরি করে প্রত্যেকটা সেন্সরে কি ডাটা লগ সিস্টেমে কম্পিউটারে আসতে থাকবে না অ্যাপস এর মধ্যে আসতে থাকবে? এই আমি সত্যি একটু অ্যামেজিং মনে হচ্ছে জিনিসটা। তুমি এই 2 নম্বরে যে যতগুলা প্যারামিটার দিয়েছে, এই প্যারামিটার গুলা কিভাবে মেজার করবা? এটা কি আমাকে হালকা মানে বুঝাও তো। স্যার এই প্যারামিটার গুলো স্যার আমরা স্যার যেমন পিএইচ 2 নম্বরে প্যারামিটার দিয়েছে তোমার পিএইচ 1 2 3 4 5 6 7 7টা প্যারামিটার। জি স্যার। স্যার এই 7টা প্যারামিটার ইয়া করার জন্য 7টা আলাদা আলাদা নিচে ধরনের আছে ফুড, মেডিসিন এন্ড ভিটামিন, এখানে আরো 3টা, 7 আর 3 10টা। না স্যার 10টা প্যারামিটার। স্যার একটা জিনিস কিভাবে কন্ট্রোল করবে? স্যার এই আমরা হচ্ছে স্যার মানে আমাদের মার্কেটে স্যার 7টা প্যারামিটার, যে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার আছে, 7টা ওয়াটার কোয়ালিটি প্যারামিটার নির্ণয় করার জন্য 7টা ধরনের সেন্সর আছে স্যার। ওই 7টা ধরনের সেন্সরটা ESP32 মাইক্রোকন্ট্রোলারের সাথে কানেক্টেড থাকবে এবং একটা সার্ভো মোটর স্যার মাইক্রোকন্ট্রোলারের সাথে কানেক্টেড থাকবে, যেটা হচ্ছে স্যার ওই যে ফুড অটোমেটিক ফিডিং মেশিন, যেটা এটার যে বক্স, ফিডের যে বক্স অথবা ভিটামিন অথবা অন্য কোনো যে বক্স গুলা যেই সময় হবে অথবা যখন দরকার হবে তখন হচ্ছে জাস্ট মোটরটা ঘুরে স্যার মুখটা খুলে দিবে। আবার যখন দেখবে যে জিনিসটা ঠিক হয়ে গেছে অথবা ফিড দেওয়া হয়ে গেছে, সাথে সাথে সার্ভো মোটরটা অটোমেটিকলি স্যার অফ হয়ে যাবে, মানে মুখটা অফ হয়ে যাবে স্যার। জাস্ট ফুড, ভিটামিন এগুলা স্যার একটা বক্সের মধ্যে থাকবে আর একটা শুধু সার্ভো মোটর থাকবে। আপনি খেতে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আর কোনো কোশ্চেন আছে? ঈশ্বর আছো? ঠিক আছে, ধন্যবাদ ইহসানুল হক। পরবর্তীতে আমরা আপনার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। ভালো থাকেন। আপনি এখন এখানে লিভ করলে ভালো হয়। আসসালামু আলাইকুম।
আজকে আমাদের এটা হলো লাস্ট প্রেজেন্টার শামসুজ্জামান, ডিজাইন অফ সার্কুলার বেইন টাইপ গ্রেস ক্রস ফ্লো ড্রায়ার ফর লো এন্ড হাই ময়েশ্চার গ্রেন। এটা তার সিরিয়াল নাম্বার হচ্ছিল 016 মানে 16। আসসালামু আলাইকুম শামসুজ্জামান, আপনি জয়েন করছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, অনেকক্ষণ আপনি অপেক্ষা করছিলেন আমাদের জন্য। হ্যাঁ, সরি, আজকে আবার আপনার পরীক্ষা আছে, সমস্যা নাই, আপনি কাইন্ডলি আপনার প্রেজেন্টেশন শুরু করেন। জি, সরি। Sorry. Assalamu alaikum. Good noon, everybody. Inside every seed is the potential for incredible harvest. So I have to take care of this harvest, take care of the seed. Welcome to my presentation. My presentation title is Design of a Circular. Here is the contents. I start with the background from literature. Then I jump to the rationale, general objectives, methodology. Here is the two parts of methodology: design consideration and operating principle. Then I discuss execution period, estimated cost with breakup, cost analysis with payback period. Here I took some time. Perhaps it's the biggest parts. Output and outcome. Then I discuss output and outcome, conclusion, repeated expected outcome, and finally I conclude with the recommendation. Bangladesh is a predominantly an agricultural country where rice, wheat, and maize are the first, second, and third cereal crops. Around 35.6 million metric tons of rice, 1.25 million metric tons of wheat, and 5.4 million metric tons of maize were produced in Bangladesh in 2020. Drying of rice, wheat, and maize are the essential post-harvest operation before storing and processing. Sun drying is the traditional drying method in Bangladesh, but in rainy season and other times when sunlight is not abundant, farmers are the real trouble with the traditional drying method. In that case, some form of cheap, easily maintainable, and mechanical dryer would be a better solution to overcome this problem. From the above idea, a bean type cross flow dryer is proposed in this project. Here's the rationale. Grain drying is one of the major challenges in Bangladesh to reduce the post-harvest losses. There are many mechanical dryers used in rice mills and other industries, but no small-scale dryer are available. Those could be used by farmers within their bearing capacity. This project is aimed to design the grain dryer excluding huge complexity and reasonably cheap to serve the farmer. The dryer could be made from locally available materials and will solve the grain drying problem, particularly rainy days and other dull season. Here is the general objectives. The main objectives of the project is design a circular bin type cross flow dryer to dry grains that could be fabricated from locally available materials. Here is objectives. I will design a circular bin type cross flow dryer to estimate power consumption and rate of drying and to estimate fabrication cost. Here is design consideration. Design of our circular bin type cross flow dryer essentially will have the following components. At first, grain feed unit, grain conveying unit, drying unit, hot air producing and supplying unit, grain discharge unit, and finally cooling and tempering unit. Here is the specific design consideration. A hopper is used to feed grain into dryer. A screw conveyor will move the grain from a hopper at the bottom of the dryer bin. Hot air will be supplied close to the flow of grain flow in the screw conveyor.
ambient air will be heated by gas electrically or others and forced by blower through a pipe to the drying bin. There will be recirculation of grain in the drying bin. After drying the grain will be collected in the cooling bin and collected for the further use. Electrical or mechanical power will be used to run the screw conveyor and the blower. Here is the 2D view of our dryer. Here is the some parts. Here is the burner, hot air pipe, perforated inner plenum, perforated heating outer bin, screw conveyor. Here is the motor, hopper. Here is the perforated cooling outer bin. Here is the perforated cooling inner bin, and finally grain outlet. Here is the mechanism of feeding and conveying unit. Grain feed by the hopper, and screw conveyor will move the grain from the bottom to the bottom of the screw conveyor to the top, and then drop the grain into the heating outer bin. After this process is completed, mechanism of heating unit will be start. A burner produces hot air, and hot air pass through the hot air pipe, and a blower push the hot air into the heating plenum. Due to the push of hot air into the heating plenum, the air pass through the grain and it will remove moisture. This is the main mechanism of our dryer. As the grain is continuously recirculated into the drying bin, our efficient drying we will obtain. After this process is completed, our dried grain will be the screw conveyor and discharge pipe. After the temper is completed, we'll collect the grain for the further use. Here is the execution period. From the local workshop, 15 days will be required to make this dryer. Dryer will be operated 4 hours for one batch for complete drying. Here is the estimated cost with breakup. Cost was estimated from the local workshop. Here we can see items, specification, expected cost, and materials. If we look at the total expected cost only, here is the cost analysis along with the payback period. Here is the purchasing price of the dryer will be around 1,49,000 taka. Useful life we assumed 15 years. Value 10% of purchasing price 14,090 annual fixed charge. Depreciation will be 8,940. Interest on average investment will be 7,375. Repair and maintenance cost will be 1,490. So total cost we will get 17,805. And annual drying capacity of our dryer will be 148.8 tons per year. So finally we get our cost, fixed cost, taka per batch, 149 taka per batch. Here is the gas cost, 224 taka per batch. Here is the electricity cost for motor, 80 taka per batch. Here is the electricity cost for blower, 16 taka per batch. Labor cost we assumed 400 taka per day. That is 125 taka per batch. Total variable cost will be 445 taka per batch. So total variable and fixed cost will be 494 taka per batch. So finally, the cost of drying we get 0.95 taka per kg. 0.95 taka per kg. If you look the cost of drying our rice, it's less than 1 taka. This is our main advantage. This is the payback period of our dryer. If you look at this, we can see the return investment is quite satisfactory. Payback period we obtain 1.97 by the calculation, 1.97 year. So we will get back our investment within 2 years. This is only for unboiled paddy. Expected outcome: a bean type cross flow dryer will be developed
it will be able to dry grain paddy 620 kg per batch. One batch will take 3 or 4 hours. The cost of fabrication will be around 1,49,000 taka only. The drying cost will be around 0.95 taka per kg. Conclusion, here is the conclusion. A circular bin type cluster dryer is proposed in this project. The capacity of the dryer will be 620 kg per batch. A time required 3 to 4 hours, and total fabrication cost will be required 1,49,000 taka. An estimated cost of drying will be 0.95 taka per kg. Here is the recommendation. I will conclude my presentation with the recommendation. A prototype of the dryer can be developed and tested locally. Workshop can be consulted to the fabricator of the dryer. The cost of dryer will be within the bearing capacity of the mid-level farmer. As the size is small, it can be moved from one place to another place with some arrangement. The dryer can be accommodated in a small place. I can also say, if you done this project, then it will be great influence to reduce our post-harvest losses. It will help our farmers and smallholder who want to change their life. This is all for it. Thank you. ধন্যবাদ শামসুজ্জামান সুন্দর প্রেজেন্টেশনের জন্য। আমাদের বিচারক মণ্ডলীদেরকে কোশ্চেন করার জন্য আহ্বান করব। আমি একটু বলি না? হ্যাঁ ইরশাদ প্লিজ। আমি ধন্যবাদ জানাই শামসুজ্জামানকে সুন্দর প্রেজেন্টেশনের জন্য। প্রেজেন্টেশন ভালো হয়েছে, এক্সপ্লেনেটরি। বাট আমার কাছে মনে হয়েছে যে এই শুধু কস্ট ক্যালকুলেশনটা বোধহয় আবার একটু রিভাইজ করা দরকার। কারণ এইখানে আমি যেটা বুঝেছিলাম যে প্রজেক্ট কস্টের সম্পর্কে আমরা কোনো ধারণা পাইনি। এই প্রোডাক্ট কস্ট যে 1.5 লক্ষ টাকা বলা হয়েছে, সেইটা আদৌ অ্যাচিভ করা যাবে কিনা এই বিষয়টা আমার কাছে সন্দেহ মনে হয়েছে। আইডিয়াটা ভালো। আসলে ড্রাইং এর ক্ষেত্রে হলো কি, এখন খুবই নভেল কিছু করা কঠিন। আমরা স্কেল ডাউন টাইপের কাজে হয়তো করতে হবে। আসলে আমাদের কমার্শিয়াল যে সমস্ত ড্রায়ার আছে, সাকসেসফুল ড্রায়ার, সেগুলো আমাদের ম্যানুফ্যাকচারারদের ক্যাপাবিলিটির মধ্যে কি করা যায় সেই বিষয়টা। তো ইকোনমিক্স এর বিষয়টা আমার মনে হচ্ছে যে একটু করা দরকার। আমার শুধু একটা প্রশ্ন, যে এখানে যে হট এয়ার হচ্ছে, হট এয়ারের যে ফুয়েল কি হবে, এবং সেই ক্ষেত্রে ফুয়েলটার ফিডিং সিস্টেমটা নিয়ে কি চিন্তা ভাবনা, এই 1.5 লক্ষ টাকার মধ্যে আসলে কিভাবে ম্যানেজ করা সম্ভব হবে? জি, ফুয়েল ফিডিং সিস্টেমটা কি হবে, হিটিং ফুয়েলটা কি হবে, সেটা ফিডিংটা কিভাবে হবে, এটা আমার জানার বিষয়। শামসুজ্জামান শোনা যাচ্ছে? যে ফুয়েলটা ইউজ করতেছি সে আচ্ছা, এখানে হচ্ছে আমরা গ্যাস ফায়ার ইউজ করছি। জি স্যার, জি শোনা যাচ্ছে। ফুয়েল হিসেবে এখানে গ্যাস ইউজ করছি ইনিশিয়ালি। আমরা এখানে আরো ইলেকট্রিক্যালি আমরা হিটিং প্রসেসটা আমরা ডিরেক্টলি করতে পারি, অথবা আমরা হিট শামসুজ্জামানের নেটওয়ার্কে ডিস্টার্ব, সরি নেটওয়ার্কের সমস্যা হয়েছিল একটু। ওকে জি, আমি কি কন্টিনিউ করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি আবার প্রথম থেকে কন্টিনিউ করি। আমাদের এখানে যে ড্রাইং সিস্টেমটা ইউজ করা হয়েছে, আর মানে ফুয়েল হিসেবে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে গ্যাস। আর আমরা ইলেকট্রিক্যালি অথবা ডিজেল হিসেবে, এটাকে ইলেকট্রিক্যালি অথবা ডিজেল হিসেবে আমরা এখানে ফুয়েল হিসেবে ব্যবহার করতে পারি। আর আমরা ড্রাইং এর যে মানে ফুয়েলের যে ক্যালকুলেশনটা করছি, সেটা হচ্ছে যে আমাদের 1 কেজি পানি ব্যবহার করতে আমাদের হিট লাগে 554 কিলো ক্যালোরি। তো আমরা সেখান থেকে আমাদের যদি আমরা 620 কেজি পার ব্যাচে যদি আমরা 620 কেজিতে আমরা পানি ব্যবহার করতে চাই, সেখানে আমাদের ময়েশ্চার থাকবে 68.88 কেজি। তো আমরা সেটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, যতটুকু আমরা হিট এনার্জি পাবো সেটা ইনিশিয়ালি আমরা ক্যালকুলেশন করছি। আর তারপর আমাদের যে এলপিজি গ্যাসের যে এনার্জি সিস্টেমটা আছে, সেখান থেকে আমরা 10% যদি আমরা মানে লস ধরি, তারপরে যদি যে 10% লস ধরে আমরা ক্যালকুলেশন করছি, যতটুকু তারপর যে ক্যালকুলেশন মানটা আসছে সেটা হচ্ছে যে 0.85
কেজি মানে পার আওয়ার, 0.85 কেজি পার আওয়ার, মানে 1 ঘন্টার জন্য আমরা 0.85 কেজি আমাদের ফুয়েলটা লাগবে। আর আমাদের হচ্ছে স্যার একটা জিনিস বলবো, এই ক্যালকুলেশনটা কি ধানের জন্য নাকি? এটা হচ্ছে ইয়ার জন্য যে হচ্ছে কতটুকু ফুয়েল লাগবে, আমরা ফুয়েল হিসেবে যে গ্যাসটা ইউজ করছি সেটা হচ্ছে কত না, মেইনলি কি টার্গেট ধান? ইনিশিয়ালি আমরা ক্যালকুলেশন করছি হচ্ছে ধান, কিন্তু আমরা এটার মাধ্যমে আমরা মানে হচ্ছে গম ও ভুট্টা দুটাতেই ইয়া করতে পারবো, সাম মানে হচ্ছে আমরা একটু নলেজ মাধ্যমে। ভালো, এটা করতে পারলে এই দামের মধ্যে, কিন্তু আমার স্টিল আমি মনে হচ্ছে যে বাজেটটা আবার বোধহয় চিন্তা করতে হবে। আইডিয়াটা ভালো, সেলফ এক্সপ্লেনেটরি। আরো অন্য কারো প্রশ্ন থাকলে বলতে পারে। ড্রায়ারটার ক্যাপাসিটি কত শুনতে পাচ্ছ? হ্যালো। আর স্যার যেটা একটা কথা বললো যে হচ্ছে ফেব্রিকেশন কস্ট, এটা কি আসলে মেইনটেনেবল কিনা? আমি এটা হচ্ছে স্যার, জি হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে এই মুহূর্তে। হুমায়ুন ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, ওই ওনার সে শামসুজ্জামানের মনে হয় লাইনে একটু প্রবলেম আছে। আচ্ছা শামসুজ্জামান, স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ 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 বলুন। হ্যালো হ্যাঁ বলুন স্যার, শোনা যাচ্ছে? জি হ্যাঁ এখন স্যার, শোনা যেটা বললো যাচ্ছে। যে হচ্ছে মানে ফেব্রিকেশন কস্ট হচ্ছে এই দামের মধ্যে 1,49,000, ফেব্রিকেশন কস্ট 1,49,000 মধ্যে হবে কিনা। তো আমি হচ্ছে এটা যখন ইনিশিয়ালি আপনাদের কাছে সাবমিট করি, তো তখন আমি হচ্ছে লোকাল ওয়ার্কশপের কাছে গেছিলাম, যেহেতু আমাদের ডায়ারের পুরা ইয়েটা আমার কাছে হচ্ছে, ডিজাইনটা আমার কাছে আছে, তো আর হচ্ছে সব ক্যালকুলেশনও আছে, মানে হচ্ছে তাদের ইয়েগুলো কি যে বলে হচ্ছে স্পেসিফিকেশন গুলো আমার কাছে আছে। তো সেই অনুযায়ী তাদেরকে আমি দিছিলাম, তো তারা আমাকে হচ্ছে প্রতিটা ম্যাটেরিয়ালসে আলাদা আলাদা করে দাম ধরে সেই অনুযায়ী আমাদের এক্সপেক্টেড কস্ট দিছিল। এখন তার মধ্যে যদি এখন ম্যাটেরিয়ালসের দাম কিছুটা বাড়ে অথবা হচ্ছে কিছুটা কমে, সেই অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে, এর বাইরে কিছু না। আমি মানে হচ্ছে এটা লোকাল ওয়ার্কশপের সাথে কথা বলেই মানে দামটা ফিক্স করছি। জি স্যার। হ্যাঁ রুস্তম ভাই কোশ্চেন করতেছিলেন মনে হয়। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে ড্রায়ারটার ক্যাপাসিটি কত এবং এটা পার কেজিতে ড্রাইং কস্ট কত ধানের ক্ষেত্রে যদি চিন্তা করি, একই সাথে এটি কি বীজ ধান এবং সিদ্ধ ধান শুকানো যাবে কিনা, এবং বীজ ধান সিদ্ধ ধানের বীজ ধান একটা বিষয়, পার বয়েলিং ধান একটা, এই দুটোর ক্ষেত্রে কোনো স্পেশাল কনসিডারেশন নিতে হবে কিনা? জি স্যার, আমরা এখানে হচ্ছে যে ড্রাইং কস্ট আর ড্রাইং কস্ট যেটা হচ্ছে ইয়ে হচ্ছে স্যার, সেটা হচ্ছে যে পার কেজিতে হচ্ছে 0.95 টাকা, মানে 1 কেজি আমাদের গ্রেন ড্রাই করতে লাগবে, মানে খরচ পড়বে হচ্ছে 0.95 টাকা, আর গ্যাস খরচ পড়বে হচ্ছে 0.85 পার কেজি। আর আমাদের যেটা হচ্ছে যে গ্রেন ড্রাই মানে হচ্ছে কি গ্রেন ড্রাই করবো, পারবয়েল ড্রাই আনবয়েলড যে হচ্ছে গ্রেনটা আছে, সেটার জন্য হচ্ছে আমরা করছি হচ্ছে যে যেটা হচ্ছে লোকালি যেটা ধরে 1 টাকা 46 পয়সা, 1 টাকা 46 পয়সা হিসেবে ধরছি, সেটা গ্রেন ইজিলি ডাই করা যাবে আমাদের এই বিয়ারিং ক্যাপাসিটি, মানে যে ক্যালকুলেশন করছি এটাতে। এখন আমাদের বীজের জন্য আমাদের টেম্পারেচার যেটা আমরা টেম্পারেচার ধরছি সেটা হচ্ছে 16 to 65, হচ্ছে বীজের জন্য না। আর বীজের জন্য হলে আমাদের 40 to 45, সেখানে কিছুটা টাইম এক্সপেন্ড হবে, মানে হচ্ছে আমাদের ডিউরেশন মানে ড্রাইং টাইমটা একটু হয়তো এক্সপেন্ড হতে পারে, সেখানে আমরা করতে পারবো আর কি, মানে বীজের জন্য আমরা এটা করতে পারবো খুব ইজিলি। আর সবচেয়ে বড় আমাদের বেনিফিট হচ্ছে যে আমরা অন্য যে ডায়ার গুলোতে দেখি যে তাদের হচ্ছে গ্রেনটা মুভ করতে পারে না, গ্রেনটা রিসার্কুলেট হতে পারে না, এই জন্য যে কিছু গ্রেন খুব হাইলি হিটেড হয়ে যায়, এই জন্য হচ্ছে গ্রেনের কোয়ালিটিটা নষ্ট হয়। আর আমাদের এখানে গ্রেনটা কন্টিনিউয়াসলি রিসার্কুলেটেড করবে, কন্টিনিউয়াসলি রিসার্কুলেটেড করার ফলে কি হবে যে একটা গ্রেনই সবসময় বেশি হিটটা অবজার্ভ করতে পারতেছে না, প্রতিটা গ্রেনই কন্টিনিউয়াসলি ইউনিফর্মলি গ্রেন হিট করতেছে, এখানে আমাদের গ্রেন কোয়ালিটিটা ভালো হবে ইনশাআল্লাহ, আশা করতেছি। এই টেম্পারেচারটা কন্ট্রোল করবে কিভাবে?
স্যার ওখানে টেম্পারেচার স্যার আমার এখানে স্যার টু রিভিউ যেহেতু দেখিয়েছি স্যার এখানে টেম্পারেচার কন্ট্রোলার স্যার দেখানো হয় নাই স্যার আমাদের স্যার হিট কন্ট্রোলার স্যার থাকবে স্যার টেম্পারেচার কন্ট্রোলার থাকবে স্যার না টেম্পারেচার কন্ট্রোলার যদি এটা টেম্পারেচার যদি ইলেকট্রিক্যাল হইতো তাহলে তো ইলেকট্রিক সার্কিট দিয়ে আমরা সহজেই কন্ট্রোল করতে পারতাম কিন্তু যদি গ্যাসের হয় এটা কিভাবে কন্ট্রোলিং হবে এই বিষয়টা একটু ক্লিয়ার করলে আর একটু ভালো হইতো আর কি বুঝতে সুবিধা হইতো সেন্সর হয়তো টেম্পারেচার ইন্ডিকেট আমাদের করবে স্যার সে হয়তো অ্যালার্ম দিবে কিন্তু এই যে তোমার ফুয়েল কন্ট্রোল যদি ফুয়েল সাপ্লাই যদি তোমার যেহেতু গ্যাস অথবা ব্রিকুয়েট যেটাই ইউজ করো যখন তুমি এই রকম ফুয়েল সাপ্লাই দিবা তখন ফুয়েলের ফ্লো রেট যদি না কমাও কিংবা এই ফ্লু গ্যাসের সাথে যদি অ্যাটমসফেরিক এয়ারের মিক্সিং ঠিক মতো না হয় তাহলে কিন্তু টেম্পারেচার কন্ট্রোল হবে না এই সেন্সর তোমাকে টেম্পারেচার মেনশন করবে কিন্তু কন্ট্রোল আমাদের প্রফেসর রুস্তম স্যার কিন্তু রাইটলি বলছে এইজন্য আমার প্রথমেই কিন্তু কোশ্চেন করছিলাম যে ফুয়েলটা কি হবে কন্ট্রোলিংটা কিভাবে হবে এই জায়গাটাই কিন্তু আর একটু মনোযোগ দিতে হবে আর কি জি স্যার স্যার ওখানে স্যার আমরা কন্ট্রোলার ইউজ করতে পারি স্যার এখানে যে আমাদের গ্যাসটা যে স্যার নজল দিয়ে বের হবে স্যার নজলের আমরা নজলের সামনে স্যার আমরা একটা কন্ট্রোলার ইউজ করলাম যেখানে হচ্ছে স্যার লিমিটেড পরিমাণ আমাদের গ্যাসটা মানে বের হবে স্যার এভাবে আমরা স্যার কন্ট্রোল করতে পারি স্যার আনোয়ার ভাই সেটা হচ্ছে যে আলটিমেটলি হ্যালো শামসুজ্জামান সাহেব জি স্যার জি স্যার আমার কথা জিজ্ঞাসা হচ্ছে যে আপনি গ্যাসকে কেন সিলেক্ট করেছেন কারণ আমাদের ম্যাক্সিমাম ফার্মাররা রুরাল এরিয়াতে বাস করে এখানে আমরা আরবান এরিয়াতে আমাদের গ্যাস সিলিন্ডার গ্যাস ইউজ করে আমাদের এখানে গ্যাসকে ইনিশিয়ালি জীবনের ক্ষেত্রে সাফিসিয়েন্ট গ্যাস সাপ্লাই একজন ফার্মার কিভাবে কালেক্ট করবে সেই জিনিসটা আর হচ্ছে আপনি সবকিছু মিলিয়ে বিসিআর কিরকম হবে এই জিনিসগুলা বিশেষ করে গ্যাসের ব্যাপারটা আমার কাছে একটু ট্রাভেল মনে হচ্ছে কারণ গ্রামের লোকজন গ্যাস সিলিন্ডার কোথা থেকে কিনে নিয়ে এসে ধান শুকাবে এই জিনিসটা আপনি ক্লিয়ার করেন জি স্যার একটু মানে দুঃখিত স্যার মানে হচ্ছে কথা নেটওয়ার্কের জন্য কথা একটু ভাঙে ভাঙে আসতেছে স্যার কোনো কোশ্চেনে যদি অ্যান্সার না দিতে পারি একটু জানাবেন স্যার তাহলে আমি কোশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো স্যারের কোশ্চেন হচ্ছে যে আমাদের যে গ্যাস সেই গ্যাসটা হচ্ছে আমরা সারা মানে গোটা মানে বাংলাদেশে অ্যাভেলেবল কি না আর সেখানে হচ্ছে আমরা কিভাবে মানে এটা সাপ্লাই দিব আমাদের বাংলাদেশে প্রায় অধিকাংশ জেলাতেই এখন প্রায় গ্যাস সাপ্লাই চলতেছে আর আমি এখানে গ্যাসটা ইনিশিয়ালি এই জন্যই ধরছি কারণ এটা ক্যালকুলেশন করতে সহজ আর আমাদের যেহেতু এটা হচ্ছে প্র্যাকটিক্যালি কোনো ইমপ্লিমেন্টেশন হয় নাই জাস্ট প্রপোজ ডিজাইন আর কি এর জন্য আমাদের ক্যালকুলেশন সুবিধাতে এটা ধরছি আর আমরা যদি চারকোল বা কোনো কিছু ধরতাম এটা হচ্ছে একটু সমস্যা তৈরি করে এই জন্য এটা ওয়েদারের উপর নির্ভর করে আমাদের চারকোল যেগুলো ইউজ করবো সেগুলো হচ্ছে হয়তো যখন বৃষ্টির সময় অথবা ওয়েদার একটু খারাপ থাকবে তখন ওগুলো ভিজে যাবে এই জন্য আমরা হচ্ছে কি চারকোল বা অন্য কোনো কিছু ইউজ করতে পারবো না ইউজ করলে ওখানে সুবিধা পাওয়া যাবে কিন্তু ইউজ করতে একটু সমস্যা হবে এগুলো ডিপেন্ডেন্ট ওয়েদারের উপর আর আমাদের অধিকাংশ জেলাতেই এখানে প্রায় গ্যাসের মানে গ্যাসের সাপ্লাই গ্যাস তো আছে প্লাস হচ্ছে আমাদের সিলিন্ডার তো পাওয়াই যাচ্ছে এর জন্য স্যার ইনিশিয়ালি আমি স্যার এটা ধরছি স্যার যে হচ্ছে গ্যাস ফুয়েল হিসেবে ধরছি স্যার আর কোনো কোশ্চেন আছে আনোয়ার ভাই আছে হ্যাঁ ভাই আছি কোশ্চেন হচ্ছে যে প্রথমত ড্রাইং তো একটা নিজেই বাংলাদেশের একটা বাস্তব প্রেক্ষিতে এরশাদ আরো ভালো জানে ড্রায়ারকে বাংলাদেশে পপুলারাইজ করা কিংবা ইফেক্টিভ করা খুব কঠিন কেন কঠিন আমরা যদি রাইসের ব্যাপারে চিন্তা করি ইনক্লাইন্ড ওয়েদার আউশের ক্ষেত্রে কয়েকদিন আর বুড়োর যদি লেট হারভেস্টিং হয় তাহলে কয়েকদিন এছাড়া হচ্ছে যে এটা হয় না কৃষি এখন বাণিজ্যিকীকরণের দিকে যাচ্ছে গভর্নমেন্ট চিন্তা করছে কমার্শিয়ালাইজ হতে গেলে ড্রায়ারের দরকার আছে কোনো কোনো ক্ষেত্রে কোয়ালিটি মেনটেন করার জন্য সিডের জন্য তো সিডের ক্ষেত্রে ম্যাক্সিমাম টেম্পারেচার যেমন 43 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যাওয়া যাবে না যদি যায় তাহলে ভায়াবিলিটি নষ্ট হয়ে যাবে সেই টেম্পারেচার সেন্সর ব্যবহার করে হিট কন্ট্রোল করা একটা কঠিন জব অসম্ভব না কিন্তু কঠিন
আর রাশেদ যে প্রশ্নটা তুলছে এটা একটা ভ্যালিড, এটাও আমার ভিতরে এই কোশ্চেনটা ছিল। প্রথমে হচ্ছে যে এমনিতেই গ্যাস হচ্ছে খুব একটা দামি সম্পদ, যেটা ধীরে ধীরেই কমে যাচ্ছে, তার মধ্যে তো স্কার্সিটি আছেই। এখন এটা ব্যবহার করে নর্মালি যখন হাস্ক ব্যবহার করে এটা কস্ট ইফেক্টিভ অ্যানালাইসিস করা হয় তখন দেখা যাচ্ছে অ্যাবাউট 1 টাকা পার কেজিতে চলে আসে। আর যখন এটা গ্যাস ইউজ করা হবে তখন এর কস্টিং আরো বেড়ে যাবে। তার মানে হচ্ছে আমরা বাস্তবতা চিন্তা করি 1 মণ ধানে কৃষককে সেই ক্ষেত্রে সব মিলে প্রায় 50-60 টাকা দিতে হবে। কৃষক কিন্তু 1 মণ ধান বাজারে নিতে যে 20 টাকা লাগে ক্যারিং, সেটা দেওয়ারই পক্ষে না। সেক্ষেত্রে ইন এডিশন যেটা ন্যাচারালি ড্রাই করা যায়, আমার যদি 1 মণ ধান ড্রাইং করতে আমার 50 টাকা 100 টাকা লেগে যায়, আমাকে এই বিষয়টাকে আরেকটু ভালোভাবে চিন্তা করতে হবে। সবচেয়ে বড় কথা কস্ট ইফেক্টিভ তো ইনিশিয়ালি হয়তো আসবে না, তবে হাইপোথেটিক্যালি কিছু কিছু ইমেজ ধরে ক্যালকুলেশন করা যেতে পারে। আর ফুয়েল হিসাবে আদার দেন এলপিজি গ্যাস চিন্তা করাটাই মনে হয় ভালো হবে। সব মিলে প্রজেক্টটা ভালো, আমি মনে করি যদি এটা অ্যাপ্রুভাল পাই ইট উইল বি ইমপ্লিমেন্টেড সাকসেসফুলি। থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। রাশেদ শেষ করে দেন, রাশেদ কোশ্চেন করলো তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন নাই না? ধন্যবাদ শামসুজ্জামান আপনার সুন্দর প্রেজেন্টেশনের জন্য। আমরা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, আপনি বের হতে পারেন এখন। জি স্যার, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। অনেকক্ষণ ধৈর্যের সাথে আপনারা আছেন, এর জন্য অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া কিছুই করার নাই আর কি। এই মুহূর্তে কিছুই খাওয়াইতে পারতেছি না, দেখতেও পারতেছি না পাশাপাশি বসে, এই জন্য বেশি খারাপ লাগতেছে আর কি সত্যি। এখন আমি যে ইয়েটা আছে আমাদের অনলাইনে যেটা আছে সেটা আমি কাইন্ডলি সবাইকে পাঠা দিব না। আর পিপিটি যেগুলো আছে সেগুলো আমি পাঠা দেই না সবাইকে, কাইন্ডলি দেখেন, দেখার পরে আপনারা ইনশাআল্লাহ মার্কিং করেন। আমার মনে 1 সপ্তাহ যদি সময় দেয়, এটা কি খুব? হুমায়ুন, আমাকে পিপিটিটা দিয়ে দাও, আমি ইভালুয়েশন শীট অলরেডি পাঠিয়ে দিছি, এখানে বসে বসে ইভালুয়েশন করে ফেলছি, সাথে সাথে মার্কিং পাঠিয়ে দিছি। আমার একটু ব্যস্ততা আছে, আমি সরি সবাইকে, আমি আর শেষ থাকতে পারছি না। আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। অনেকগুলো প্রিয় মুখ একসাথে দেখতে পাওয়ার জন্য খুব ভালো লাগলো। যদিও অনেকটা সময় ফিজিক্যালি হইলে হয়তো আমরা একটা খেদমত পাইতাম আলিমের কাছ থেকে, আমাদের এটা প্রত্যাশা থেকে গেল। আমরা এই হোল টিম আলিমে একদিন যাব, একত্রে একটা খেদমত নিব তাদের কাছ থেকে। সেই প্রত্যাশা রেখে সবার জন্য শুভকামনা রেখে আমি বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আনোয়ার ভাই তো মোর পাঞ্চুয়াল, যে সাথে সাথে দিয়ে দিচ্ছে। আমিও বিদায় নিচ্ছি। আমাদেরকে একটু হুমায়ুন ভাই পাঠিয়ে দেন, আমরা ফোন নেটওয়ার্কের একটু প্রবলেম আছে, দেখে তারপর আমরা ইভালুয়েশন আমি এখনই পাঠিয়ে দেব। দোয়া করেন, সবাই ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি শীটটা পাঠিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ।